हो गया बाइक तो हमारे বলতে গেলে আবারও বন দপ্তরের সাফল্য কিভাবে স্যার উঠে আসলো এই সাফল্যটা? আমরা প্রতিনিয়তই পেট্রোলিং করছি, আমাদের রেগুলার পেট্রোলিং হচ্ছে। তো কালকে রাত্রিবেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুসে ছিল, তো আমাদের অ্যাম্বুসে থাকার খবর ওরা হয়তো পেয়ে যায়। তো এই জন্য এই রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে সিজ করি এবং কাঠগুলো উদ্ধার করি এখান থেকে। স্যার কত ফুট হবে কাঠ? আনুমানিক 100 CFT হবে, আর বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকার মতো হবে। স্যার প্রাথমিক তদন্তে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই কাঠগুলি? আমরা তদন্ত করছি, এখনও আমরা বুঝতে পারছি না কোথা থেকে এসছে, তবে আমরা আশা করি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাবো কোথা থেকে এসছে। এখন কোথায় নিয়ে যাওয়া হবে এগুলো স্যার? এখন আমরা সিজ করে আমাদের কাস্টডিতে এগুলি নিয়ে যাব আমাদের রেঞ্জ অফিসে।
আপনার নাম? বিশেষ দেশ কি হয় আপনার? বাইরা। ওনার বউ যে মানে ফাঁসি দিয়ে যে করছে যে এটা কি বিষয়ে? কোনো বিষয় নাই। তিনি কি অসুস্থ ছিল? কি করে হয়েছে ঘটনা? মানে তাদের মধ্যে কোনো পারিবারিক ঝামেলা ছিল না তো? আপনারা উভয় পক্ষে নিয়ে এসেছেন? ছেলে মেয়ে বুঝতে পারছে না বইমন্ত্রী ওই বিয়া বাড়িতে আসলাম, বিয়া বাড়ি থেকে আয়া দেখি ওদের ওই মজুর এসে করে। তারপরে আমি সিল দিয়েছি, সিল দিয়েছি। তারপরে এই গ্রামের মানুষ গেছে, গ্রামের মানুষ মেম্বার গেছে, কথা থানা দিয়েছে। সেবারে লাশ থানা দিয়ে লাশ এমনি কোনো ঝামেলা নাই। আমার আসে আমার শ্বশুরবাড়ির লোক সবার গেছে, আমার স্টুডেন্ট আসে সব ঠিকানা আসতো। আপনার মেসেজের নাম কি? সিতিরানী দেবদাস। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। কোন জায়গা বাড়ি? সোনাতলা বাসুদ্ধ করি। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। কী করে তারা ছেলেরা? ছেলে একজন 12-এ, মেয়ে 12-এ পড়ে, আর ছেলে তোমার মাধ্যমিক। বিষয়টা আপনি বুঝতে পারছেন না কি নিয়ে? কোনো ঝামেলা নাই, আমার সংসারে কোনো ঝামেলা নাই। পাড়ার ভিতরে সবাই জিজ্ঞেসে, সবাই তো শুনবে, আমার পাড়ার মানুষ সবাই শুনবো, আশেপাশে মানুষ। পুলিশ এখানে গিয়ে কি কইছে? পুলিশ জিজ্ঞাসে, মানুষ দেখছে, কথা কইছে, আমার লোক গ্রামের মানুষের লোক কথা কইছে, কথা কয়ে দেখছে, কোনো ঝামেলা কোনো না। কি কারণে আনছেন? শুধু আমার অ্যারেস্ট করছে, শুধু আমার কোনো কাজ নাই। আমি বাইপাসে দোকান দিচ্ছি, দোকান দেওয়ার কারণে আমার অ্যারেস্ট করছে। তুমি আমার ভাই ভিডিও করতেছ? ক্ষতিগ্রস্ত যারা পান চাষি আমাদের এলাকার, যে পান চাষিদের সরকারি সাহায্য দিয়ে উৎসাহিত করা, কারণ পান চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সরকার থেকে কোনো সাহায্য করা হয়নি। আমরা দেখলাম উত্তর মহীশূর গ্রাম পঞ্চায়েতে যেখানে জল উঠেনি, যে বিভিন্ন এলাকা যেগুলো টিলেজনিত, সে জায়গাগুলোর লোকের আগে সেখানে তাদেরকে সেখানে অর্থ সাহায্য করেছে, কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করা হয়নি। সুতরাং এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। এই ডেপুটেশনে কমরেড মিহিরদের নেতৃত্বে কমরেড নারায়ণ দেব, নির্মল চন্দ্র দেব, শক্তি মল্ল, গীতা পাল এবং রতন পাল, এই ছজনের প্রতিনিধি। যে মধ্যপাড়া যেখানে ধরা হয় 3 নম্বর ওয়ার্ড, অসীম মজুমদারের দোকান থেকে নারায়ণ বদ্দের টিলা হয়ে গ্রিপ প্রুফ পর্যন্ত এটা কার্পেটিংয়ের কাজ অতি দ্রুত করা, যেটা আমাদের বামপন সরকারের সময় স্যাংশন ছিল, কিন্তু দেখা গেল 7 বছরে এই কাজ হয়নি। কী কারণে হচ্ছে না, তাই আমরা এই পঞ্চায়েতের কাছে দাবি রাখছি। সমস্যা জর্জরিত এটা কাটালিয়া মোটর স্ট্যান্ড থেকে অফিস টিলা হয়ে নলডাবা কলোনি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটা আমরা দেখেছিলাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত এসে মেপে ঝুঁকে গেলেন, কিন্তু আজকে 4-5 বছর হয়ে গেল এই রাস্তা হচ্ছে না। আমরা বলছি অতি দ্রুত বর্ষার আগে এই রাস্তার কাজ শেষ করা এবং মেটেলিং কার্পেটিং করতে হবে। পঞ্চায়েত সেক্রেটারি তারা যে ডেপুটেশন দিচ্ছে আজকে 7 দফা দাবি নিয়ে, তার মাঝে যে দাবিগুলি আমাদের পঞ্চায়েতে করতে পারবো, আমাদের একটা আছে, সেগুলি আমরা করবো, হ্যাঁ আশা রাখছি। আর যেগুলি করতে পারবো না, আমাদের বিডিও স্যার বা উপর যা আছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি, তাদের নিকট আমরা এই প্রস্তাবগুলি পাঠাবো। আর যেগুলি আমরা করতে পারবো সেগুলি আমরা পঞ্চায়েতেই করে নেব। আমাদের যে সমস্যা, জনগণের জরুরি সমস্যাগুলি চিহ্নিত করে সবাইকে এই যাচ্ছি সঙ্গীত তো দেবীও ছিল খতম হুয়া ইন্তজার। এই বিষয়ে বলবো মানে
কালকে থেকে আজকে ভিড়টা অনেকটাই কম। আর এছাড়া মানে এসএসজি গ্রুপ ছাড়া অন্যরাও মানে আউটরারও এখানে মানে আসা যাওয়া করতেছে, বেচাকিনি করতেছে, ভিজা বুট, বাদাম, এভরিথিং মানে রাস্তাঘাটে যারা বিক্রি করতেছে হকাররা তারা এই মেলাতে এসে বিক্রি তো তাহলে তো আমাদের মানে বিক্রিটা অনেকটা কমে যেতেছে না, যার লেগে তো আমরাও মানে জিনিসপত্র নিয়ে বসে আছি। এই বিষয়ে মানে আপনাদের চাহিদাটা মানে এই দোকানের চাহিদাটা অনেকটা কম 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 কাস্টমার ওদিকে চলছে। আর তারা তো কালকে থেকে যে দুটো দোকান অবস্থা তো খারাপ আমাদের, আমরা তো আপনাদের দোকানে কাস্টমার নেই বললেই চলেন, নেই বললেই চলে, একদম নেই বলে ওরা সন্ধ্যার পরে দোকান দেয়, আমরা কিন্তু দেখতে থেকে সমস্যা বলতে সরস মেলা তো জেলাভিত্তিক হয়, যেটা এসএসজি মেম্বাররা দেয়। আর এখানে মানে এই মেলার মধ্যে দুইটা আউট স্টল হয়েছে, আইসক্রিম তারপরে আর এক্সট্রা এগরোলের স্টলও আছে, যেটা মানে আলাদা স্টল, যার লেগে কাস্টমার তারটাতেই দিতেছে, আমরা কাছে আইতেছে না। যদি তারা না দিতে হয়তো আরও দিদিরা যারা আছে বা আমরা যারা আছে তারা সবাই ব্যবসাটা ঠিকঠাকভাবে হইতো, তার লেগে অনেক কাস্টমার ওইখানে দিতেছে, এদিকে না তারা পুরো আউটভাবে দিতেছে, তারা কোনো স্টল তারা কোনো গ্রুপই নেই, আমরা তো সব গ্রুপ থেকে দেওয়া হয়েছে, আমরা জাস্ট নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এর আগে ভেঙে দিতেছে জায়গাটাকে। আমরা একটু খুশি হবো, কারণ আমরা আরও মেলা করে এসেছি, ওটির মধ্যে কোনো মানে বাইরের কোনো দোকান এলাউই করছে না। আর এটার মধ্যে তারা কিলিকা বাইরের মানে দোকান এলাউ করছে, তাছাড়াও ফলের রসের দোকান আইছে, চায়ের দোকান আইছে, তারা তো একদম স্থাপিত 3 দিন ব্যাপী বইতেছে তারা। তো এর লেগে যদি ব্লকের থেকে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় বা একটু দেখে তদারকি করে আমরা একটু খুশি হবো, কারণ সেই কারণে আপনাদের দোকানে কোনো ভিড় নাই। হ্যাঁ ভিড় নাই, কাস্টমার ওইখানেই যাইতেছে, তারা যদি না থাকতো নিশ্চয়ই আমরা এদিকে ভিজিট করতো, এদিকে দেখতো, এদিকে কিনতো, খাইতো। তো ওই তারার লেগে আমরা একটু প্রবলেম হয়ে যেতেছে, কারণ আমরা তো নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এরা কি ভাঙ্গা ফেলা দিতেছে আমরা। अमरजीत गोकर्मा ट्रैफिक इंस्पेक्टर बोल रहे हैं, अमरजीत गोकर्मा से उसके बारे में कुछ कहना चाहेंगे आप? नवंबर 5 तारीख से लेके अभी हुआ है तो 2025 मार्च 12 तारीख, आज शाम को अभी मैं चार्ज हैंड ओवर करने जा रहा हूँ। तो मुझे लगा कि हर बार जैसा नॉर्मली ना हो कि एक एसपी आ रहा है दूसरा एसपी जा रहा है, वैसे इस बार मैंने ये जानबूझ के कि आपको बुलाया, अभी जो नया एसपी आ रहा है उनको भी अभी बुलाया है ताकि वो भी आपसे पहले एक बार मुलाकात करें, और जो दोनों साथ में जब टेकिंग और हैंडिंग ओवर होता है वो सबके आपके सामने करें, ताकि आप भी लोगों को पता कर पाए कि नया एसपी आया हुआ है और जो भी उनका प्रायोरिटीज है वो भी आपके सामने प्रस्तुत करें। और ये एक चीज़। और दूसरा विषय, मैं इतना लंबा टेन्योर मेरा यहाँ पे हुआ है, ऑलमोस्ट लॉन्गेस्ट टेन्योर रहा है मेरा यहाँ पे, इसीलिए मैं फिर इतने दिन का हमारा जो रिश्ता है, इतने दिन का हमारा जो रिलेशन है, फिर भी मैं एक बार फिर याद करना चाहता हूँ आपको। इट हैज़ बीन रियली अ मेमोरेबल टेन्योर फॉर मी, क्योंकि ऐसे इतना मुश्किल टाइम पे आए थे हम लोग, मैंने यहाँ पे चार्ज लिया था, आप भी जानते हो। तो 2023 इलेक्शन से पहले 6 महीने पहले आया था मैंने, हर दिन कुछ ना कुछ इश्यू हो रहा था, पार्टी का इधर का लेके, अपोजिशन का, रूलिंग पार्टी का, हर जगह पे ऐसा एक भी थाना का नहीं है जहाँ पे इश्यू नहीं हो रहा था। उस टाइम से हम लोग साथ रहा है। मैंने तो ये जो मैं एक एक नाम को तो मैं ये अभिजीत, भवतोषी, रसल, इन सबको तो मैंने एक एक रात को 12 बजे 1 बजे जगह पे जाते हुए देखा जहाँ पे मुश्किल हो रहे थे। आप भी थे, हम भी थे, हमारे काम हम कर रहे थे, आपका काम जो पब्लिक को इस बात पहुँचाना आए आप कर रहे थे। तब से हमारा रिश्ता रहा है। उसके बाद फिर बाई इलेक्शन आया, फिर पार्लियामेंट इलेक्शन, फिर पंचायत इलेक्शन, बीच में कभी कभी छोटा मोटा कम्युनल इंसिडेंट टाइप का भी होने का तो यहाँ पे कोशिश किए थे, कुछ वेस्टेड इंटरेस्ट, इन सब को हम लोग साथ में एड्रेस किया है। ये मैं पहले भी बोला था, अभी भी आपसे बोल रहा हूँ। श्री विजय देववर्मा सर, हम लोग एज अ फेयरवेल या फिर इन लोगों के साथ सर एक हमको लगा कि सब लोग जाने से पहले सब मीडिया वालों से एक बार मिल के जाएंगे करके। तो सर आप लोग ये এই বিপ্লব কুমার দেব তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি, যে সাতচান ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাচিত করে দিল, সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারিগুলো বের হবে। বর্তমানে
লোকসভার মাননীয় সাংসদ, যার মানে নির্বাচন নিয়ে हो गया बाइक तो हमारे বলতে গেলে আবারও বন দপ্তরের সাফল্য, কিভাবে স্যার উঠে আসলো এই সাফল্যটা? আমরা প্রতিনিয়তই প্যাট্রোলিং করছি, আমাদের রেগুলার প্যাট্রোলিং হচ্ছে। তো কালকে রাত্রিবেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুসে ছিল, তো আমাদের অ্যাম্বুসে থাকার খবর ওরা হয়তো পেয়ে যায়, তো এই জন্য এই রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে সিজ করি এবং কাঠগুলো উদ্ধার করি এখান থেকে। স্যার কত ফুট হবে কাঠ? আনুমানিক 100 CFT হবে, আর বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকার মতো হবে। স্যার প্রাথমিক তদন্তে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই কাঠগুলি? আমরা তদন্ত করছি, এখনো আমরা বুঝতে পারছি না কোথা থেকে এসছে, তবে আমরা আশা করি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাবো কোথা থেকে এসছে। এখন কোথায় নিয়ে যাওয়া হবে এগুলো স্যার? এখন আমরা সিজ করে আমাদের কাস্টডিতে এগুলি নিয়ে যাব আমাদের রেঞ্জ অফিসে।
আপনার নাম? বিশেষ দেশ কি হয় আপনার? বাইরা। ওনার বউ যে মানে ফাঁসি দিয়ে যে করছে যে এটা কি বিষয়ে? কোনো বিষয় নয়। তিনি কি অসুস্থ ছিল? কি করে হয়েছে ঘটনা? মানে তাদের মধ্যে কোনো পারিবারিক ঝামেলা ছিল না তো? আপনারা উভয় পক্ষে নিয়ে এসেছেন? ছেলে মেয়ে বুঝতে পারছে না বইমন্ত্রী ওই বাইকটা বিয়া বাইতে আসলাম, বিয়া বাইর থেকে আয়া দিই ওদের ওই মজুর এসে করে এবার আমি সিগলি দিয়েছি, সিগলি দিয়েছি। এরপরে এই গ্রামের মানুষের কাছে, গ্রামের মানুষের মেম্বার কাছে কথা থানা দিয়েছে। এবারে লাশ থানা লাশ এমনি কোনো ঝামেলা নাই। আমার আছে, আমার শ্বশুরবাড়ির লোক সবার গেছে, আমার স্টুডেন্ট আসে সব ঠিকানা আসতো। আপনার মিসেসের নাম কি? সিতিরানী দেবদাস। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। কোন জায়গা বাড়ি? সোনাতলা বা শুদ্ধ করে। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে, এক মেয়ে। কী করে তারা ছেলেরা? ছেলে একজন 12-এ, মেয়ে 12-এ পড়ে, আর ছেলে তোমার মাধ্যমিক। বিষয়টা আপনি বুঝতে পারছেন না কি নিয়ে? কোনো ঝামেলা নাই, আমার সংসারে কোনো ঝামেলা নাই। পাড়ার ভিতরে সবাই জিজ্ঞেসে, সবাই তো শুনবে, আমার পাড়ার মানুষ সবাই শুনবো, আশেপাশে মানুষ। পুলিশ এখানে গিয়ে কি কইছে? পুলিশ জিজ্ঞাসে, মানুষ দেখছে, কথা কইছে, আমার লোক গ্রামের মানুষের লোক কথা কইছে, কথা কয়ে দেখছে, কোনো ঝামেলা কোনো না। কি কারণে শুধু শুধু আমার অ্যারেস্ট করছে, শুধু আমার কোনো কাজ নাই। আমি বাইপাসে দোকান দিচ্ছি, দোকান দেওয়ার কারণে আমার অ্যারেস্ট করছে। পুরো আমার ভাই ভিডিও করতেছ? ক্ষতিগ্রস্ত যারা পান চাষি আমাদের এলাকার, যে পান চাষিদের সরকারি সাহায্য দিয়ে উৎসাহিত করা, কারণ পান চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সরকার থেকে কোনো সাহায্য করা হয়নি। আমরা দেখলাম উত্তর মহীশূর গ্রাম পঞ্চায়েতে যেখানে জল উঠেনি, যে বিভিন্ন এলাকা যেগুলো টিলেজনিত, সে জায়গাগুলোর লোকের আগে সেখানে তাদেরকে সেখানে অর্থ সাহায্য করেছে, কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করা হয়নি। সুতরাং এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। এই ডেপুটেশনে কমরেড মিহিরদের নেতৃত্বে কমরেড নারায়ণ দেব, নির্মল চন্দ্র দেব, শক্তি মল্ল, গীতা পাল এবং রতন পাল, এই ছজনের প্রতিনিধি। যে মধ্যপাড়া যেখানে ধরা হয় 3 নম্বর ওয়ার্ড, অসীম মজুমদারের দোকান থেকে নারায়ণ বদ্দের টিলা হয়ে গ্রিপ রূপ পর্যন্ত এটা কার্পেটিংয়ের কাজ অতি দ্রুত করা, যেটা আমাদের বামপন সরকারের সময় স্যাংশন ছিল, কিন্তু দেখা গেল 7 বছরে এই কাজ হয়নি। কী কারণে হচ্ছে না, তাই আমরা এই পঞ্চায়েতের কাছে দাবি রাখছি। সমস্যা জর্জরিত এটা কাটালিয়া মোটর স্ট্যান্ড থেকে অফিস টিলা হয়ে নলডাবা কলোনি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটা আমরা দেখেছিলাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত এসে মেপে ঝুঁকে গেলেন, কিন্তু আজকে 4-5 বছর হয়ে গেল এই রাস্তা হচ্ছে না। আমরা বলছি অতি দ্রুত বর্ষার আগে এই রাস্তার কাজ শেষ করা এবং মেটেলিং কার্পেটিং করতে হবে। ইনচার্জ পঞ্চায়েত সেক্রেটারি তারা যে ডেপুটেশন দিচ্ছে আজকে 7 দফা দাবি নিয়ে, তার মাঝে যে দাবিগুলি আমাদের পঞ্চায়েতে করতে পারবো, আমাদের একটা আছে, সেগুলি আমরা করবো, হ্যাঁ আশা রাখছি। আর যেগুলি করতে পারবো না, আমাদের বিডিও স্যার বা উপরোধ যা আছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি তাদের নিকট আমরা এই প্রস্তাবগুলি পাঠাবো। আর যেগুলি আমরা করতে পারবো সেগুলি আমরা পঞ্চায়েতেই করে নেব। আমাদের যে সমস্যা, জনগণের জরুরি সমস্যাগুলি চিহ্নিত করে সবাইকে নিয়ে যাচ্ছি সঙ্গী যেতে। তো দেবীও ছিল
এই বিষয়ে বলবো মানে কালকে থেকে আজকে ভিড়টা অনেকটাই কম। আর এছাড়া মানে এসএসজি গ্রুপ ছাড়া অন্যরাও মানে আউটরারও এখানে মানে আসা যাওয়া করতেছে, বেচাকিনি করতেছে, ভিজা বুট, বাদাম, এভরিথিং মানে রাস্তাঘাটে যারা বিক্রি করতেছে ওখানে তারা এই মেলাতে এসে বিক্রি করতে, তাহলে তো আমাদের মানে বিক্রিটা অনেকটা কমে যেতেছে না, যার লেগে তো আমরাও মানে জিনিসপত্র নিয়ে বসে আছি। এই বিষয়ে মানে আপনাদের চাহিদাটা মানে এই দোকানের চাহিদাটা অনেকটা কম 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 কাস্টমার ওদিকে চলছে। আর তারা তো কালকে থেকে যে দুটো দোকান অবস্থা তো খারাপ আমাদের, আমরা তো আপনাদের দোকানে কাস্টমার নেই বললেই চলেন, নেই বললেই চলে, একদম নেই বলে ওরা সন্ধ্যার পরে দোকান দেয়, আমরা কিন্তু একটা থেকে। সমস্যা বলতে সরস মেলা তো জেলাভিত্তিক হয়, যেটা এসএসজি মেম্বাররা দেয়। আর এখানে মানে এই মেলার মধ্যে দুইটা আউট স্টল হয়েছে, আইসক্রিম তারপরে আরও এক্সট্রা এগরোলের স্টলও আছে, যেটা মানে আলাদা স্টল, যার লেগে কাস্টমার তারটাতেই দিতেছে, আমার কাছে আইতেছে না। যদি তারা না দিত হয়তো আরও দিদিরা যারা আছে বা আমরা যারা আছে তারা সবাই ব্যবসাটা ঠিকঠাকভাবে হইতো, তার লেগে অনেক কাস্টমার ওইখানে দিতেছে, এদিকে না তারা পুরো আউটভাবে দিতেছে, তারা কোনো স্টল, তারা কোনো গ্রুপই নেই, আমরা তো সব গ্রুপ থেকে দেওয়া হয়েছে, আমরা জাস্ট নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এর আগে ভেঙে দিতেছে জায়গাটাকে। আমরা একটু খুশি হবো, কারণ আমরা আরও মেলা করে এসেছি, ওটির মধ্যে কোনো মানে বাইরের কোনো দোকান এলাউই করছে না। আর এটার মধ্যে তারা কিলিকা বাইরের মানে দোকান এলাউ করছে, তাছাড়াও ফলের রসের দোকান আছে, চায়ের দোকান আছে, তারা তো একদম স্থাপিত, তিন দিন ব্যাপী বইতেছে তারা। তো এর লেগে যদি ব্লকের থেকে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় বা একটু দেখে তদারকি করে আমরা একটু খুশি হবো, কারণ সেই কারণে আপনাদের দোকানে কোনো ভিড় নাই। হ্যাঁ, ভিড় নেই, কাস্টমার ওইখানেই যেতেছে, তারা যদি না থাকতো নিশ্চয়ই আমরা এদিকে ভিজিট করতো, এদিকে দেখতো, এদিকে কিনতো, খাইতো। তো ওই তারার লেগে আমরা একটু প্রবলেম হয়ে যেতেছে, কারণ আমরা তো নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এরা কি ভাঙ্গা ফেলা দিতেছে আমরা। अमरजीत देकरमा ट्रैफिक इंस्पेक्टर हो रहे हैं, अमरजीत देकरमा से उसके बारे में कुछ कहना चाहेंगे आप? नवंबर 5 तारीख से लेके अभी हुआ है तो 2025 मार्च 12 तारीख, आज शाम को अभी मैं चार्ज हैंड ओवर करने जा रहा हूँ। तो मुझे लगा कि हर बार जैसा नॉर्मली ना हो कि एक एसपी आ रहा है दूसरा एसपी जा रहा है, वैसे इस बार मैंने ये जानबूझ के कि आपको बुलाया, अभी जो नया एसपी आ रहा है उनको भी अभी बुलाया है ताकि वो भी आपसे पहले एक बार मुलाकात करें, और जो दोनों साथ में जब टेकिंग और हैंडिंग ओवर होता है वो सबके आपके सामने करें, ताकि आप भी लोगों को पता कर पाए कि नया एसपी आया हुआ है और जो भी उनका प्रायोरिटीज है वो भी आपके सामने प्रस्तुत करें। और ये एक चीज़। और दूसरा विषय, मैं इतना लंबा टेन्योर मेरा यहाँ पे हुआ है, ऑलमोस्ट लॉन्गेस्ट टेन्योर रहा है मेरा यहाँ पे, इसीलिए मैं फिर इतने दिन का हमारा जो रिश्ता है, इतने दिन का हमारा जो रिलेशन है, फिर भी मैं एक बार फिर याद करना चाहता हूँ आपको। इट हैज़ बीन रियली अ मेमोरेबल टेन्योर फॉर मी, क्योंकि ऐसे इतना मुश्किल टाइम पे आए थे हम लोग, मैंने यहाँ पे चार्ज लिया था, आप भी जानते हो। तो 2023 इलेक्शन से पहले 6 महीने पहले आया था मैंने। हर दिन कुछ ना कुछ इश्यू हो रहा था, पार्टी का इधर का लेके, अपोजिशन का, रूलिंग पार्टी का, हर जगह पे। ऐसा एक भी थाना का नहीं है जहाँ पे इश्यू नहीं हो रहा था। उस टाइम से हम लोग साथ रहा है। मैंने तो ये जो मैं एक एक नाम को तो मैं ये अभिजीत, बहुतोजी, रसल, इन सबको तो मैंने एक एक रात को 12 बजे 1 बजे जगह पे जाते हुए देखा जहाँ पे मुश्किल हो रहे थे। आप भी थे, हम भी थे, हमारे काम हम कर रहे थे, आपका काम जो पब्लिक को इस बात पहुँचाना आए आप कर रहे थे। तब से हमारा रिश्ता रहा है। उसके बाद फिर बाई इलेक्शन आया, फिर पार्लियामेंट इलेक्शन, फिर पंचायत इलेक्शन, बीच में कभी कभी छोटा मोटा कम्युनल इंसिडेंट टाइप का भी होने का यहाँ पे कोशिश किए थे, कुछ वेस्टेड इंटरेस्ट। इन सब को हम लोग साथ में एड्रेस किया है। ये मैं पहले भी बोला था, अभी भी आपसे बोल रहा हूँ। श्री विजय देवरमा सर, हम लोग एज अ फेयरवेल या फिर इन लोगों के साथ सर हमको लगा कि सब लोग जाने से पहले सब मीडिया वालों से एक बार मिल के जाएंगे करके। तो सर आप लोग ये এই বিপ্লব কুমার দেব তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি, যে সাতচান ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাচিত করে দিল, সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারিগুলো বের হবে।
বর্তমানে লোকসভার মাননীয় সাংসদ, যার মানে নির্বাচন নিয়ে এই ত্রিপুরা রাজ্যের মানুষের অজস্র অভিযোগ, কিভাবে তিনি একেবারে বিশ্ব রেকর্ড করে এত ভোটে তিনি নির্বাচিত হয়ে গেলেন। যাই হোক, ওটা আর এক ব্যাপার। তিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন 4 বছর। তিনি নাকি কোন একটা প্রসঙ্গে বলেছেন যে সিপিএম এর রাজ্য সম্পাদক, ত্রিপুরা রাজ্যের বিধানসভা বিরোধী দলের নেতা যেন বাড়াবাড়ি না করেন, যে অতীতে তখনকার সময়কার যারা বিরোধী দলের লোক, তারা আমাদের সম্পর্কে এই বিরোধিতা করতে গিয়ে, আমার চেহারা কালিমা লেপন করতে গিয়ে একটা অভিযোগ তুলে ধরেছিলেন যে সাতচান ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। তো মাঝখানে অনেক দল গড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, আগে অন্য দলে থেকে যারা এই কথাগুলি বলেছেন তারাই বিজেপি যোগদান করেছে, এখনো অনেকে সেখানে আছেন। ইদানিংকালে ভারতীয় জনতা পার্টি যখন ক্রমশ দুর্বল হচ্ছে, পায়ের তলার মাটি হারাচ্ছে, সেদিন 9 তারিখে বহু এই দোল পিটিয়ে ঢঙ্কা নিনাদ করে সারা ত্রিপুরা রাজ্যে হুলিয়া জারি করেও তারা আমাদের যে জনসভা আমরা করেছিলাম 29 তারিখে, 29 জানুয়ারি, সমস্ত বাধা বিপত্তি আক্রমণকে মারিয়ে তার অর্ধেকও করতে পারেনি। স্বাভাবিক, ভারতীয় জনতা পার্টির উপরতলা থেকে নিচুতলা অব্দি নেতৃত্বে যারা আছেন তারা আতঙ্কিত। আগামীর অজানা ভয়ে এদের ঘুম নেই। সে থেকেই কি ডাক্তার মানিক সাহা, কি রাজীব ভট্টাচার্য, কি এই বিপ্লব কুমার দেব, এরা যেখানে সেখানে সুযোগ পেলেই আবল টাবল কথা বলেন, প্রাসঙ্গিক বলেন, অপ্রাসঙ্গিকও বলেন। এবং এই বিপ্লব কুমার দেব নাকি বলছেন যে সেই সাতচান ব্লকের সেই ফাইলটা রেডি আছে। আমি বলে রেখেছি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ফাইলটা খোলার জন্য। আমি বিপ্লব কুমার দেব বা তাদের দলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, আপনি 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কোথায় আপনি ঘুমিয়েছিলেন? ওই কথায় কথায় ডাক্তার মানিক সাহা এখন বলেন বিরোধী দলের নেতাদের চোখের ছানি পড়েছে। আপনাকে তাহলে চোখের ছানি পড়েছিল? কেন বিপ্লব কুমার দেব এইভাবেই যে কোনো প্রসঙ্গ ছাড়াই, উদ্দেশ্য ছাড়াই, কারণ ছাড়াই, কি সামাজিক অনুষ্ঠান, কি কোনো ধর্মীয় অনুষ্ঠান, কি কোনো এরকম রাজনৈতিক কোনো কর্মসূচি, যে সর্বত্র তিনি সিপিএম কে দেখে নেবেন, সিপিএম অস্তিত্ব থাকবে না, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবেন ইত্যাদি ইত্যাদি বলছেন। সিপিএম তো কখনো কোনো ব্যক্তির নামে, আমরা বিজেপির বিরুদ্ধে আমরা বলি নীতিগতভাবে, রাজনীতিগতভাবে নীতির সমালোচনা করি, কিন্তু আমরা এককভাবে কোনোদিন মানিক সাহা, বিপ্লব কুমার দেবী বলি না। কিন্তু বিপ্লব কুমার দেবের কেন এই অস্থিরতা? ওই যে মানুষের শরীরে যদি কৃমি
ইয়ে হয় কি বলে এই এই দমে অটোমেটিক সে মানে মানুষটা অস্থির থাকে, এক জায়গায় বসতে পারে না। বিপ্লব কুমার দেবেরও তাই। অজস্র প্রশ্ন তার বিরুদ্ধে তার মনে তাড়া করছে। সে পাবলিক তাকে হাত জোর করলেও সেটাকে দেখছে তাকে বোধে মারার জন্য ঘুষি দেখাচ্ছে। কারণ 4টা বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে কেন বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাসিত করে দিল? বিজেপির লোক তারা ভেতরে জানে ঠিকই, কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ এগুলো জানে না। ত্রিপুরা রাজ্যের মানুষ সে কারণগুলো খুঁজছে। বিপ্লব কুমার দেবকে, বিজেপিকে সে কারণ দেখাতে হবে। এবং সে কারণগুলো কি? তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি। এই যে বিজেপির সরকারের তাদের পায়ের তলা মাটি যত যাচ্ছে সে তো ভয় পাচ্ছে। বিজেপি সরকার নাই মানে হলো ফাইলগুলি খুলবে। কাজেই অন্যদের উপরে এরকম একটা হাত পা ছুড়ে দিয়ে সে একটু যে মানে শান্তিতে ঘুমাবার চেষ্টা করে, তার তো ঘুম হয় না। এই হলো তার এই বক্তব্যের পেছনে মূল কারণ। নাহলে হঠাৎ করে বলা নেই, কোয়া নেই। তিনি জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে এই সমস্ত কথা বলছেন। এবং আমি প্রকৃত ঘটনা বলি, এই জিতেন্দ্র চৌধুরী তখন আরডি মিনিস্টার ছিলেন। ওই ঘটনা যখন হয়, আর সেই ব্যক্তি যাকে সিপিআইএম এই অনিয়মের কারণে বের করে দেওয়া হলো, তিনি প্রথমে জয়েন করলেন তৎকালীন বিরোধী দলে, তখন বিজেপি ছিল না। আর পরবর্তী সময়ে তিনি বিজেপির একজন দেবতুল্য কার্যকর্তা হয়ে যান। তো বিপ্লব দেব কাকে বলছে, কাকে বোকা বানাচ্ছে? আসল কথাটা হলো তার যে এই ত্রিপুরার যে তাদের যে অস্তিত্ব দিন শেষ হয়ে যাচ্ছে। আর দিন শেষ হয়ে যাওয়া মানে হলো তিনি সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারি গুলো বের হবে। কেন তাকে বিজেপি তাকে সরাতে হবে? আমরা তো সরাইনি, বিজেপি সরিয়েছে। এই কারণগুলো ফাইলগুলো খুলুক। বিজেপি তাকে মাফ করে দিয়েছে, আমরা মাফ করবো না, ত্রিপুরার জনগণ মাফ করবে না। এই হলো মূল কথা। जाए हो गया बाइक तो हमारे টাকা লইলাম টাকা লইছে
বলতে গেলে আবারও বন দপ্তরের সাফল্য, কিভাবে স্যার উঠে আসলো এই সাফল্যটা? আমরা প্রতিনিয়তই পেট্রোলিং করছি, আমাদের রেগুলার পেট্রোলিং হচ্ছে। তো কালকে রাত্রিবেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুসে ছিল, তো আমাদের অ্যাম্বুসে থাকার খবর ওরা হয়তো বা পেয়ে যায়। তো এই জন্য এই রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে সিজ করি এবং কাঠগুলো উদ্ধার করি এখান থেকে। স্যার কত ফুট হবে কাঠ? আনুমানিক 100 CFT হবে, আর বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকার মতো হবে। স্যার প্রাথমিক তদন্তে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই কাঠগুলি? আমরা তদন্ত করছি, এখনো আমরা বুঝতে পারছি না কোথা থেকে এসছে, তবে আমরা আশা করি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাবো কোথা থেকে এসছে। এখন কোথায় নিয়ে যাওয়া হবে এগুলি স্যার? এখন আমরা সিজ করে আমাদের কাস্টডিতে এগুলি নিয়ে যাব আমাদের রেঞ্জ অফিসে। আপনার নাম? বিশেষ দেশ কি হয় আপনার? বাইরা। ওনার বউ যে মানে ফাঁসি দিয়ে যে করছে, করছে যে, এটা কি বিষয়ে? কোনো বিষয় নাই। তিনি কি অসুস্থ ছিল? কি করে হয়েছে ঘটনা? মানে তাদের মধ্যে কোনো পারিবারিক ঝামেলা ছিল না তো? আপনারা উভয় পক্ষে নিয়ে এসেছেন? ছেলে মেয়ে সব বুঝতে পারছে না। বইমন্টি ওই বিয়া বাড়িতে আসলাম, বিয়া বাড়িতে গায়ে দিই ওদের ওর মজা হয়েছে করে। তারপরে আমি সিলি দিয়েছি, ফিলি দিয়েছি। তারপরে এই গ্রামের মানুষ ওর কাছে, গ্রামের মানুষ মেম্বার গেছে, থানা দিয়েছে। লাশ থানা লাশ এমনি কোনো ঝামেলা নাই। আমার আসে, আমার শ্বশুরবাড়ির লোক সবার গেছে, আমার স্কুল মাসে সব ঠিকানা আসতো। আপনার মেসেজের নাম কি? সিতিরানী দেবদাস। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। কোন জায়গা বাড়ি? সোনাতলা বাসুদ্ধ করি। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। কী করে তারা ছেলেরা? ছেলে একজন 12, মেয়ে 12 পড়ে, আর ছেলে তোমার মাধ্যমিক। বিষয়টা আপনি বুঝতে পারছেন না কি নিয়ে? কোনো ঝামেলা নাই, আমার সংসারে কোনো ঝামেলা নাই। পাড়ার ভিতরে সবগুলো জিজ্ঞেসে, সবাই তো শুনবে, আমার পাড়ার মানুষ সবাই শুনবো, আশেপাশে মানুষ। পুলিশ এখানে গিয়ে কি কইছে? পুলিশ জিজ্ঞাসে, মানুষ দেখছে, কথা কইছে, আমার লোক গ্রামের মানুষের লোক কথা কইছে, কথা দেখছে, কোনো ঝামেলা কোনো না।
কি কারণে আনছেন? শুধু আমার অ্যারেস্ট করছে, শুধু আমার কোনো কাজ নাই, আমি বাইপাসে দোকান দিচ্ছি, বাইপাসে দোকান দেওয়ার কারণে আমার অ্যারেস্ট করছে, পুরো আমার ক্ষতিগ্রস্ত যারা পান চাষি আমাদের এলাকার, যে পান চাষিদের সরকারি সাহায্য দিয়ে উৎসাহিত করা, কারণ পান চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সরকার থেকে কোনো সাহায্য করা হয়নি। আমরা দেখলাম উত্তর মহীশূর গ্রাম পঞ্চায়েতে যেখানে জল উঠেনি, যে বিভিন্ন এলাকা যেগুলো টিলেজনিত সে জায়গাগুলোর লোকের আগে সেখানে তাদেরকে সেখানে অর্থ সাহায্য করেছে, কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করা হয়নি। সুতরাং এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। এই ডেপুটেশনে কমরেড মিহিরদের নেতৃত্বে কমরেড নারায়ণ দেব, নির্মল চন্দ্র দেব, শক্তি মল্ল, গীতা পাল এবং রতন পাল, এই ছজনের প্রতিনিধি, যে মধ্যপাড়া যেখানে ধরা হয় 3 নম্বর ওয়ার্ড অসীম মজুমদারের দোকান থেকে নারায়ণ বদ্দের টিলা হয়ে গ্রিপ প্রুফ পর্যন্ত এটা কার্পেটিংয়ের কাজ অতি দ্রুত করা, যেটা আমাদের বামপন সরকারের সময় স্যাংশন ছিল, কিন্তু দেখা গেল 7 বছরে এই কাজ হয়নি। কী কারণে হচ্ছে না, তাই আমরা এই পঞ্চায়েতের কাছে দাবি রাখছি। সমস্যা জর্জরিত এটা কাটালিয়া মোটর স্ট্যান্ড থেকে অফিস টিলা হয়ে নলডাবা কলোনি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটা আমরা দেখেছিলাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত এসে মেপে ঝুঁকে গেলেন, কিন্তু আজকে 4-5 বছর হয়ে গেল এই রাস্তা হচ্ছে না। আমরা বলছি অতি দ্রুত বর্ষার আগে এই রাস্তার কাজ শেষ করা এবং মেটেলিং কার্পেটিং করতে হবে। ইনচার্জ পঞ্চায়েত সেক্রেটারি তারা যে ডেপুটেশন দিচ্ছে আজকে 7 দফা দাবি নিয়ে, তার মাঝে যে দাবিগুলি আমাদের পঞ্চায়েতে করতে পারবো, আমাদের একটা আছে, সেগুলি আমরা করবো, হ্যাঁ আশা রাখছি। আর যেগুলি করতে পারবো না, আমাদের বিডিও স্যার বা উপর যা আছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি তাদের নিকট আমরা এই প্রস্তাবগুলি পাঠাবো, আর যেগুলি আমরা করতে পারবো সেগুলি আমরা পঞ্চায়েতেই করে নেব। আমাদের যে সমস্যা, জনগণের জরুরি সমস্যাগুলি চিহ্নিত করে সবাইকে নিয়ে যাচ্ছি সঙ্গী যেতে তো দেবীও ছিল খতম হুয়া ইন্তজার। এই বিষয়ে বলবো মানে কালকে থেকে আজকে ভিড়টা অনেকটাই কম, আর এছাড়া মানে এসএসজি গ্রুপ ছাড়া অন্যরাও মানে আউটরারও এখানে মানে আসা যাওয়া করতেছে, বেচাকিনি করতেছে, বিজাপুর, বাদাম, এভরিথিং, মানে রাস্তাঘাটে যারা বিক্রি করতেছে হকাররা তারা এই মেলাতে এসে বিক্রি করতে, তাহলে তো আমাদের মানে বিক্রিটা অনেকটা কমে যেতেছে না, জানলে তো আমরাও মানে জিনিসপত্র নিয়ে বসে আছি। এই বিষয়ে মানে আপনাদের চাহিদাটা মানে এই দোকানের চাহিদাটা অনেকটা কম 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 কাস্টমার ওদিকে চলছে, আর তারা তো কালকে থেকে যে 2টা দোকান অবস্থা তো খারাপ আমাদের। আমরা তো আপনাদের দোকানে কাস্টমার নেই বললেই চলেন, নেই বললেই চলে, একদম নেই বলে ওরা সন্ধ্যার পরে দোকান দেয়, আমরা কিন্তু 1টা থেকে। সমস্যা বলতে সরসমেলা তো জেলাভিত্তিক হয়, যেটা এসএসজি মেম্বাররা দেয়। আর এখানে মানে এই মেলার মধ্যে 2টা আউট স্টল হয়েছে, আইসক্রিম, তারপরে আরও এক্সট্রা এগরোলের স্টলও আছে, যেটা মানে আলাদা স্টল, যার লেগে কাস্টমার তারটাতেই দিতেছে, আমার কাছে আইতেছে না। যদি তারা না দিতে হয়তো আরও দিদিরা যারা আছে বা আমরা যারা আছে তারা সবাই ব্যবসাটা ঠিকঠাকভাবে হইতো, তার লেগে অনেক কাস্টমার ওইখানে দিতেছে, এদিকে না তারা পুরো আউটভাবে দিতেছে, তারা কোনো স্টল, তারা কোনো গ্রুপই নেই, আমরা তো সব গ্রুপ থেকে দেওয়া হয়েছে, আমরা জাস্ট নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এর আগে ভেঙে দিতেছে জায়গাটাকে। আমরা একটু খুশি হবো, কারণ আমরা আরও মেলা করে এসেছি, ওটির মধ্যে কোনো মানে বাইরের কোনো দোকান এলাউই করছে না, আর এটার মধ্যে তারা কিলিকা বাইরে মানে দোকান এলাউ করছে। তাছাড়াও ফলের রসের দোকান আছে, চায়ের দোকান আছে, তারা তো একদম স্থাপিত 3 দিন ব্যাপী বইতেছে তারা। তো এর লেগে যদি ব্লকের থেকে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় বা একটু দেখে তদারকি করে আমরা একটু খুশি হবো, কারণ সেই কারণে আপনাদের দোকানে কোনো ভিড় নাই। হ্যাঁ ভিড় নেই, কাস্টমার ওইখানেই যেতেছে, তারা যদি না থাকতো নিশ্চয়ই আমরা এদিকে ভিজিট করতো, এদিকে দেখতো, এদিকে কিনতো, খাইতো। তো ওই তারার লেগে আমরা একটু প্রবলেম হয়ে যেতেছে, কারণ আমরা তো নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এরা কি ভাঙ্গা ফেলা দিতেছে আমরা। अमरजीत देवबर्मा ट्रैफिक इंस्पेक्टर हो रहे हैं। अमरजीत देवबर्मा से उसके बारे में कुछ कहना चाहेंगे आप? नवंबर 5 तारीख से लेके अभी हुआ है तो 2025 मार्च 12 तारीख, आज शाम को अभी मैं चार्ज हैंड ओवर करने जा रहा हूँ। तो मुझे लगा कि हर बार जैसा नॉर्मली ना हो कि एक एसपी आ रहा है दूसरा एसपी जा रहा है, वैसे इस बार मैंने ये
जानबूझ के कि आपको बुलाया, अभी जो नया एसपी आ रहा है उनको भी अभी बुलाया है ताकि वो भी आपसे पहले एक बार मुलाकात करें और जो दोनों साथ में जब टेकिंग और हैंडलिंग ओवर होता है वो सबके आपके सामने करें ताकि आप भी लोगों को पता कर पाए कि नया एसपी आया हुआ है और जो भी उनका प्रायोरिटीज है वो भी आपके सामने प्रस्तुत करें। और ये एक चीज़। और दूसरा विषय, मैं इतना लंबा टेन्योर मेरा यहाँ पे हुआ है, ऑलमोस्ट लॉन्गेस्ट टेन्योर रहा है मेरा यहाँ पे, इसीलिए मैं फिर इतने दिन का हमारा जो रिश्ता है, इतने दिन का हमारा जो रिलेशन है, फिर भी मैं एक बार फिर याद करना चाहता हूँ आपको। इट हैज़ बीन रियली अ मेमोरेबल टेन्योर फॉर मी, क्योंकि ऐसे इतना मुश्किल टाइम पे आए थे हम लोग। मैंने यहाँ पे चार्ज लिया था, आप भी जानते हो, तो 2023 इलेक्शन से पहले 6 महीने पहले आया था मैंने। हर दिन कुछ ना कुछ इश्यू हो रहा था, पार्टी का इधर का लेके, अपोजिशन का, रूलिंग पार्टी का, हर जगह पे। ऐसा एक भी थाना का नहीं है जहाँ पे इश्यू नहीं हो रहा था। उस टाइम से हम लोग साथ रहा है। मैंने तो ये ज्योतिर्मय एक नाम को तो मैं ये अभिजीत, भवतोजी, रसल, इन सबको तो मैंने एक रात को 12 बजे 1 बजे जगह पे जाते हुए देखा जहाँ पे मुश्किल हो रहे थे। आप भी थे, हम भी थे, हमारे काम हम कर रहे थे, आपका काम जो पब्लिक को इस बात पहुँचाना आए आप कर रहे थे। तब से हमारा रिश्ता रहा है। उसके बाद फिर बाई इलेक्शन आया, फिर पार्लियामेंट इलेक्शन, फिर पंचायत इलेक्शन, बीच में कभी कभी छोटा मोटा कम्युनल इंसिडेंट टाइप का भी होने का तो यहाँ पे कोशिश किए थे, कुछ वेस्टेड इंटरेस्ट। इन सब को हम लोग साथ में एड्रेस किया है। ये मैं पहले भी बोला था, अभी भी आपसे बोल रहा हूँ। श्री विजय देवरना सर, हम लोग एज अ फेयरवेल या फिर इन लोगों के साथ सर हमको लगा कि सब लोग जाने से पहले सब मीडिया वालों से एक बार मिल के जाएंगे करके। तो सर आप लोग ये বিপ্লব কুমার দেব তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি, যে সাতচান ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাচিত করে দিল, সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারিগুলো বের হবে। বর্তমানে লোকসভার মাননীয় সাংসদ, যার নির্বাচন নিয়ে এই ত্রিপুরা রাজ্যের মানুষের অজস্র অভিযোগ, কিভাবে তিনি একেবারে বিশ্ব রেকর্ড করে এত ভোটে তিনি নির্বাচিত হয়ে গেলেন। যাই হোক, ওটা আর এক ব্যাপার। তিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন 4 বছর। তিনি নাকি কোন একটা প্রসঙ্গে বলেছেন যে সিপিএম এর রাজ্য সম্পাদক, ত্রিপুরা রাজ্যের বিধানসভা বিরোধী দলের নেতা যেন বাড়াবাড়ি না করেন, যে অতীতে তখনকার সময়কার যারা বিরোধী দলের লোক, তারা আমাদের সম্পর্কে এই বিরোধিতা করতে গিয়ে, আমার চেহারা কালিমা লেপন করতে গিয়ে একটা অভিযোগ তুলে ধরেছিলেন যে সাতচান ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। তো মাঝখানে অনেক দল গড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, আগে অন্য দলে থেকে যারা কথাগুলি বলেছেন তারাই বিজেপি যোগদান করেছে, এখনো অনেকে সেখানে আছেন। ইদানিংকালে ভারতীয় জনতা পার্টি যখন ক্রমশ দুর্বল হচ্ছে, পায়ের তলার মাটি হারাচ্ছে, সেদিন 9 তারিখে বহু এই দোল পিটিয়ে ধমকা নিনাদ করে সারা ত্রিপুরা রাজ্যে হুলিয়া জারি করেও তারা আমাদের যে জনসভা আমরা করেছিলাম 29 তারিখে, 29 জানুয়ারি, সমস্ত বাধা বিপত্তি আক্রমণকে মারিয়ে তার আর্ধেকও করতে পারেনি। স্বাভাবিক,
ভারতীয় জনতা পার্টির উপরতলা থেকে নিচুতলা অব্দি নেতৃত্বে যারা আছেন তারা আতঙ্কিত। আগামীর অজানা ভয়ে এদের ঘুম নেই। সে থেকেই কি ডাক্তার মানিক সাহা, কি রাজীব ভট্টাচার্য, কি এই বিপ্লব কুমার দেব, এরা যেখানে সেখানে সুযোগ পেলেই আবল তাবল কথা বলেন, প্রাসঙ্গিক বলেন, অপ্রাসঙ্গিকও বলেন। এবং এই বিপ্লব কুমার দেব নাকি বলছেন যে সেই সাতচাঁদ ব্লকের সেই ফাইলটা রেডি আছে। আমি বলে রেখেছি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ফাইলটা খোলার জন্য। আমি বিপ্লব কুমার দেব বা তাদের দলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, আপনি 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কোথায় আপনি ঘুমিয়েছিলেন? ওই কথায় কথায় ডাক্তার মানিক সাহা এখন বলেন বিরোধী দলের নেতাদের চোখের ছানি পড়েছে। আপনাকে তাহলে চোখের ছানি পড়েছিল? কেন বিপ্লব কুমার দেব এইভাবেই যে কোনো প্রসঙ্গ ছাড়াই, উদ্দেশ্য ছাড়াই, কারণ ছাড়াই, কি সামাজিক অনুষ্ঠান, কি কোনো ধর্মীয় অনুষ্ঠান, কি কোনো এরকম রাজনৈতিক কোনো কর্মসূচি, যে সর্বত্র তিনি সিপিএম কে দেখে নেবেন, সিপিএম অস্তিত্ব থাকবে না, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবেন ইত্যাদি ইত্যাদি বলছেন। সিপিএম তো কখনো কোনো ব্যক্তির নামে, আমরা বিজেপির বিরুদ্ধে আমরা বলি নীতিগতভাবে, রাজনীতিগতভাবে নীতির সমালোচনা করি, কিন্তু আমরা এককভাবে কোনোদিন মানিক সাহা, বিপ্লব কুমার দেবী বলি না। কিন্তু বিপ্লব কুমার দেবের কেন এই অস্থিরতা? ওই যে মানুষের শরীরে যদি কৃমি হয়, কি বলে, এই দমে অটোমেটিক সে মানুষটা অস্থির থাকে, এক জায়গায় বসতে পারে না। বিপ্লব কুমার দেবেরও তাই। অজস্র প্রশ্ন তার বিরুদ্ধে তার মনে তাড়া করছে। সে পাবলিক তাকে হাত জোর করলেও সেটাকে দেখছে তাকে বোধহয় মারার জন্য ঘুষি দেখাচ্ছে। কারণ 4টা বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে কেন বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাসিত করে দিল? বিজেপির লোক তারা ভেতরে জানে ঠিকই, কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ এগুলো জানে না। ত্রিপুরা রাজ্যের মানুষ সে কারণগুলো খুঁজছে। বিপ্লব কুমার দেবকে, বিজেপিকে সে কারণ দেখাতে হবে। এবং সে কারণগুলো কি? তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি। এই যে বিজেপির সরকারের তাদের পায়ের তলা মাটি যত যাচ্ছে, সে তো ভয় পাচ্ছে। বিজেপি সরকার নাই মানে হলো ফাইলগুলি খুলবে। কাজেই অন্যদের উপরে এরকম একটা হাত পা ছুড়ে দিয়ে সে একটু যে শান্তিতে ঘুমাবার চেষ্টা করে, তার তো ঘুম হয় না। এই হলো তার এই বক্তব্যের পেছনে মূল কারণ। নাহলে হঠাৎ করে বলা নেই, কোয়া নেই। তিনি জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে এই সমস্ত কথা বলছেন। এবং আমি প্রকৃত ঘটনা বলি, এই জিতেন্দ্র চৌধুরী তখন আরডি মিনিস্টার ছিলেন। ওই ঘটনা যখন হয়, আর সেই ব্যক্তি যাকে সিপিআইএম এই অনিয়মের কারণে বের করে দেওয়া হলো, তিনি প্রথমে জয়েন করলেন তৎকালীন বিরোধী দলে, তখন বিজেপি ছিল না। আর পরবর্তী সময়ে তিনি বিজেপির একজন দেবতুল্য কার্যকর্তা হয়ে যান। তো বিপ্লব দেব কাকে বলছে, কাকে বোকা বানাচ্ছে? আসল কথাটা হলো তার যে এই ত্রিপুরার যে তাদের যে অস্তিত্ব দিন শেষ হয়ে যাচ্ছে,
আর তিনি শেষ হয়ে যাওয়া মানে হলো তিনি সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারিগুলো বের হবে, কেন তাকে বিজেপি তাকে সরাতে হবে। আমরা তো সরাইনি, বিজেপি সরিয়েছে। এই কারণগুলো, ফাইলগুলো খুলু। বিজেপি তাকে মাফ করে দিয়েছে, আমরা মাফ করবো না, ত্রিপুরার জনগণ মাফ করবে না। এই হলো মূল কথা। যাই हो गया बाइक तो हमारे বলতে গেলে আবারও বন দপ্তরের সাফল্য, কিভাবে স্যার উঠে আসলো এই সাফল্যটা? আমরা প্রতিনিয়তই পেট্রোলিং করছি, আমাদের রেগুলার পেট্রোলিং হচ্ছে। তো কালকে রাত্রিবেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুসে ছিল, তো আমাদের অ্যাম্বুসে থাকার খবর ওরা হয়তো পেয়ে যায়। তো এই জন্য এই রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে সিজ করি এবং কাঠগুলো উদ্ধার করি এখান থেকে। স্যার কত ফুট হবে কাঠ? আনুমানিক 100 CFT হবে, আর বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকার মতো হবে। স্যার প্রাথমিক তদন্তে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই কাঠগুলি? আমরা তদন্ত করছি, এখনো আমরা বুঝতে পারছি না কোথা থেকে এসছে, তবে আমরা আশা করি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাবো কোথা থেকে এসছে। এখন কোথায় নিয়ে যাওয়া হবে এগুলো স্যার? এখন আমরা সিজ করে আমাদের কাস্টডিতে এগুলি নিয়ে যাব আমাদের রেঞ্জ অফিসে।
আপনার নাম? বিশেষ দেশ কি হয় আপনার? বাইরা ভাইরা ওনার বউ যে মানে ফাঁসি দিয়ে যে করছে এই আত্মদাহ করছে যে এটা কি বিষয়ে? কোনো বিষয় কোনো বিষয় নয়। তিনি কি অসুস্থ ছিল? না তেমন কি করে হয়েছে ঘটনা? মানে তাদের মধ্যে কোনো পারিবারিক ঝামেলা ছিল না তো? না যেমন আপনারা উভয় পক্ষে নিয়ে এসেছেন? বই পক্ষে নিয়ে ছেলে মেয়ে সব বুঝতে পারছে না বই মন্ত্রী ওই পাইতে বিয়া বাড়িতে আসলাম, বিয়া বাড়িতে গায়ে দেখি ওদের ওর মজা দিছে করে। তারপরে আমি সিল দিয়েছি, ফিল দিয়েছি। তারপরে এই গ্রামের মানুষ ওর কাছে, গ্রামের মানুষ মেম্বার গেছে থানা দিয়েছে, দেখছে করে লাশ থানা লাশ। এমনি কোনো ঝামেলা নাই। আমার আছে, আমার শ্বশুরবাড়ির লোক সবার গেছে, আমার ইষ্ট কুটুম আসে সব এখানে আসতো। আপনার মেসেজের নাম কি? সিদ্ধিরানী দেবদাস। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। কোন জায়গায় বাড়ি? সোনাতলা বাসুদ্ধ করি। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। কী করে তারা ছেলেরা? ছেলে একজন 12 মেয়ে 12 পড়ে, আর ছেলে তোমার মাধ্যমিক। বিষয়টা আপনি বুঝতে পারছেন না কি নিয়ে? কোনো ঝামেলা নাই, আমার সংসারে কোনো ঝামেলা নাই। পাড়ার ভিতরে সবাই জিজ্ঞেসে, সবাই তো শুনবে, আমার পাড়ার মানুষ সবাই শুনবো, আশেপাশে মানুষ। পুলিশ এখানে গিয়ে কি কইছে? পুলিশ জিজ্ঞাসে, মানুষ দেখছে, কথা কইছে, আমার লোক গ্রামের মানুষের লোক কথা কইছে, কথা দেখছে, কোনো ঝামেলা কোনো না। কি কারণে শুধু শুধু আমার অ্যারেস্ট করছে, শুধু আমার কোনো কাজ নাই। আমি বাইপাসে দোকান দিচ্ছি, দোকান দেওয়ার কারণে আমার অ্যারেস্ট করছে। পুরো আমার ভাই ভিডিও করতেছ? ক্ষতিগ্রস্ত যারা পান চাষি আমাদের এলাকার, যে পান চাষিদের সরকারি সাহায্য দিয়ে উৎসাহিত করা, কারণ পান চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সরকার থেকে কোনো সাহায্য করা হয়নি। আমরা দেখলাম উত্তর মহীশূর গ্রাম পঞ্চায়েতে যেখানে জল উঠেনি, যে বিভিন্ন এলাকা যেগুলো টিলাজনিত, সে জায়গাগুলোর লোকের আগে সেখানে তাদেরকে সেখানে অর্থ সাহায্য করেছে, কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করা হয়নি। সুতরাং এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। এই ডেপুটেশনে কমরেড মিহিরদের নেতৃত্বে কমরেড নারায়ণ দেব, নির্মল চন্দ্র দেব, শক্তি মল্ল, গীতা পাল এবং রতন পাল, এই ছজনের প্রতিনিধি। যে মধ্যপাড়া যেখানে ধরা হয় 3 নম্বর ওয়ার্ড, অসীম মজুমদারের দোকান থেকে নারায়ণবদ্দের টিলা হয়ে গ্রিপ গ্রুপ পর্যন্ত এটা কার্পেটিংয়ের কাজ অতি দ্রুত করা, যেটা আমাদের বামপন সরকারের সময় স্যাংশন ছিল, কিন্তু দেখা গেল 7 বছরে এই কাজ হয়নি। কী কারণে হচ্ছে না, তাই আমরা এই পঞ্চায়েতের কাছে দাবি রাখছি। সমস্যা জর্জরিত এটা কাটালিয়া মোটর স্ট্যান্ড থেকে অফিস টিলা হয়ে নলডাবা কলোনি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটা আমরা দেখেছিলাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত এসে মেপে ঝুঁকে গেলেন, কিন্তু আজকে 4-5 বছর হয়ে গেল এই রাস্তা হচ্ছে না। আমরা বলছি অতি দ্রুত বর্ষার আগে এই রাস্তার কাজ শেষ করা এবং মেটেলিং কার্পেটিং করতে হবে। ইনচার্জ পঞ্চায়েত সেক্রেটারি তারা যে ডেপুটেশন দিচ্ছে আজকে 7 দফা দাবি নিয়ে, তার মাঝে যে দাবিগুলি আমাদের পঞ্চায়েতে করতে পারবো, আমাদের একটা আছে, সেগুলি আমরা করবো, হ্যাঁ আশা রাখছি। আর যেগুলি করতে পারবো না, আমাদের বিডিও স্যার বা উপর যা আছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি, তাদের নিকট আমরা এটি প্রস্তাব খুলি পাঠাবো। আর যেগুলি আমরা করতে পারবো সেগুলি আমরা পঞ্চায়েতেই করে নেব। আমাদের যে সমস্যা, জনগণের জরুরি সমস্যাগুলি চিহ্নিত করে দ্বিতীয় পর্বে সবাইকে নিয়ে যাচ্ছি সঙ্গীতের জগতে। তো দেবী ও সচিব খতম হুয়া ইন্তজার। এই বিষয়ে বলবো, মানে
কালকে থেকে আজকে ভিড়টা অনেকটাই কম। আর এছাড়া মানে এসএসজি গ্রুপ ছাড়া অন্যরাও মানে আউটরারও এখানে মানে আসা যাওয়া করতেছে, বেচাকিনি করতেছে, ভিজা বুট, বাদাম, এভরিথিং মানে রাস্তাঘাটে যারা বিক্রি করতেছে হকাররা তারা এই মেলাতে এসে বিক্রি করতে, তাহলে তো আমাদের মানে বিক্রিটা অনেকটা কমে যেতেছে না, যার লেগে তো আমরাও মানে জিনিসপত্র নিয়ে বসে আছি। এই বিষয়ে মানে আপনাদের চাহিদাটা মানে এই দোকানের চাহিদাটা অনেকটা কম 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 কাস্টমার ওদিকে চলছে। আর তারা তো কালকে থেকে যে দুটো দোকান অবস্থা তো খারাপ আমাদের, আমরা তো আপনাদের দোকানে কাস্টমার নেই বললেই চলেন, নেই বললেই চলে, একদম নেই বলে ওরা সন্ধ্যার পরে দোকান দেয়, আমরা কিন্তু একটা থেকে। সমস্যা বলতে সরস মেলা তো জেলাভিত্তিক হয়, যেটা এসএসজি মেম্বাররা দেয়। আর এখানে মানে এই মেলার মধ্যে দুইটা আউট স্টল হয়েছে, আইসক্রিম তারপরে আরও এক্সট্রা এগরোলের স্টলও আছে, যেটা মানে আলাদা স্টল, যার লেগে কাস্টমার তারটাতেই দিতেছে, আমার কাছে আইতেছে না। যদি তারা না দিতে হয়তো আরও দিদিরা যারা আছে বা আমরা যারা আছে তারা সবাই ব্যবসাটা ঠিকঠাকভাবে হইতো, তার লেগে অনেক কাস্টমার ওইখানে দিতেছে, এদিকে না তারা পুরো আউটভাবে দিতেছে, তারা কোনো স্টল, তারা কোনো গ্রুপই নেই, আমরা তো সব গ্রুপ থেকে দেওয়া হয়েছে, আমরা জাস্ট নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করতেছি, তারা এর আগে ভেঙে দিতেছে জায়গাটাকে। আমরা একটু খুশি হবো, কারণ আমরা আরও মেলা করে এসেছি, ওটির মধ্যে কোনো মানে বাইরের কোনো দোকান এলাউই করছে না। আর এটার মধ্যে তারা কিলিকা বাইরের মানে দোকান এলাউ করছে, তাছাড়াও ফলের রসের দোকান আছে, চায়ের দোকান আছে, তারা তো একদম স্থাপিত, তিন দিন ব্যাপী বইতেছে তারা। তো এর লেগে যদি ব্লকের থেকে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় বা একটু দেখে তদারকি করে আমরা একটু খুশি হবো, কারণ সেই কারণে আপনাদের দোকানে কোনো ভিড় নাই। হ্যাঁ, ভিড় নাই, কাস্টমার ওইখানেই যাইতেছে, তারা যদি না থাকতো নিশ্চয়ই আমরা এদিকে ভিজিট করতো, এদিকে দেখতো, এদিকে কিনতো, খাইতো। তো ওই তারার লেগে আমরা একটু প্রবলেম হয়ে যেতেছে, কারণ আমরা তো নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এরা কি ভাঙ্গা ফেলা দিতেছে আমরা। अमरजीत गोकर्मा कैपिटल इंस्पेक्टर हो रहे हैं, अमरजीत गोकर्मा से उसके बारे में कुछ कहना चाहेंगे आप? नवंबर 5 तारीख से लेके अभी हुआ है तो 2025 मार्च 12 तारीख, आज शाम को अभी मैं चार्ज हैंड ओवर करने जा रहा हूँ। तो मुझे लगा कि हर बार जैसा नॉर्मली ना हो कि एक एसपी आ रहा है दूसरा एसपी जा रहा है, वैसे इस बार मैंने ये जानबूझ के कि आपको बुलाया, अभी जो नया एसपी आ रहा है उनको भी अभी बुलाया है ताकि वो भी आपसे पहले एक बार मुलाकात करें, और जो दोनों साथ में जब टेकिंग और हैंडलिंग और होता है वो सबके आपके सामने करें, ताकि आप भी लोगों को पता कर पाए कि नया एसपी आया हुआ है, और जो भी उनका प्रायोरिटीज है वो भी आपके सामने प्रस्तुत करें। और ये एक चीज़। और दूसरा विषय, मैं इतना लंबा टेन्योर मेरा यहाँ पे हुआ है, ऑलमोस्ट लॉन्गेस्ट टेन्योर रहा है मेरा यहाँ पे, इसीलिए मैं फिर इतने दिन का हमारा जो रिश्ता है, इतने दिन का हमारा जो रिलेशन है, फिर भी मैं एक बार फिर याद करना चाहता हूँ आपको। इट हैज़ बीन रियली अ मेमोरेबल टेन्योर फॉर मी, क्योंकि ऐसे इतना मुश्किल टाइम पे आए थे हम लोग, मैंने यहाँ पे चार्ज लिया था, आप भी जानते हो। तो 2023 इलेक्शन से पहले 6 महीने पहले आया था मैंने। हर दिन कुछ ना कुछ इश्यू हो रहा था, पार्टी का इधर का लेके, अपोजिशन का, रूलिंग पार्टी का, हर जगह पे। ऐसा एक भी थाना का नहीं है जहाँ पे इश्यू नहीं हो रहा था। उस टाइम से हम लोग साथ रहा है। मैंने तो ये जो मैं एक एक नाम को तो मैं ये अभिजीत, भवतोषी, रसल, सबको तो मैंने एक एक रात को 12 बजे 1 बजे जगह पे जाते हुए देखा जहाँ पे मुश्किल हो रहे थे। आप भी थे, हम भी थे, हमारे काम हम कर रहे थे, आपका काम जो पब्लिक को इस बात पहुँचाना आए आप कर रहे थे। तब से हमारा रिश्ता रहा है। उसके बाद फिर बाई इलेक्शन आया, फिर पार्लियामेंट इलेक्शन, फिर पंचायत इलेक्शन, बीच में कभी कभी छोटा मोटा कम्युनल इंसिडेंट टाइप का भी होने का यहाँ पे कोशिश किए थे, कुछ वेस्टेड इंटरेस्ट। इन सब को हम लोग साथ में एड्रेस किया है। ये मैं पहले भी बोला था, अभी भी आपसे बोल रहा हूँ। श्री विजय देववर्मा सर, हम लोग एज अ फेयरवेल या फिर इन लोगों के साथ सर हमको लगा कि सब लोग जाने से पहले सब मीडिया वालों से एक बार मिल के जाएंगे करके। तो सर आप लोग ये এই বিপ্লব কুমার দেব তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি, যে সাতচান ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাচিত করে দিল, সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারিগুলো বের হবে। বর্তমানে
লোকসভার মাননীয় সাংসদ, যার নির্বাচন নিয়ে এই ত্রিপুরা রাজ্যের মানুষের অজস্র অভিযোগ, কিভাবে তিনি একেবারে বিশ্ব রেকর্ড করে এত ভোটে তিনি নির্বাচিত হয়ে গেলেন। যাই হোক, ওটা আর এক ব্যাপার। তিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন 4 বছর। তিনি নাকি কোন একটা প্রসঙ্গে বলেছেন যে সিপিএম এর রাজ্য সম্পাদক, ত্রিপুরা রাজ্যের বিধানসভা বিরোধী দলের নেতা যেন বাড়াবাড়ি না করেন, যে অতীতে তখনকার সময়কার যারা বিরোধী দলের লোক, তারা আমাদের সম্পর্কে এই বিরোধিতা করতে গিয়ে, আমার চেহারা কালিমা লেপন করতে গিয়ে একটা অভিযোগ তুলে ধরেছিলেন যে সাতচান ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। তো মাঝখানে অনেক দল গড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, আগে অন্য দলে থেকে যারা এই কথাগুলি বলেছেন তারাই বিজেপি যোগদান করেছে, এখনো অনেকে সেখানে আছেন। ইদানিংকালে ভারতীয় জনতা পার্টি যখন ক্রমশ দুর্বল হচ্ছে, পায়ের তলার মাটি হারাচ্ছে, সেদিন 9 তারিখে বহু এই দোল পিটিয়ে ধমকা নিনাদ করে সারা ত্রিপুরা রাজ্যে হুলিয়া জারি করেও তারা আমাদের যে জনসভা আমরা করেছিলাম 29 তারিখে, 29 জানুয়ারি, সমস্ত বাধা বিপত্তি আক্রমণকে মারিয়ে তার অর্ধেকও করতে পারে। স্বাভাবিক, ভারতীয় জনতা পার্টির উপরতলা থেকে নিচুতলা অব্দি নেতৃত্বে যারা আছেন তারা আতঙ্কিত। আগামীর অজানা ভয়ে এদের ঘুম নেই। সে থেকেই কি ডাক্তার মানিক সাহা, কি রাজীব ভট্টাচার্য, কি এই বিপ্লব কুমার দেব, এরা যেখানে সেখানে সুযোগ পেলেই আবল টাবল কথা বলেন, প্রাসঙ্গিক বলেন, অপ্রাসঙ্গিক বলেন। এবং এই বিপ্লব কুমার দেব নাকি বলছেন যে সেই সাতচান ব্লকের সেই ফাইলটা রেডি আছে। আমি বলে রেখেছি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ফাইলটা খোলার জন্য। আমি বিপ্লব কুমার দেব বা তাদের দলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, আপনি 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কোথায় আপনি ঘুমিয়েছিলেন? ওই কথায় কথায় ডাক্তার মানিক সাহা এখন বলেন বিরোধী দলের নেতাদের চোখের ছানি পড়েছে। আপনাকে তাহলে চোখের ছানি পড়েছিল? কেন বিপ্লব কুমার দেব এইভাবেই যে কোনো প্রসঙ্গ ছাড়াই, উদ্দেশ্য ছাড়াই, কারণ ছাড়াই, কি সামাজিক অনুষ্ঠান, কি কোনো ধর্মীয় অনুষ্ঠান, কি কোনো এরকম রাজনৈতিক কোনো কর্মসূচি, যে সর্বত্র তিনি সিপিএম কে দেখে নেবেন, সিপিএম অস্তিত্ব থাকবে না, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবেন ইত্যাদি ইত্যাদি বলছেন। সিপিএম তো কখনো কোনো ব্যক্তির নামে, আমরা বিজেপির বিরুদ্ধে আমরা বলি নীতিগতভাবে, রাজনীতিগতভাবে নীতির সমালোচনা করি, কিন্তু আমরা এককভাবে কোনোদিন মানিক সাহা, বিপ্লব কুমার দেবী বলি না। কিন্তু বিপ্লব কুমার দেবের কেন এই অস্থিরতা? ওই যে মানুষের শরীরে যদি কৃমি হয়, কি বলে, এই
এই দমে অটোমেটিক সে মানে মানুষটা অস্থির থাকে, এক জায়গায় বসতে পারে না। বিপ্লব কুমার দেবেরও তাই। অজস্র প্রশ্ন তার বিরুদ্ধে তার মনে তাড়া করছে। সে পাবলিক তাকে হাত জোর করলেও সেটাকে দেখছে তাকে বোধে মারার জন্য ঘুষি দেখাচ্ছে। কারণ 4টা বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে কেন বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাসিত করে দিল? বিজেপির লোক তারা ভেতরে জানে ঠিকই, কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ এগুলো জানে না। ত্রিপুরা রাজ্যের মানুষ সে কারণগুলো খুঁজছে। বিপ্লব কুমার দেবকে, বিজেপিকে সে কারণ দেখাতে হবে। এবং সে কারণগুলো কি? তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি। এই যে বিজেপির সরকারের তাদের পায়ের তলা মাটি যত যাচ্ছে সে তো ভয় পাচ্ছে। বিজেপি সরকার নাই মানে হলো ফাইলগুলি খুলবে। কাজেই অন্যদের উপরে এরকম একটা হাত পা ছুড়ে দিয়ে সে একটু যে মানে শান্তিতে ঘুমাবার চেষ্টা করে, তার তো ঘুম হয় না। এই হলো তার এই বক্তব্যের পেছনে মূল কারণ। নাহলে হঠাৎ করে বলা নেই, কোয়া নেই। তিনি জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে এই সমস্ত কথা বলছেন। এবং আমি প্রকৃত ঘটনা বলি, এই জিতেন্দ্র চৌধুরী তখন আরডি মিনিস্টার ছিলেন। ওই ঘটনা যখন হয়, আর সেই ব্যক্তি যাকে সিপিআইএম এই অনিয়মের কারণে বের করে দেওয়া হলো, তিনি প্রথমে জয়েন করলেন তৎকালীন বিরোধী দলে, তখন বিজেপি ছিল না। আর পরবর্তী সময়ে তিনি বিজেপির একজন দেবতুল্য কার্যকর্তা হয়ে যান। তো বিপ্লব দেব কাকে বলছে, কাকে বোকা বানাচ্ছে? আসল কথাটা হলো তার যে এই ত্রিপুরার যে তাদের যে অস্তিত্ব দিন শেষ হয়ে যাচ্ছে। আর দিন শেষ হয়ে যাওয়া মানে হলো তিনি সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারি গুলো বের হবে। কেন তাকে বিজেপি তাকে সরাতে হবে? আমরা তো সরাইনি, বিজেপি সরিয়েছে। এই কারণগুলো ফাইলগুলো খুলুক। বিজেপি তাকে মাফ করে দিয়েছে, আমরা মাফ করবো না, ত্রিপুরার জনগণ মাফ করবে না। এই হলো মূল কথা। नहीं हो गया बाइक तो हमारे
বলতে গেলে আবারও বন দপ্তরের সাফল্য কিভাবে স্যার উঠে আসলো এই সাফল্যটা? আমরা প্রতিনিয়তই পেট্রোলিং করছি, আমাদের রেগুলার পেট্রোলিং হচ্ছে। তো কালকে রাত্রিবেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুসে ছিল, তো আমাদের অ্যাম্বুসে থাকার খবর ওরা হয়তো বা পেয়ে যায়, তো এই জন্য এই রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে সিজ করি এবং কাঠগুলো উদ্ধার করি এখান থেকে। স্যার কত ফুট হবে কাঠ? আনুমানিক 100 CFT হবে, আর বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকার মতো হবে। স্যার প্রাথমিক তদন্তে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই কাঠগুলি? আমরা তদন্ত করছি, এখনো আমরা বুঝতে পারছি না কোথা থেকে এসছে, তবে আমরা আশা করি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাবো কোথা থেকে এসছে। এখন কোথায় নিয়ে যাওয়া হবে এগুলো স্যার? এখন আমরা সিজ করে আমাদের কাস্টডিতে এগুলি নিয়ে যাব আমাদের রেঞ্জ অফিসে। আপনার নাম? বিশেষ দেশ কি হয় আপনার? বাইরা। ওনার বউ যে মানে ফাঁসি দিয়ে যে করছে, এই আত্মত্যাগ করছে, যে এটা কি বিষয়ে? কোনো বিষয় নাই। তিনি কি অসুস্থ ছিল? কি করে হয়েছে ঘটনা? মানে তাদের মধ্যে কোনো পারিবারিক ঝামেলা ছিল না তো? আপনারা উভয় পক্ষে নিয়ে এসেছেন? ছেলে মেয়ে সব বুঝতে পারছে না, বইমন্ত্রী ওই বিয়া বাড়িতে আসলাম, বিয়া বাড়িতে গায়ে দেখি ওই মজুরিছে করে। তারপরে আমি সিল দিয়েছি, ফিল দিয়েছি। তারপরে এই গ্রামের মানুষ গেছে, গ্রামের মানুষ মেম্বার গেছে, থানা দেখছে, দেখছে করে লাশ থানা লাশ। এমনি কোনো ঝামেলা নাই। আমার আসে, আমার শ্বশুরবাড়ির লোক সবার গেছে, আমার ইষ্ট কুটুম আসে, সব ঠিকানা আসতো। আপনার মেসেজের নাম কি? সিদ্ধিরানী দেবদাস। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। কোন জায়গায় বাড়ি? সোনাতলা বাসুদ্ধ করে। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। কী করে তারা ছেলেরা? ছেলে একজন 12-এ, মেয়ে 12-এ পড়ে, আর ছেলে তোমার মাধ্যমিক। বিষয়টা আপনি বুঝতে পারছেন না কি নিয়ে? কোনো ঝামেলা নাই, আমার সংসারে কোনো ঝামেলা নাই। পাড়ার ভিতরে সব জিজ্ঞেসে, সবাই তো শুনবে, আমার পাড়ার মানুষ সবাই শুনবো, আশেপাশে মানুষ। পুলিশ এখানে গিয়ে কি কইছে? পুলিশ জিজ্ঞাসে, মানুষ দেখছে, কথা কইছে, আমার লোক গ্রামের মানুষের লোক কথা কইছে, কথা দেখছে, কোনো ঝামেলা কোনো না।
কি কারণে আনছেন? শুধু আমার অ্যারেস্ট করছে, শুধু আমার কোনো কাজ নাই, আমি বাইপাসে দোকান দিচ্ছি, বাইপাসে দোকান দেওয়ার কারণে আমার অ্যারেস্ট করছে। কোনো আমার ক্ষতিগ্রস্ত যারা পান চাষি আমাদের এলাকার, যে পান চাষিদের সরকারি সাহায্য দিয়ে উৎসাহিত করা, কারণ পান চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সরকার থেকে কোনো সাহায্য করা হয়নি। আমরা দেখলাম উত্তর মহীশূর গ্রাম পঞ্চায়েতে যেখানে জল উঠেনি, যে বিভিন্ন এলাকা যেগুলো টিলাজনিত সে জায়গাগুলোর লোকের আগে সেখানে তাদেরকে সেখানে অর্থ সাহায্য করেছে, কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করা হয়নি। সুতরাং এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। এই ডেপুটেশনে কমরেড মিহিরদের নেতৃত্বে কমরেড নারায়ণ দেব, নির্মল চন্দ্র দেব, শক্তি মল্ল, গীতা পাল এবং রতন পাল, এই ছজনের প্রতিনিধি। যে মধ্যপাড়া যেখানে ধরা হয় 3 নম্বর ওয়ার্ড, অসীম মজুমদারের দোকান থেকে নারায়ণ বদ্দের টিলা হয়ে গ্রিপ গ্রুপ পর্যন্ত এটা কার্পেটিংয়ের কাজ অতি দ্রুত করা, যেটা আমাদের বামপন সরকারের সময় স্যাংশন ছিল, কিন্তু দেখা গেল 7 বছরে এই কাজ হয়নি। কী কারণে হচ্ছে না, তাই আমরা এই পঞ্চায়েতের কাছে দাবি রাখছি। সমস্যা জর্জরিত এটা কাটালিয়া মোটর স্ট্যান্ড থেকে অফিস টিলা হয়ে নলডাবা কলোনি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটা আমরা দেখেছিলাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত এসে মেপে ঝুঁকে গেলেন, কিন্তু আজকে 4-5 বছর হয়ে গেল এই রাস্তা হচ্ছে না। আমরা বলছি অতি দ্রুত বর্ষার আগে এই রাস্তার কাজ শেষ করা এবং মেটেলিং কার্পেটিং করতে হবে। ইনচার্জ পঞ্চায়েত সেক্রেটারি তারা যে ডেপুটেশন দিচ্ছে আজকে 7 দফা দাবি নিয়ে, তার মাঝে যে দাবিগুলি আমাদের পঞ্চায়েতে করতে পারবো, আমাদের একটা আছে, সেগুলি আমরা করবো, হ্যাঁ আশা রাখছি। আর যেগুলি করতে পারবো না, আমাদের বিডিও স্যার বা উপরোধ যা আছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি তাদের নিকট আমরা এই প্রস্তাবগুলি পাঠাবো, আর যেগুলি আমরা করতে পারবো সেগুলি আমরা পঞ্চায়েতেই করে নেব। আমাদের যে সমস্যা, জনগণের জরুরি সমস্যাগুলি চিহ্নিত করে দ্বিতীয় পর্বে সবাইকে নিয়ে যাচ্ছি সঙ্গীতের জগতে। তো দেবী ও সচিব খতম হুয়া ইন্তজার। এই বিষয়ে বলবো মানে কালকে থেকে আজকে ভিড়টা অনেকটাই কম, আর এছাড়া মানে এসএসজি গ্রুপ ছাড়া অন্যরাও মানে আউটরারও এখানে মানে আসা যাওয়া করতেছে, বেচাকিনি করতেছে, বিজাপুর, বাদাম, এভরিথিং, মানে রাস্তাঘাটে যারা বিক্রি করতেছে হকাররা তারা এই মেলাতে এসে বিক্রি করতে, তাহলে তো আমাদের মানে বিক্রিটা অনেকটা কমে যেতেছে না, জানি তো আমরাও মানে জিনিসপত্র নিয়ে বসে আছি। এই বিষয়ে মানে আপনাদের চাহিদাটা মানে এই দোকানের চাহিদাটা অনেকটা কম কাস্টমার ওদিকে চলছে, আর তারা তো কালকে থেকে যে 2টা দোকান, অবস্থা তো খারাপ আমাদের। আমরা তো আপনাদের দোকানে কাস্টমার নেই বললেই চলে, একদম নেই বলে, ওরা সন্ধ্যার পরে দোকান দেয়, আমরা কিন্তু 1টা থেকে। সমস্যা বলতে সরসমেলা তো জেলাভিত্তিক হয়, যেটা এসএসজি মেম্বাররা দেয়। আর এখানে মানে এই মেলার মধ্যে 2টা আউট স্টল হয়েছে, আইসক্রিম, তারপরে আর এক্সট্রা এগরোলের স্টলও আছে, যেটা মানে আলাদা স্টল, যার লেগে কাস্টমার তারটাতেই দিতেছে, আমার কাছে আইতেছে না। যদি তারা না দিতে হয়তো আরও দিদিরা যারা আছে বা আমরা যারা আছে তারা সবাই ব্যবসাটা ঠিকঠাকভাবে হইতো, তার লেগে অনেক কাস্টমার ওইখানে দিতেছে, এদিকে না তারা পুরো আউটভাবে দিতেছে, তারা কোনো স্টল, তারা কোনো গ্রুপই নেই। আমরা তো সব গ্রুপ থেকে দেওয়া হয়েছে, আমরা জাস্ট নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করতেছি, তারা এর আগে ভেঙে দিতেছে জায়গাটাকে। আমরা একটু খুশি হবো, কারণ আমরা আরও মেলা করে এসেছি, ওটির মধ্যে কোনো মানে বাইরের কোনো দোকান এলাউই করছে না, আর এটার মধ্যে তারা কিলিকা বাইরে মানে দোকান এলাউ করছে। তাছাড়াও ফলের রসের দোকান আছে, চায়ের দোকান আছে, তারা তো একদম স্থাপিত 3 দিন ব্যাপী বইতেছে তারা। তো এর লেগে যদি ব্লকের থেকে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় বা একটু দেখে তদারকি করে, আমরা একটু খুশি হবো। কারণ সেই কারণে আপনাদের দোকানে কোনো ভিড় নাই। হ্যাঁ, ভিড় নেই, কাস্টমার ওইখানেই যেতেছে। তারা যদি না থাকতো নিশ্চয়ই আমরা এদিকে ভিজিট করতো, এদিকে দেখতো, এদিকে কিনতো, খাইতো। তো ওই তারার লেগে আমরা একটু প্রবলেম হয়ে যেতেছে, কারণ আমরা তো নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এরা কি ভাঙ্গা ফেলা দিতেছে আমরা। अमरजीत गोपाल ट्रैफिक इंस्पेक्टर हो रहे हैं। अमरजीत गोपाल से उसके बारे में कुछ कहना चाहेंगे आप? नवंबर 5 तारीख से लेके अभी हुआ है तो 2025 मार्च 12 तारीख, आज शाम को अभी मैं चार्ज हैंड ओवर करने जा रहा हूँ। तो मुझे लगा कि हर बार जैसा नॉर्मली ना हो कि एक एसपी आ रहा है दूसरा एसपी जा रहा है, वैसे इस बार मैंने ये
जानबूझ के कि आपको बुलाया, अभी जो नया एसपी आ रहा है उनको भी अभी बुलाया है ताकि वो भी आपसे पहले एक बार मुलाकात करें और जो दोनों साथ में जब टेकिंग और हैंडलिंग ओवर होता है वो सबके आपके सामने करें ताकि आप भी लोगों को पता कर पाए कि नया एसपी आया हुआ है और जो भी उनका प्रायोरिटीज है वो भी आपके सामने प्रस्तुत करें। और ये एक चीज़। और दूसरा विषय, मैं इतना लंबा टेन्योर मेरा यहाँ पे हुआ है, ऑलमोस्ट लॉन्गेस्ट टेन्योर रहा है मेरा यहाँ पे, इसीलिए मैं फिर इतने दिन का हमारा जो रिश्ता है, इतने दिन का हमारा जो रिलेशन है, फिर भी मैं एक बार फिर याद करना चाहता हूँ आपको। इट हैज़ बीन रियली अ मेमोरेबल टेन्योर फॉर मी, क्योंकि ऐसे इतना मुश्किल टाइम पे आए थे हम लोग। मैंने यहाँ पे चार्ज लिया था, आप भी जानते हो, तो 2023 इलेक्शन से पहले 6 महीने पहले आया था मैंने। हर दिन कुछ ना कुछ इश्यू हो रहा था, पार्टी का इधर का लेके, अपोजिशन का, रूलिंग पार्टी का, हर जगह पे। ऐसा एक भी थाना का नहीं है जहाँ पे इश्यू नहीं हो रहा था। उस टाइम से हम लोग साथ रहा है। मैंने तो ये ज्योतिर्मय एक नाम को तो मैं ये अभिजीत, भवतोषी, रसल, सबको तो मैंने एक रात को 12 बजे 1 बजे जगह पे जाते हुए देखा जहाँ पे मुश्किल हो रहे थे। आप भी थे, हम भी थे। हमारे काम हम कर रहे थे, आपका काम जो पब्लिक को इस बात पहुँचाना है आप कर रहे थे। तब से हमारा रिश्ता रहा है। उसके बाद फिर बाई इलेक्शन आया, फिर पार्लियामेंट इलेक्शन, फिर पंचायत इलेक्शन, बीच में कभी कभी छोटा मोटा कम्युनल इंसिडेंट टाइप का भी होने का यहाँ पे कोशिश किए थे, कुछ वेस्टेड इंटरेस्ट। इन सब को हम लोग साथ में एड्रेस किया है। ये मैं पहले भी बोला था, अभी भी आपसे बोल रहा हूँ। श्री विजय देवरना सर, हम लोग एज अ फेयरवेल या फिर इन लोगों के साथ सर हमको लगा कि सब लोग जाने से पहले सब मीडिया वालों से एक बार मिल के जाएंगे करके। तो सर आप लोग ये এই বিপ্লব কুমার দেব তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি, যে সাতচান ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাচিত করে দিল, সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারিগুলো বের হবে। বর্তমানে লোকসভার মাননীয় সাংসদ, যার নির্বাচন নিয়ে এই ত্রিপুরা রাজ্যের মানুষের অজস্র অভিযোগ, কিভাবে তিনি একেবারে বিশ্ব রেকর্ড করে এত ভোটে তিনি নির্বাচিত হয়ে গেলেন। যাই হোক, ওটা আর এক ব্যাপার। তিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন 4 বছর। তিনি নাকি কোন একটা প্রসঙ্গে বলেছেন যে সিপিএম এর রাজ্য সম্পাদক, ত্রিপুরা রাজ্যে বিধানসভা বিরোধী দলের নেতা যেন বাড়াবাড়ি না করে, যে অতীতে তখনকার সময়কার যারা বিরোধী দলের লোক, তারা আমাদের সম্পর্কে এই বিরোধিতা করতে গিয়ে, আমার চেহারা কালিমা লেপন করতে গিয়ে একটা অভিযোগ তুলে ধরেছিলেন যে সাতচান ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। তো মাঝখানে অনেক দল গড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে। আগে অন্য দলে থেকে যারা কথাগুলি বলেছেন তারাই বিজেপি যোগদান করেছে, এখনো অনেকে সেখানে আছেন। ইদানিংকালে ভারতীয় জনতা পার্টি যখন ক্রমশ দুর্বল হচ্ছে, পায়ের তলার মাটি হারাচ্ছে, সেদিন 9 তারিখে বহু এই দোল পিটিয়ে ঢঙ্কা নিনাদ করে সারা ত্রিপুরা রাজ্যে হুলিয়া জারি করেও তারা আমাদের যে জনসভা আমরা করেছিলাম 29 তারিখে, 29 জানুয়ারি, সমস্ত বাধা বিপত্তি আক্রমণকে মারিয়ে তার অর্ধেকও করতে পারে। স্বাভাবিক,
ভারতীয় জনতা পার্টির উপরতলা থেকে নিচুতলা অব্দি নেতৃত্বে যারা আছেন তারা আতঙ্কিত। আগামীর অজানা ভয়ে এদের ঘুম নেই। সে থেকেই কি ডাক্তার মানিক সাহা, কি রাজীব ভট্টাচার্য, কি এই বিপ্লব কুমার দেব, এরা যেখানে সেখানে সুযোগ পেলেই আবল তাবল কথা বলেন, প্রাসঙ্গিক বলেন, অপ্রাসঙ্গিকও বলেন। এবং এই বিপ্লব কুমার দেব নাকি বলছেন যে সেই সাতচান ব্লকের সেই ফাইলটা রেডি আছে। আমি বলে রেখেছি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ফাইলটা খোলার জন্য। আমি বিপ্লব কুমার দেব বা তাদের দলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, আপনি 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কোথায় আপনি ঘুমিয়েছিলেন? ওই কথায় কথায় ডাক্তার মানিক শাহ এখন বলেন বিরোধী দলের নেতাদের চোখের ছানি পড়েছে। আপনাকে তাহলে চোখের ছানি পড়েছিল? কেন বিপ্লব কুমার দেব এইভাবেই যে কোনো প্রসঙ্গ ছাড়াই, উদ্দেশ্য ছাড়াই, কারণ ছাড়াই, কি সামাজিক অনুষ্ঠান, কি কোনো ধর্মীয় অনুষ্ঠান, কি কোনো এরকম রাজনৈতিক কোনো কর্মসূচি, যে সর্বত্র তিনি সিপিএম কে দেখে নেবেন, সিপিএম অস্তিত্ব থাকবে না, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবেন ইত্যাদি ইত্যাদি বলছেন। সিপিএম তো কখনো কোনো ব্যক্তির নামে, আমরা বিজেপির বিরুদ্ধে আমরা বলি নীতিগতভাবে, রাজনীতিগতভাবে নীতির সমালোচনা করি, কিন্তু আমরা এককভাবে কোনোদিন মানিক সাহা, বিপ্লব কুমার দেবী বলি না। কিন্তু বিপ্লব কুমার দেবের কেন এই অস্থিরতা? ওই যে মানুষের শরীরে যদি কৃমি হয়, কি বলে, এই দমে অটোমেটিক সে মানুষটা অস্থির থাকে, এক জায়গায় বসতে পারে না। বিপ্লব কুমার দেবেরও তাই। অজস্র প্রশ্ন তার বিরুদ্ধে তার মনে তাড়া করছে। সে পাবলিক তাকে হাত জোর করলেও সেটাকে দেখছে তাকে বোধহয় মারার জন্য ঘুষি দেখাচ্ছে। কারণ 4টা বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে কেন বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাসিত করে দিল? বিজেপির লোক তারা ভেতরে জানে ঠিকই, কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ এগুলো জানে না। ত্রিপুরা রাজ্যের মানুষ সে কারণগুলো খুঁজছে। বিপ্লব কুমার দেবকে, বিজেপিকে সে কারণ দেখাতে হবে। এবং সে কারণগুলো কি? তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি। এই যে বিজেপির সরকারের তাদের পায়ের তলা মাটি যত যাচ্ছে, সে তো ভয় পাচ্ছে। বিজেপি সরকার নাই মানে হলো ফাইলগুলি খুলবে। কাজেই অন্যদের উপরে এরকম একটা হাত পা ছুড়ে দিয়ে সে একটু শান্তিতে ঘুমাবার চেষ্টা করে, তার তো ঘুম হয় না। এই হলো তার এই বক্তব্যের পেছনে মূল কারণ। নাহলে হঠাৎ করে বলা নেই, কওয়া নেই। তিনি জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে এই সমস্ত কথা বলছেন। এবং আমি প্রকৃত ঘটনা বলি, এই জিতেন্দ্র চৌধুরী তখন আরডি মিনিস্টার ছিলেন। ওই ঘটনা যখন হয়, আর সেই ব্যক্তি যাকে সিপিআইএম এই অনিয়মের কারণে বের করে দেওয়া হলো, তিনি প্রথমে জয়েন করলেন তৎকালীন বিরোধী দলে, তখন বিজেপি ছিল না। আর পরবর্তী সময়ে তিনি বিজেপির একজন দেবতুল্য কার্যকর্তা হয়ে যান। তো বিপ্লব দেব কাকে বলছে, কাকে বোকা বানাচ্ছে? আসল কথাটা হলো তার যে এই ত্রিপুরার যে তাদের যে অস্তিত্ব দিন শেষ হয়ে যাচ্ছে,
আর তিনি শেষ হয়ে যাওয়া মানে হলো তিনি সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারিগুলো বের হবে। কেন তাকে বিজেপি তাকে সরাতে হবে? আমরা তো সরাইনি, বিজেপি সরিয়েছে। এই কারণগুলো, ফাইলগুলো খুলু। বিজেপি তাকে মাফ করে দিয়েছে, আমরা মাফ করবো না, ত্রিপুরার জনগণ মাফ করবে না। এই হলো মূল কথা। लाई हो गया बाइक तो हमारे বলতে গেলে আবারও বন দপ্তরের সাফল্য, কিভাবে স্যার উঠে আসলো এই সাফল্যটা? আমরা প্রতিনিয়তই পেট্রোলিং করছি, আমাদের রেগুলার পেট্রোলিং হচ্ছে। তো কালকে রাত্রিবেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুসে ছিল, তো আমাদের অ্যাম্বুসে থাকার খবর ওরা হয়তো পেয়ে যায়। তো এই জন্য এই রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে সিজ করি এবং কাঠগুলো উদ্ধার করি এখান থেকে। স্যার কত ফুট হবে কাঠ? আনুমানিক 100 CFT হবে, আর বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকার মতো হবে। স্যার প্রাথমিক তদন্তে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই কাঠগুলি? আমরা তদন্ত করছি, এখনো আমরা বুঝতে পারছি না কোথা থেকে এসছে, তবে আমরা আশা করি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাবো কোথা থেকে এসছে। এখন কোথায় নিয়ে যাওয়া হবে এগুলো স্যার? এখন আমরা সিজ করে আমাদের কাস্টডিতে এগুলি নিয়ে যাব আমাদের রেঞ্জ অফিসে।
আপনার নাম? বিশেষ দেশ কি হয় আপনার? বাইরা। ওনার বউ যে মানে ফাঁসি দিয়ে যে করছে, করছে যে এটা কি বিষয়ে? কোনো বিষয় নয়। তিনি কি অসুস্থ ছিল? কি করে হয়েছে ঘটনা? মানে তাদের মধ্যে কোনো পারিবারিক ঝামেলা ছিল না তো? আপনারা উভয় পক্ষে নিয়ে এসেছেন? ছেলে মেয়ে বুঝতে পারছে না, বইমন্ত্রী ওই বাইকটা বিয়া বাড়িতে আসলাম, বিয়া বাড়ি থেকে আয়া দেখি ওদের ওই মজুর হয়েছে করে। তারপরে আমি সিগলি দিয়েছি, সিগলি দিয়েছি। তারপরে এই গ্রামের মানুষের কাছে, গ্রামের মানুষ মেম্বার গেছে, কথা থানা দেখছে, দেখছে করে লাশ থানা লাশ। এমনি কোনো ঝামেলা নাই। আমার আছে, আমার শ্বশুরবাড়ির লোক সবার গেছে, আমার ইষ্ট কুটুম আসে, সব ঠিকানা আসতো। আপনার মিসেসের নাম কি? সিদ্ধিরানী দেবদাস। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। কোন জায়গা বাড়ি? সোনাতলা বাসুদ্ধ করে। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে, এক মেয়ে। কী করে তারা ছেলেরা? ছেলে একজন 12-এ, মেয়ে 12-এ পড়ে, আর ছেলে তোমার মাধ্যমিক। বিষয়টা আপনি বুঝতে পারছেন না কি নিয়ে? কোনো ঝামেলা নাই, আমার সংসারে কোনো ঝামেলা নাই। পাড়ার ভিতরে সবাই জিজ্ঞেসে, সবাই তো শুনবে, আমার পাড়ার মানুষ সবাই শুনবো, আশেপাশে মানুষ। পুলিশ এখানে গিয়ে কি কইছে? পুলিশ জিজ্ঞাসে, মানুষ দেখছে, কথা কইছে, আমার লোক গ্রামের মানুষের লোক কথা কইছে, কথা কয়ে দেখছে, কোনো ঝামেলা কোনো না। কি কারণে আনছেন? শুধু আমার অ্যারেস্ট করছে, শুধু আমার কোনো কাজ নাই। আমি বাইপাসে দোকান দিচ্ছি, দোকান দেওয়ার কারণে আমার অ্যারেস্ট করছে। পুরো আমার ভিডিও করতেছ? ক্ষতিগ্রস্ত যারা পান চাষি আমাদের এলাকার, যে পান চাষিদের সরকারি সাহায্য দিয়ে উৎসাহিত করা, কারণ পান চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সরকার থেকে কোনো সাহায্য করা হয়নি। আমরা দেখলাম উত্তর মহীশূর গ্রাম পঞ্চায়েতে যেখানে জল উঠেনি, যে বিভিন্ন এলাকা যেগুলো টিলেজনিত, সে জায়গাগুলোর বুকের আগে সেখানে তাদেরকে সেখানে অর্থ সাহায্য করেছে, কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করা হয়নি। সুতরাং এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। এই ডেপুটেশনে কমরেড মিহিরদের নেতৃত্বে কমরেড নারায়ণ দেব, নির্মল চন্দ্র দেব, শক্তি মল্ল, গীতা পাল এবং রতন পাল, এই ছজনের প্রতিনিধি, যে মধ্যপাড়া যেখানে ধরা হয় 3 নম্বর ওয়ার্ড অসীম মজুমদারের দোকান থেকে নারায়ণ বদ্দের টিলা হয়ে গ্রিপ রূপ পর্যন্ত এটা কার্পেটিংয়ের কাজ অতি দ্রুত করা, যেটা আমাদের বামপন সরকারের সময় স্যাংশন ছিল, কিন্তু দেখা গেল 7 বছরে এই কাজ হয়নি। কি কারণে হচ্ছে না, তাই আমরা এই পঞ্চায়েতের কাছে দাবি রাখছি। সমস্যা জর্জরিত, এটা কাঠালিয়া মোটর স্ট্যান্ড থেকে অফিস টিলা হয়ে নলডাবা কলোনি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটা আমরা দেখেছিলাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত এসে মেপে ঝুঁকে গেলেন, কিন্তু আজকে 4-5 বছর হয়ে গেল এই রাস্তা হচ্ছে না। আমরা বলছি অতি দ্রুত বর্ষার আগে এই রাস্তার কাজ শেষ করা এবং মেটেলিং কার্পেটিং করতে হবে। পঞ্চায়েত সেক্রেটারি তারা যে ডেপুটেশন দিচ্ছে আজকে 7 দফা দাবি নিয়ে, তার মাঝে যে দাবিগুলি আমাদের পঞ্চায়েতে করতে পারবো, আমাদের একটা আছে, সেগুলি আমরা করবো, আশা রাখছি। আর যেগুলি করতে পারবো না, আমাদের বিডিও স্যার বা উপরোধ যা আছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি, তাদের নিকট আমরা এটি প্রস্তাবগুলি পাঠাবো। আর যেগুলি আমরা করতে পারবো সেগুলি আমরা পঞ্চায়েতেই করে নেব। আমাদের যে সমস্যা, জনগণের জরুরি সমস্যাগুলি চিহ্নিত করে দ্বিতীয় বর্গের সবাইকে নিয়ে যাচ্ছি সঙ্গীতের জন্য। তো দেবী ও সচিব খতম হুয়া ইন্তজার।
এই বিষয়ে বলবো মানে কালকে থেকে আজকে ভিড়টা অনেকটাই কম, আর এছাড়া মানে এসএসজি গ্রুপ ছাড়া অন্যরাও মানে আউটরারও এখানে মানে আসা যাওয়া করতেছে, বেচাকিনি করতেছে, ভিজা বুট, বাদাম, এভরিথিং মানে রাস্তাঘাটে যারা বিক্রি করতেছে হকাররা তারা এই মেলাতে এসে বিক্রি করতে, তাহলে তো আমাদের মানে বিক্রিটা অনেকটা কমে যেতেছে না, যার লেগে তো আমরাও মানে জিনিসপত্র নিয়ে বসে আছি। এই বিষয়ে মানে আপনাদের চাহিদাটা মানে এই দোকানের চাহিদাটা অনেকটা কম কম কাস্টমার ওদিকে চলছে, আর তারা তো কালকে থেকে যে দুটো দোকান অবস্থা তো খারাপ আমাদের, আমরা তো আপনাদের দোকানে কাস্টমার নেই বললেই চলেন, নেই বললেই চলে, একদম নেই বলে ওরা সন্ধ্যার পরে দোকান দেয়, আমরা কিন্তু দেখতে থেকে সমস্যা বলতে সরস মেলা তো জেলাভিত্তিক হয়, যেটা এসএসজি মেম্বাররা দেয়। আর এখানে মানে এই মেলার মধ্যে দুইটা আউট স্টল হয়েছে, আইসক্রিম তারপরে আর এক্সট্রা এগরোলের স্টলও আছে, যেটা মানে আলাদা স্টল, যার লেগে কাস্টমার তারটাতেই দিতেছে, আমার কাছে আইতেছে না। যদি তারা না দিতে হয়তো আরও দিদিরা যারা আছে বা আমরা যারা আছে তারা সবাই ব্যবসাটা ঠিকঠাকভাবে হইতো, তার লেগে অনেক কাস্টমার ওইখানে দিতেছে, এদিকে না তারা পুরো আউটভাবে দিতেছে, তারা কোনো স্টল তারা কোনো গ্রুপই নেই, আমরা তো সব গ্রুপ থেকে দেওয়া হয়েছে, আমরা জাস্ট নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এর আগে ভেঙে দিতেছে জায়গাটাকে। আমরা একটু খুশি হবো, কারণ আমরা আরও মেলা করে এসেছি, ওটির মধ্যে কোনো মানে বাইরের কোনো দোকান এলাউই করছে না, আর এটার মধ্যে তারা কিলিকা বাইরের মানে দোকান এলাউ করছে, তাছাড়াও ফলের রসের দোকান আছে, চায়ের দোকান আছে, তারা তো একদম স্থাপিত 3 দিন ব্যাপী বইতেছে তারা। তো এটার লেগে যদি ব্লকের থেকে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় বা একটু দেখে তদারকি করে আমরা একটু খুশি হবো, কারণ সেই কারণে আপনাদের দোকানে কোনো ভিড় নাই। হ্যাঁ, ভিড় নেই, কাস্টমার ওইখানেই যেতেছে, তারা যদি না থাকতো নিশ্চয়ই আমরা এদিকে ভিজিট করতো, এদিকে দেখতো, এদিকে কিনতো, খাইতো, তো ওই তারার লেগে আমরা একটু প্রবলেম হয়ে যেতেছে, কারণ আমরা তো নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এরা কি ভাঙ্গা ফেলা দিতেছে আমরা। अमरजीत गोकर्मा कैपिटल का शो हो रहा है, अमरजीत गोकर्मा से उसके बारे में कुछ कहना देंगे आप? नवंबर 5 तारीख से लेके अभी हुआ है तो 2025 मार्च 12 तारीख, आज शाम को अभी मैं चार्ज हैंड ओवर करने जा रहा हूँ। तो मुझे लगा कि हर बार जैसा नॉर्मली ना हो कि एक एसपी आ रहा है दूसरा एसपी जा रहा है, वैसे इस बार मैंने ये जानबूझ के कि आपको बुलाया, अभी जो नया एसपी आ रहा है उनको भी अभी बुलाया है ताकि वो भी आपसे पहले एक बार मुलाकात करें, और जो दोनों साथ में जब टेकिंग और हैंडिंग ओवर होता है वो सबके आपके सामने करें, ताकि आप भी लोगों को पता कर पाए कि नया एसपी आया हुआ है, और जो भी उनका प्रायोरिटीज है वो भी आपके सामने प्रस्तुत करें। और ये एक चीज़, और दूसरा विषय, मैं इतना लंबा टेन्योर मेरा यहाँ पे हुआ है, ऑलमोस्ट लॉन्गेस्ट टेन्योर रहा है मेरा यहाँ पे, इसीलिए मैं फिर इतने दिन का हमारा जो रिश्ता है, इतने दिन का हमारा जो रिलेशन है, फिर भी मैं एक बार फिर याद करना चाहता हूँ आपको। इट हैज़ बीन रियली अ मेमोरेबल टेन्योर फॉर मी, क्योंकि ऐसे इतना मुश्किल टाइम पे आए थे हम लोग, मैंने यहाँ पे चार्ज लिया था, आप भी जानते हो, तो 2023 इलेक्शन से पहले 6 महीने पहले आया था मैंने। हर दिन कुछ ना कुछ इश्यू हो रहा था, पार्टी का इधर का लेके, अपोजिशन का, रूलिंग पार्टी का, हर जगह पे, ऐसा एक भी थाना का नहीं है जहाँ पे इश्यू नहीं हो रहा था। उस टाइम से हम लोग साथ रहा है। मैंने तो ये जो मैं एक नाम को तो मैं ये अभिजीत, भवतोषी, रसल, इन सब को तो मैंने एक रात को 12 बजे 1 बजे जगह पे जाते हुए देखा जहाँ पे मुश्किल हो रहे थे। आप भी थे, हम भी थे, हमारे काम हम कर रहे थे, आपका काम जो पब्लिक को इस बात पहुँचाना आए आप कर रहे थे, तब से हमारा रिश्ता रहा है। उसके बाद फिर बाई इलेक्शन आया, फिर पार्लियामेंट इलेक्शन, फिर पंचायत इलेक्शन, बीच में कभी कभी छोटा मोटा कम्युनल इंसिडेंट टाइप का भी होने का तो यहाँ पे कोशिश किए थे, कुछ वेस्टेड इंटरेस्ट, इन सब को हम लोग साथ में एड्रेस किया है। ये मैं पहले भी बोला था, अभी भी आपसे बोल रहा हूँ। श्री विजय देववर्मा सर, हम लोग एज अ फेयरवेल या फिर इन लोगों के साथ सर हमको लगा कि सब लोग जाने से पहले सब मीडिया वालों से एक बार मिल के जाएंगे करके, तो सर हम लोग ये सब এই বিপ্লব কুমার দেব তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি, যে 7 ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাচিত করে দিল, সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারিগুলো বের হবে।
বর্তমানে লোকসভার মাননীয় সাংসদ, যার নির্বাচন নিয়ে এই ত্রিপুরা রাজ্যের মানুষের অজস্র অভিযোগ, কিভাবে তিনি একেবারে বিশ্ব রেকর্ড করে এত ভোটে তিনি নির্বাচিত হয়ে গেলেন। যাই হোক, ওটা আর এক ব্যাপার। তিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন 4 বছর। তিনি নাকি কোন একটা প্রসঙ্গে বলেছেন যে সিপিএম এর রাজ্য সম্পাদক, ত্রিপুরা রাজ্যের বিধানসভা বিরোধী দলের নেতা যেন বাড়াবাড়ি না করেন, যে অতীতে তখনকার সময়কার যারা বিরোধী দলের লোক, তারা আমাদের সম্পর্কে এই বিরোধিতা করতে গিয়ে, আমার চেহারা কালিমা লেপন করতে গিয়ে একটা অভিযোগ তুলে ধরেছিলেন যে সাতচান ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। তো মাঝখানে অনেক দল গড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, আগে অন্য দলে থেকে যারা কথাগুলি বলেছেন তারাই বিজেপি যোগদান করেছে, এখনো অনেকে সেখানে আছেন। ইদানিংকালে ভারতীয় জনতা পার্টি যখন ক্রমশ দুর্বল হচ্ছে, পায়ের তলার মাটি হারাচ্ছে, সেদিন 9 তারিখে বহু ডাল এই দোল পিটিয়ে ঢঙ্কা নিনাদ করে সারা ত্রিপুরা রাজ্যে হুলিয়া জারি করেও তারা আমাদের যে জনসভা আমরা করেছিলাম 29 তারিখে, 29 জানুয়ারি, সমস্ত বাধা বিপত্তি আক্রমণকে মারিয়ে তার অর্ধেকও করতে পারেনি। স্বাভাবিক, ভারতীয় জনতা পার্টির উপরতলা থেকে নিচুতলা অব্দি নেতৃত্বে যারা আছেন তারা আতঙ্কিত। আগামীর অজানা ভয়ে এদের ঘুম নেই। সে থেকেই কি ডাক্তার মানিক সাহা, কি রাজীব ভট্টাচার্য, কি এই বিপ্লব কুমার দেব, এরা যেখানে সেখানে সুযোগ পেলেই আবল তাবল কথা বলেন, প্রাসঙ্গিকও বলেন, অপ্রাসঙ্গিকও বলেন। এবং এই বিপ্লব কুমার দেব নাকি বলছেন যে সেই সাতচান ব্লকের সেই ফাইলটা রেডি আছে। আমি বলে রেখেছি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ফাইলটা খোলার জন্য। আমি বিপ্লব কুমার দেব বা তাদের দলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, আপনি 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কোথায় আপনি ঘুমিয়েছিলেন? ওই কথায় কথায় ডাক্তার মানিক সাহা এখন বলেন বিরোধী দলের নেতাদের চোখের ছানি পড়েছে। আপনাকে তাহলে চোখের ছানি পড়েছিল? কেন বিপ্লব কুমার দেব এইভাবেই যে কোনো প্রসঙ্গ ছাড়াই, উদ্দেশ্য ছাড়াই, কারণ ছাড়াই, কি সামাজিক অনুষ্ঠান, কি কোনো ধর্মীয় অনুষ্ঠান, কি কোনো এরকম রাজনৈতিক কোনো কর্মসূচি, যে সর্বত্র তিনি সিপিএম কে দেখে নেবেন, সিপিএম এর অস্তিত্ব থাকবে না, বঙ্গোপসাগর ভাসিয়ে দেবেন ইত্যাদি বলছেন। সিপিএম তো কখনো কোনো ব্যক্তির নামে, আমরা বিজেপির বিরুদ্ধে আমরা বলি নীতিগতভাবে, রাজনীতিগতভাবে নীতির সমালোচনা করি, কিন্তু আমরা এককভাবে কোনোদিন মানিক সাহা, বিপ্লব কুমার দেবী বলি না। কিন্তু বিপ্লব কুমার দেবের কেন এই অস্থিরতা? ওই যে মানুষের শরীরে যদি কৃমি
ইয়ে হয় কি বলে এই এই দমে অটোমেটিক সে মানে মানুষটা অস্থির থাকে, এক জায়গায় বসতে পারে না। বিপ্লব কুমার দেবেরও তাই। অজস্র প্রশ্ন তার বিরুদ্ধে তার মনে তাড়া করছে। সে পাবলিক তাকে হাত জোর করলেও সেটাকে দেখছে তাকে বোধহয় মারার জন্য ঘুষি দেখাচ্ছে। কারণ 4টা বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে কেন বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাসিত করে দিল? বিজেপির লোক তারা ভেতরে জানে ঠিকই, কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ এগুলো জানে না। ত্রিপুরা রাজ্যের মানুষ সে কারণগুলো খুঁজছে। বিপ্লব কুমার দেবকে, বিজেপিকে সে কারণ দেখাতে হবে। এবং সে কারণগুলো কি? তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি। এই যে বিজেপির সরকারের তাদের পায়ের তলা মাটি যত যাচ্ছে সে তো ভয় পাচ্ছে। বিজেপি সরকার নাই মানে হলো ফাইলগুলি খুলবে। কাজেই অন্যদের উপরে এরকম একটা হাত পা ছুড়ে দিয়ে সে একটু যে মানে শান্তিতে ঘুমাবার চেষ্টা করে, তার তো ঘুম হয় না। এই হলো তার এই বক্তব্যের পেছনে মূল কারণ। নাহলে হঠাৎ করে বলা নেই, কওয়া নেই। তিনি জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে এই সমস্ত কথা বলছেন। এবং আমি প্রকৃত ঘটনা বলি, এই জিতেন্দ্র চৌধুরী তখন আরডি মিনিস্টার ছিলেন। ওই ঘটনা যখন হয়, আর সেই ব্যক্তি যাকে সিপিআইএম এই অনিয়মের কারণে বের করে দেওয়া হলো, তিনি প্রথমে জয়েন করলেন তৎকালীন বিরোধী দলে, তখন বিজেপি ছিল না। আর পরবর্তী সময়ে তিনি বিজেপির একজন দেবতুল্য কার্যকর্তা হয়ে যান। তো বিপ্লব দেব কাকে বলছে, কাকে বোকা বানাচ্ছে? আসল কথাটা হলো তার যে এই ত্রিপুরাজ্যে তাদের যে অস্তিত্ব দিন শেষ হয়ে যাচ্ছে। আর দিন শেষ হয়ে যাওয়া মানে হলো তিনি সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারি গুলো বের হবে। কেন তাকে বিজেপি তাকে সরাতে হবে? আমরা তো সরাইনি, বিজেপি সরিয়েছে। এই কারণগুলো ফাইলগুলো খুলু। বিজেপি তাকে মাফ করে দিয়েছে, আমরা মাফ করবো না, ত্রিপুরার জনগণ মাফ করবে না। এই হলো মূল কথা। जाए हो गया बाइक तो हमारे
বলতে গেলে আবারও বন দপ্তরের সাফল্য কিভাবে স্যার উঠে আসলো এই সাফল্যটা? আমরা প্রতিনিয়তই পেট্রোলিং করছি, আমাদের রেগুলার পেট্রোলিং হচ্ছে। তো কালকে রাত্রিবেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুসে ছিল, তো আমাদের অ্যাম্বুসে থাকার খবর ওরা হয়তো বা পেয়ে যায়। তো এই জন্য এই রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে সিজ করি এবং কাঠগুলো উদ্ধার করি এখান থেকে। স্যার কত ফুট হবে কাঠ? আনুমানিক 100 CFT হবে, আর বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকার মতো হবে। স্যার প্রাথমিক তদন্তে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই কাঠগুলি? আমরা তদন্ত করছি, এখনো আমরা বুঝতে পারছি না কোথা থেকে এসছে, তবে আমরা আশা করি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাবো কোথা থেকে এসছে। এখন কোথায় নিয়ে যাওয়া হবে এগুলি স্যার? এখন আমরা সিজ করে আমাদের কাস্টডিতে এগুলি নিয়ে যাব আমাদের রেঞ্জ অফিসে। আপনার নাম? বিশেষ দেশ কি হয় আপনার? বাইরা। ওনার বউ যে মানে ফাঁসি দিয়ে যে করছে, এই হত্যা করছে, যে এটা কি বিষয়ে? কোনো বিষয় নাই। তিনি কি অসুস্থ ছিল? কি করে হয়েছে ঘটনা? আপনি তাদের মধ্যে কোনো পারিবারিক ঝামেলা ছিল না তো? আপনারা উভয় পক্ষে নিয়ে এসেছেন? ছেলে মেয়ে বুঝতে পারছে না, বইমন্ত্রী ওই বিয়া বাড়িতে আসলাম, বিয়া বাড়ি থেকে আয়া দিই ওই মজুরিছে করে। এবার আমি সিল্লি দিয়েছি, সিল্লি দিয়েছি। এবারে এই গ্রামের মানুষ গেছে, গ্রামের মানুষ মেম্বার গেছে, কথা থানা দেখছে, দেখছে এবারে লাশ থানা লাশ। এমনি কোনো ঝামেলা নাই। আমার আছে, আমার শ্বশুরবাড়ির লোক সবার গেছে, আমার ইষ্ট কুটুম আসে, সব ঠিকানা আসতো। আপনার মেসেজের নাম কি? সিদ্ধিরানী দেবদাস। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। কোন জায়গায় বাড়ি? সোনাতলা পাশুদ্ধ করে। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। কী করে তারা ছেলেরা? ছেলে একজন 12 মেয়ে 12 পড়ে, আর ছেলে তোমার মাধ্যমিক। বিষয়টা আপনি বুঝতে পারছেন না কি নিয়ে? কোনো ঝামেলা নাই, আমার সংসারে কোনো ঝামেলা নাই। পাড়ার ভিতরে সবাই জিজ্ঞেসে, সবাই জিজ্ঞেসে, সবাই তো শুনবে, আমার পাড়ার মানুষ সবাই শুনবো, আশেপাশে মানুষ। পুলিশ এখানে গিয়ে কী কইছে? পুলিশ জিজ্ঞাসে, মানুষ দেখছে, কথা কইছে, আমার লোক গ্রামের মানুষের লোক কথা কইছে, কথা কয়ে দেখছে, কোনো ঝামেলা কোনো নাই।
কি কারণে আনছেন? শুধু শুধু আমার অ্যারেস্ট করছে, শুধু শুধু আমার কোনো কাজ নাই, আমি বাইপাসে দোকান দিচ্ছি, বাইপাসে দোকান দেওয়ার কারণে আমার অ্যারেস্ট করছে। কোনো আমার ক্ষতিগ্রস্ত যারা পান চাষি আমাদের এলাকার, যে পান চাষিদের সরকারি সাহায্য দিয়ে উৎসাহিত করা, কারণ পান চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সরকার থেকে কোনো সাহায্য করা হয়নি। আমরা দেখলাম উত্তর মহীশূর গ্রাম পঞ্চায়েতে যেখানে জল উঠেনি, যে বিভিন্ন এলাকা যেগুলো টিলাজনিত সে জায়গাগুলোর লোকের আগে সেখানে তাদেরকে সেখানে অর্থ সাহায্য করেছে, কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করা হয়নি। সুতরাং এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। এই ডেপুটেশনে কমরেড মিহিরদের নেতৃত্বে কমরেড নারায়ণ দেব, নির্মল চন্দ্র দেব, শক্তি মল্ল, গীতা পাল এবং রতন পাল, এই ছজনের প্রতিনিধি, যে মধ্যপাড়া যেখানে ধরা হয় 3 নম্বর ওয়ার্ড অসীম মজুমদারের দোকান থেকে নারায়ণ বদ্দের টিলা হয়ে গ্রিপ রূপ পর্যন্ত এটা কার্পেটিংয়ের কাজ অতি দ্রুত করা, যেটা আমাদের বামপন সরকারের সময় স্যাংশন ছিল, কিন্তু দেখা গেল 7 বছরে এই কাজ হয়নি। কী কারণে হচ্ছে না, তাই আমরা এই পঞ্চায়েতের কাছে দাবি রাখছি। সমস্যা জর্জরিত এটা কাটালিয়া মোটর স্ট্যান্ড থেকে অফিস টিলা হয়ে নলডাবা কলোনি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটা আমরা দেখেছিলাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত এসে মেপে ঝুঁকে গেলেন, কিন্তু আজকে 4-5 বছর হয়ে গেল এই রাস্তা হচ্ছে না। আমরা বলছি অতি দ্রুত বর্ষার আগে এই রাস্তার কাজ শেষ করা এবং মেটেলিং কার্পেটিং করতে হবে। পঞ্চায়েত সেক্রেটারি তারা যে ডেপুটেশন দিচ্ছে আজকে 7 দফা দাবি নিয়ে, তার মাঝে যে দাবিগুলি আমাদের পঞ্চায়েতে করতে পারবো, আমাদের একটা আছে, সেগুলি আমরা করবো, হ্যাঁ আশা রাখছি। আর যেগুলি করতে পারবো না, আমাদের বিডিও স্যার বা উপরোধ যা আছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি তাদের নিকট আমরা এটি প্রস্তাবগুলি পাঠাবো, আর যেগুলি আমরা করতে পারবো সেগুলি আমরা পঞ্চায়েতেই করে নেব। আমাদের যে সমস্যা, জনগণের জরুরি সমস্যাগুলি চিহ্নিত করে দ্বিতীয় পর্বে সবাইকে নিয়ে যাচ্ছি সঙ্গীতের জগতে। তো দেবীও সচিব খতম হুয়া ইন্তজার। এই বিষয়ে বলবো মানে কালকে থেকে আজকে ভিড়টা অনেকটাই কম, আর এছাড়া মানে এসএসজি গ্রুপ ছাড়া অন্যরাও মানে আউটরারও এখানে মানে আসা যাওয়া করতেছে, বেচাকিনি করতেছে, বিজাপুর, বাদাম, এভরিথিং, মানে রাস্তাঘাটে যারা বিক্রি করতেছে হকাররা তারা এই মেলাতে এসে বিক্রি, তো তাহলে তো আমাদের মানে বিক্রিটা অনেকটা কমে যেতেছে না, যার লেগে তো আমরাও মানে জিনিসপত্র নিয়ে বসে আছি। এই বিষয়ে মানে আপনাদের চাহিদাটা মানে এই দোকানের চাহিদাটা অনেকটা কম কাস্টমার ওদিকে চলছে, তারা তো কালকে থেকে যে 2টা দোকান অবস্থা তো খারাপ আমাদের, আমরা তো আপনাদের দোকানে কাস্টমার নেই বললেই চলেন, নেই বললেই চলে, একদম নেই বলে ওরা সন্ধ্যার পরে দোকান দেয়, আমরা কিন্তু 1টা থেকে। সমস্যা বলতে সরস মেলা তো জেলাভিত্তিক হয়, যেটা এসএসজি মেম্বাররা দেয়। আর এখানে মানে এই মেলার মধ্যে 2টা আউট স্টল হয়েছে, আইসক্রিম, তারপরে আরও এক্সট্রা এগরোলের স্টলও আছে, যেটা মানে আলাদা স্টল, যার লেগে কাস্টমার তারটাতেই যেতেছে, আমরা কাছে আইতেছে না। যদি তারা না দিতে হয়তো আরও দিদিরা যারা আছে বা আমরা যারা আছে তারা সবাই ব্যবসাটা ঠিকঠাকভাবে হইতো, তার লেগে অনেক কাস্টমার ওইখানে যেতেছে, এদিকে না তারা পুরো আউটভাবে দিতেছে, তারা কোনো স্টল, তারা কোনো গ্রুপই নেই, আমরা তো সব গ্রুপ থেকে দেওয়া হয়েছে, আমরা জাস্ট নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এর আগে ভেঙে দিতেছে জায়গাটাকে। আমরা একটু খুশি হবো, কারণ আমরা আরও মেলা করে এসেছি, ওটির মধ্যে কোনো মানে বাইরের কোনো দোকান এলাউই করছে না, আর এটার মধ্যে তারা কিলিকা বাইরে মানে দোকান এলাউ করছে। তাছাড়াও ফলের রসের দোকান আছে, চায়ের দোকান আছে, আর তারা তো একদম স্থাপিত 3 দিন ব্যাপী বইতেছে তারা। তো এর লেগে যদি ব্লকের থেকে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় বা একটু দেখে তদারকি করে আমরা একটু খুশি হবো, কারণ সেই কারণে আপনাদের দোকানে কোনো ভিড় নাই। হ্যাঁ, ভিড় নেই, কাস্টমার ওইখানেই যেতেছে, তারা যদি না থাকতো নিশ্চয়ই আমরা এদিকে ভিজিট করতো, এদিকে দেখতো, এদিকে কিনতো, খাইতো। তো ওই তারার লেগে আমরা একটু প্রবলেম হয়ে যেতেছে, কারণ আমরা তো নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এরা কি ভাঙ্গা ফেলা দিতেছে আমরা। अमरजीत देवर्मा ट्रैफिक इंस्पेक्टर बोल रहे हैं। अमरजीत देवर्मा से उसके बारे में कुछ कहना चाहेंगे आप? नवंबर 5 तारीख से लेके अभी हुआ है तो 2025 मार्च 12 तारीख आज शाम को अभी मैं चार्ज हैंड ओवर करने जा रहा हूँ। तो मुझे लगा कि हर बार जैसा नॉर्मली ना हो कि एक एसपी आ रहा है दूसरा एसपी जा रहा है, वैसे इस बार मैंने ये
जानबूझ के कि आपको बुलाया, अभी जो नया एसपी आ रहा है उनको भी अभी बुलाया है ताकि वो भी आपसे पहले एक बार मुलाकात करें और जो दोनों साथ में जब टेकिंग और हैंडिंग ओवर होता है वो सबके आपके सामने करें ताकि आप भी लोगों को पता कर पाए कि नया एसपी आया हुआ है और जो भी उनका प्रायोरिटीज है वो भी आपके सामने प्रस्तुत करें। और ये एक चीज़। और दूसरा विषय, मैं इतना लंबा टेन्यूर मेरा यहाँ पे हुआ है, ऑलमोस्ट लॉन्गेस्ट टेन्यूर रहा है मेरा यहाँ पे, इसीलिए मैं फिर इतने दिन का हमारा जो रिश्ता है, इतने दिन का हमारा जो रिलेशन है, फिर भी मैं एक बार फिर याद करना चाहता हूँ आपको। इट हैज़ बीन रियली अ मेमोरेबल टेन्यूर फॉर मी, क्योंकि ऐसे इतना मुश्किल टाइम पे आए थे हम लोग। मैंने यहाँ पे चार्ज लिया था, आप भी जानते हो, तो 2023 इलेक्शन से पहले 6 महीने पहले आया था मैंने। हर दिन कुछ ना कुछ इश्यू हो रहा था, पार्टी का इधर का लेके, अपोजिशन का, रूलिंग पार्टी का, हर जगह पे। ऐसा एक भी थाना का नहीं है जहाँ पे इश्यू नहीं हो रहा था। उस टाइम से हम लोग साथ रहा है। मैंने तो ये ज्योतिर्मय एक नाम को तो मैं ये अभिजीत, भवतोषी, रसल, सबको तो मैंने एक रात को 12 बजे 1 बजे जगह पे जाते हुए देखा जहाँ पे मुश्किल हो रहे थे। आप भी थे, हम भी थे, हमारे काम हम कर रहे थे, आपका काम जो पब्लिक को इस बात पहुँचाना ये आप कर रहे थे। तब से हमारा रिश्ता रहा है। उसके बाद फिर बाई इलेक्शन आया, फिर पार्लियामेंट इलेक्शन, फिर पंचायत इलेक्शन, बीच में कभी कभी छोटा मोटा कम्युनल इंसिडेंट टाइप का भी होने का तो यहाँ पे कोशिश किए थे, कुछ वेस्टेड इंटरेस्ट। इन सब को हम लोग साथ में एड्रेस किया है। ये मैं पहले भी बोला था, अभी भी आपसे बोल रहा हूँ। श्री विजय देवरकर सर, हम लोग एज अ फेयरवेल या फिर इन लोगों के साथ सर एक हमको लगा कि ये सब लोग जाने से पहले सब मीडिया वालों से एक बार मिल के जाएंगे करके। तो सर हम लोग ये এই বিপ্লব কুমার দেব তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি, যে সাতচান ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাচিত করে দিল, সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারিগুলো বের হবে। বর্তমানে লোকসভার মাননীয় সাংসদ, যার নির্বাচন নিয়ে এই ত্রিপুরা রাজ্যের মানুষের অজস্র অভিযোগ, কিভাবে তিনি একেবারে বিশ্ব রেকর্ড করে এত ভোটে তিনি নির্বাচিত হয়ে গেলেন। যাই হোক, ওটা আর এক ব্যাপার। তিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন 4 বছর। তিনি নাকি কোন একটা প্রসঙ্গে বলেছেন যে সিপিএম এর রাজ্য সম্পাদক, ত্রিপুরা রাজ্যের বিধানসভা বিরোধী দলের নেতা যেন বাড়াবাড়ি না করেন, যে অতীতে তখনকার সময়কার যারা বিরোধী দলের লোক, তারা আমাদের সম্পর্কে এই বিরোধিতা করতে গিয়ে, আমার চেহারা কালিমা লেপন করতে গিয়ে একটা অভিযোগ তুলে ধরেছিলেন যে সাতচান ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। তো মাঝখানে অনেক দল গড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, আগে অন্য দলে থেকে যারা কথাগুলি বলেছেন তারাই বিজেপি যোগদান করেছে, এখনো অনেকে সেখানে আছেন। ইদানিংকালে ভারতীয় জনতা পার্টি যখন ক্রমশ দুর্বল হচ্ছে, পায়ের তলার মাটি হারাচ্ছে, সেদিন 9 তারিখে বহু দল লোক এই দোল পিটিয়ে ধমকা নিনাদ করে সারা ত্রিপুরার যে হুলিয়া জারি করেও তারা আমাদের যে জনসভা আমরা করেছিলাম 29 তারিখে, 29 জানুয়ারি, সমস্ত বাধা বিপত্তি আক্রমণকে মারিয়ে তার অর্ধেকও করতে পারেনি। স্বাভাবিক,
ভারতীয় জনতা পার্টির উপরতলা থেকে নিচুতলা অব্দি নেতৃত্বে যারা আছেন তারা আতঙ্কিত। আগামীর অজানা ভয়ে এদের ঘুম নেই। সে থেকেই কি ডাক্তার মানিক সাহা, কি রাজীব ভট্টাচার্য, কি এই বিপ্লব কুমার দেব, এরা যেখানে সেখানে সুযোগ পেলেই আবল তাবল কথা বলেন, প্রাসঙ্গিক বলেন, অপ্রাসঙ্গিকও বলেন। এবং এই বিপ্লব কুমার দেব নাকি বলছেন যে সেই 7 চাঁদ ব্লকের সেই ফাইলটা রেডি আছে। আমি বলে রেখেছি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ফাইলটা খোলার জন্য। আমি বিপ্লব কুমার দেব বা তাদের দলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, আপনি 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কোথায় আপনি ঘুমিয়েছিলেন? ওই কথায় কথায় ডাক্তার মানিক সাহা এখন বলেন বিরোধী দলের নেতাদের চোখের ছানি পড়েছে। আপনাকে তাহলে চোখের ছানি পড়েছিল? কেন বিপ্লব কুমার দেব এইভাবেই যে কোনো প্রসঙ্গ ছাড়াই, উদ্দেশ্য ছাড়াই, কারণ ছাড়াই, কি সামাজিক অনুষ্ঠান, কি কোনো ধর্মীয় অনুষ্ঠান, কি কোনো এরকম রাজনৈতিক কোনো কর্মসূচি, যে সর্বত্র তিনি সিপিএম কে দেখে নেবেন, সিপিএম অস্তিত্ব থাকবে না, বঙ্গোপসাগর ভাসিয়ে দেবেন ইত্যাদি বলছেন। সিপিএম তো কখনো কোনো ব্যক্তির নামে, আমরা বিজেপির বিরুদ্ধে আমরা বলি নীতিগতভাবে, রাজনীতিগতভাবে নীতির সমালোচনা করি, কিন্তু আমরা এককভাবে কোনোদিন মানিক সাহা, বিপ্লব কুমার দেবী বলি না। কিন্তু বিপ্লব কুমার দেবের কেন এই অস্থিরতা? ওই যে মানুষের শরীরে যদি কৃমি হয়, কি বলে, এই দমে অটোমেটিক সে মানুষটা অস্থির থাকে, এক জায়গায় বসতে পারে না। বিপ্লব কুমার দেবেরও তাই। অজস্র প্রশ্ন তার বিরুদ্ধে তার মনে তাড়া করছে। সে পাবলিক তাকে হাত জোর করলেও সেটাকে দেখছে তাকে বোধহয় মারার জন্য ঘুষি দেখাচ্ছে। কারণ 4টা বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে কেন বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাসিত করে দিল? বিজেপির লোক তারা ভেতরে জানে ঠিকই, কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ এগুলো জানে না। ত্রিপুরা রাজ্যের মানুষ সে কারণগুলো খুঁজছে। বিপ্লব কুমার দেবকে, বিজেপিকে সে কারণ দেখাতে হবে। এবং সে কারণগুলো কি? তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি। এই যে বিজেপির সরকারের তাদের পায়ের তলা মাটি যত যাচ্ছে, সে তো ভয় পাচ্ছে। বিজেপি সরকার নাই মানে হলো ফাইলগুলি খুলবে। কাজেই অন্যদের উপরে এরকম একটা হাত পা ছুড়ে দিয়ে সে একটু যে শান্তিতে ঘুমাবার চেষ্টা করে, তার তো ঘুম হয় না। এই হলো তার এই বক্তব্যের পেছনে মূল কারণ। নাহলে হঠাৎ করে বলা নেই, কোয়া নেই। তিনি জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে এই সমস্ত কথা বলছেন। এবং আমি প্রকৃত ঘটনা বলি, এই জিতেন্দ্র চৌধুরী তখন আরডি মিনিস্টার ছিলেন। ওই ঘটনা যখন হয়, আর সেই ব্যক্তি যাকে সিপিআইএম এই অনিয়মের কারণে বের করে দেওয়া হলো, তিনি প্রথমে জয়েন করলেন তৎকালীন বিরোধী দলে, তখন বিজেপি ছিল না। আর পরবর্তী সময়ে তিনি বিজেপির একজন দেবতুল্য কার্যকর্তা হয়ে যান। তো বিপ্লব দেব কাকে বলছে, কাকে বোকা বানাচ্ছে? আসল কথাটা হলো তার যে এই ত্রিপুরার যে তাদের যে অস্তিত্ব দিন শেষ হয়ে যাচ্ছে,
আর তিনি শেষ হয়ে যাওয়া মানে হলো তিনি সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারি গুলো বের হবে। কেন তাকে বিজেপি তাকে সরাতে হবে? আমরা তো সরাইনি, বিজেপি সরিয়েছে। এই কারণগুলো ফাইলগুলো খুলো, বিজেপি তাকে মাফ করে দিয়েছে, আমরা মাফ করবো না, ত্রিপুরার জনগণ মাফ করবে না। এই হলো মূল কথা। जाए हो गया बाइक तो हमारे বলতে গেলে আবারও বন দপ্তরের সাফল্য, কিভাবে স্যার উঠে আসলো এই সাফল্যটা? আমরা প্রতিনিয়তই পেট্রোলিং করছি, আমাদের রেগুলার পেট্রোলিং হচ্ছে। তো কালকে রাত্রিবেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুসে ছিল, তো আমাদের অ্যাম্বুসে থাকার খবর ওরা হয়তো পেয়ে যায়। তো এই জন্য এই রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে সিজ করি এবং কাঠগুলো উদ্ধার করি এখান থেকে। স্যার কত ফুট হবে কাঠ? আনুমানিক 100 CFT হবে, আর বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকার মতো হবে। স্যার প্রাথমিক তদন্তে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই কাঠগুলি? আমরা তদন্ত করছি, এখনো আমরা বুঝতে পারছি না কোথা থেকে এসছে, তবে আমরা আশা করি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাবো কোথা থেকে এসছে। এখন কোথায় নিয়ে যাওয়া হবে এগুলি স্যার? এখন আমরা সিজ করে আমাদের কাস্টডিতে এগুলি নিয়ে যাব আমাদের রেঞ্জ অফিসে।
আপনার নাম? বিশ্বজিৎ দাস। কি হয় আপনার? বাইরা। ওনার বউ যে মানে ফাঁসি দিয়ে যে করছে, করছে যে, এটা কি বিষয়ে? কোনো বিষয় নাই। তাহলে কি অসুস্থ ছিল? কি করে হয়েছে ঘটনা? আপনি তাদের মধ্যে কোনো পারিবারিক ঝামেলা ছিল না তো? আপনারা উভয় পক্ষে নিয়ে আইছেন? ছেলে মেয়ে বুঝতে পারছে না, বইমন্ত্রী ওই পাইতে বিয়া বাড়িতে আসলাম, বিয়া বাড়িতে গায়ে দিই ওদের ওই মজুরিছে করে। এবার আমি সিলি দিয়েছি, সিলি দিয়েছি। এবারে গ্রামের মানুষও গেছে, গ্রামের মানুষ মেম্বার গেছে, থানা দেখছে, এবারে লাশ থানা লাশ। এমনি কোনো ঝামেলা নাই। আমার আছে, আমার শ্বশুরবাড়ির লোক সবার গেছে, আমার ইষ্ট কুটুম আছে, সব ঠিকানা আসতো। আপনার মেসেজের নাম কি? সিতিরানী দেবদাস। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। কোন জায়গা বাড়ি? সোনাতলা বা শুদ্ধ করে। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। কী করে তারা ছেলেরা? ছেলে একজন 12-এ, মেয়ে 12-এ পড়ে, আর ছেলে তোমার মাধ্যমিক দিচ্ছে। বিষয়টা আপনি বুঝতে পারছেন না কি নিয়ে? কোনো ঝামেলা নাই, আমার সংসারে কোনো ঝামেলা নাই। পাড়ার ভিতরে সবাই জিজ্ঞেসে, সবাই জিজ্ঞেসে, সবাই তো শুনবে, আমার পাড়ার মানুষ সবাই শুনবো, আশেপাশে মানুষ আছে। পুলিশ এখানে গিয়ে কী কইছে? পুলিশ জিজ্ঞাসে, মানুষ দেখছে, কথা কইছে, আমার লোক গ্রামের মানুষের লোক কথা কইছে, কথা কয়ে দেখছে, কোনো ঝামেলা টামেলা নাই। কি কারণে আনছেন? শুধু আমার অ্যারেস্ট করছে, শুধু আমার কোনো কাজ নাই। আমি বাইপাসে দোকান দিচ্ছি, দোকান দেওয়ার কারণে আমার অ্যারেস্ট করছে। কোনো আমার ক্ষতিগ্রস্ত যারা পান চাষি আমাদের এলাকার, যে পান চাষিদের সরকারি সাহায্য দিয়ে উৎসাহিত করা, কারণ পান চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সরকার থেকে কোনো সাহায্য করা হয়নি। আমরা দেখলাম উত্তর মহীশূর গ্রাম পঞ্চায়েতে যেখানে জল উঠেনি, যে বিভিন্ন এলাকা যেগুলো টিলেজনিত, সে জায়গাগুলোর বুকের আগে সেখানে তাদেরকে সেখানে অর্থ সাহায্য করেছে, কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করা হয়নি। সুতরাং এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। এই ডেপুটেশনে কমরেড মিহিরদের নেতৃত্বে কমরেড নারায়ণ দেব, নির্মল চন্দ্র দেব, শক্তি মল্ল, গীতা পাল এবং রতন পাল, এই ছয়জনের প্রতিনিধি, যে মধ্যপাড়া যেখানে ধরা হয় 3 নম্বর ওয়ার্ড অসীম মজুমদারের দোকান থেকে নারায়ণ বদ্দের টিলা হয়ে গ্রিপ রূপ পর্যন্ত এটা কার্পেটিংয়ের কাজ অতি দ্রুত করা, যেটা আমাদের বামপন সরকারের সময় স্যাংশন ছিল, কিন্তু দেখা গেল 7 বছরে এই কাজ হয়নি। কি কারণে হচ্ছে না, তাই আমরা এই পঞ্চায়েতের কাছে দাবি রাখছি। সমস্যা জর্জরিত এটা কাটালিয়া মোটর স্ট্যান্ড থেকে অফিস টিলা হয়ে নলডাবা কলোনি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটা আমরা দেখেছিলাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত এসে মেপে ঝুঁকে গেলেন, কিন্তু আজকে 4-5 বছর হয়ে গেল এই রাস্তা হচ্ছে না। আমরা বলছি অতি দ্রুত বর্ষার আগে এই রাস্তার কাজ শেষ করা এবং মেটেলিং কার্পেটিং করতে হবে। ইনচার্জ পঞ্চায়েত সেক্রেটারি তারা যে ডেপুটেশন দিচ্ছে আজকে 7 দফা দাবি নিয়ে, তার মাঝে যে দাবিগুলি আমাদের পঞ্চায়েতে করতে পারবো, আমাদের একটা আছে, সেগুলি আমরা করবো, হ্যাঁ আশা রাখছি। আর যেগুলি করতে পারবো না, আমাদের বিডিও স্যার বা উপরোধ যা আছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি, তাদের নিকট আমরা এই প্রস্তাবগুলি পাঠাবো। আর যেগুলি আমরা করতে পারবো সেগুলি আমরা পঞ্চায়েতেই করে নেব। আমাদের যে সমস্যা, জনগণের জরুরি সমস্যাগুলি চিহ্নিত করে দ্বিতীয় পর্বে সবাইকে নিয়ে যাচ্ছি সঙ্গীতের জগতে। তো দেবীয় সচিব
खत्म हुआ इंतजार। এই বিষয়ে বলবো মানে কালকে থেকে আজকে ভিড়টা অনেকটাই কম। আর এছাড়া মানে এসএসজি গ্রুপ ছাড়া অন্যরাও মানে আউটরারও এখানে মানে আসা যাওয়া করতেছে, বেচাকিনি করতেছে, ভিজা বুট, বাদাম, এভরিথিং মানে রাস্তাঘাটে যারা বিক্রি করতেছে ওখানে তারা এই মেলাতে এসে বিক্রি তো তাহলে তো আমাদের মানে বিক্রিটা অনেকটা কমে যেতেছে না, যার লিগে তো আমরাও মানে জিনিসপত্র নিয়ে বসে আছি। এই বিষয়ে মানে আপনাদের চাহিদাটা মানে এই দোকানের চাহিদাটা অনেকটা কম কম কাস্টমার ওদিকে চলছে। আর তারা তো কালকে থেকে যে দুটো দোকান অবস্থা তো খারাপ আমাদের, আমরা তো আপনাদের দোকানে কাস্টমার নেই বললেই চলেন, নেই বললেই চলে, একদম নেই বলে ওরা সন্ধ্যার পরে দোকান দেয়, আমরা কিন্তু 1টা থেকে। সমস্যা বলতে সরস মেলা তো জেলাভিত্তিক হয়, যেটা এসএসজি মেম্বাররা দেয়। আর এখানে মানে এই মেলার মধ্যে 2টা আউট স্টল হয়েছে, আইসক্রিম তারপরে আর এক্সট্রা এগরোলের স্টলও আছে, যেটা মানে আলাদা স্টল, যার লেগে কাস্টমার তারটাতেই দিতেছে, আমরা কাছে আইতেছে না। যদি তারা না দিতে হয়তো আরও দিদিরা যারা আছে বা আমরা যারা আছে তারা সবাই ব্যবসাটা ঠিকঠাকভাবে হইতো, তার লেগে অনেক কাস্টমার ওইখানে দিতেছে, এদিকে না তারা পুরো আউটভাবে দিতেছে, তারা কোনো স্টল তারা কোনো গ্রুপই নেই, আমরা তো সব গ্রুপ থেকে দেওয়া হয়েছে, আমরা জাস্ট নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এর আগে ভেঙে দিতেছে জায়গাটাকে। আমরা একটু খুশি হবো, কারণ আমরা আরও মেলা করে এসেছি, ওটির মধ্যে কোনো মানে বাইরের কোনো দোকান এলাউই করছে না, আর এটার মধ্যে তারা কিলিকা বাইরে মানে দোকান এলাউ করছে। তাছাড়াও ফলের রসের দোকান আছে, চায়ের দোকান আছে, আর তারা তো একদম স্থাপিত 3 দিন ব্যাপী বইতেছে তারা। তো এর লেগে যদি ব্লকের থেকে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় বা একটু দেখে তদারকি করে আমরা একটু খুশি হবো, কারণ সেই কারণে আপনাদের দোকানে কোনো ভিড় নাই। হ্যাঁ, ভিড় নেই, কাস্টমার ওইখানেই যেতেছে, তারা যদি না থাকতো নিশ্চয়ই আমরা এদিকে ভিজিট করতো, এদিকে দেখতো, এদিকে কিনতো, খাইতো। তো ওই তারার লেগে আমরা একটু প্রবলেম হয়ে যেতেছে, কারণ আমরা তো নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এরা কি ভাঙ্গা ফেলা দিতেছে আমরা। अमरजीत देवर्मा रेवेन्यू इंस्पेक्टर हो रहे हैं, अमरजीत देवर्मा से उसके बारे में कुछ कहना देंगे आप? नवंबर 5 तारीख से लेके अभी हुआ है तो 2025 मार्च 12 तारीख आज शाम को अभी मैं चार्ज हैंड ओवर करने जा रहा हूँ। तो मुझे लगा कि हर बार जैसा नॉर्मली ना हो कि एक एसपी आ रहा है दूसरा एसपी जा रहा है, वैसे इस बार मैंने ये जानबूझ के कि आपको बुलाया, अभी जो नया एसपी आ रहा है उनको भी अभी बुलाया है ताकि वो भी आपसे पहले एक बार मुलाकात करें, और जो दोनों साथ में जब टेकिंग और हैंडिंग ओवर होता है वो सबके आपके सामने करें, ताकि आप भी लोगों को पता कर पाए कि नया एसपी आया हुआ है और जो भी उनका प्रायोरिटीज है वो भी आपके सामने प्रस्तुत करें। और ये एक चीज़, और दूसरा विषय, मैं इतना लंबा टेन्योर मेरा यहाँ पे हुआ है, ऑलमोस्ट लॉन्गेस्ट टेन्योर रहा है मेरा यहाँ पे, इसीलिए मैं फिर इतने दिन का हमारा जो रिश्ता है, इतने दिन का हमारा जो रिलेशन है, फिर भी मैं एक बार फिर याद करना चाहता हूँ आपको। इट हैज़ बीन रियली अ मेमोरेबल टेन्योर फॉर मी, क्योंकि ऐसे इतना मुश्किल टाइम पे आए थे हम लोग, मैंने यहाँ पे चार्ज लिया था, आप भी जानते हो। तो 2023 इलेक्शन से पहले 6 महीने पहले आया था मैंने, हर दिन कुछ ना कुछ इश्यू हो रहा था, पार्टी का इधर का लेके, अपोजिशन का, रूलिंग पार्टी का, हर जगह पे ऐसा एक भी थाना का नहीं है जहाँ पे इश्यू नहीं हो रहा था। उस टाइम से हम लोग साथ रहा है। मैंने तो ये जो मैं एक नाम को तो मैं ये अभिजीत, भवतोजी, रसल, इन सबको तो मैंने एक रात को 12 बजे 1 बजे जगह पे जाते हुए देखा जहाँ पे मुश्किल हो रहे थे। आप भी थे, हम भी थे, हमारे काम हम कर रहे थे, आपका काम जो पब्लिक को इस बात पहुँचाना आए आप कर रहे थे। तब से हमारा रिश्ता रहा है। उसके बाद फिर बाई इलेक्शन आया, फिर पार्लियामेंट इलेक्शन, फिर पंचायत इलेक्शन, बीच में कभी कभी छोटा मोटा कम्युनल इंसिडेंट टाइप का भी होने का तो यहाँ पे कोशिश किए थे, कुछ वेस्टेड इंटरेस्ट, इन सब को हम लोग साथ में एड्रेस किया है। ये मैं पहले भी बोला था, अभी भी आपसे बोल रहा हूँ। श्री विजय देवर्मा सर, हम लोग एज अ फेयरवेल या फिर इन लोगों के साथ सर हमको लगा कि सब लोग जाने से पहले सब मीडिया वालों से एक बार मिल के जाएंगे करके, तो सर आप लोग ये सब এই বিপ্লব কুমার দেব তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি, যে সাতচান ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাসিত করে দিল, সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারিগুলো বের হবে।
বর্তমানে লোকসভার মাননীয় সাংসদ, যার নির্বাচন নিয়ে এই ত্রিপুরা রাজ্যের মানুষের অজস্র অভিযোগ, কিভাবে তিনি একেবারে বিশ্ব রেকর্ড করে এত ভোটে তিনি নির্বাচিত হয়ে গেলেন। যাই হোক, ওটা আর এক ব্যাপার। তিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন 4 বছর। তিনি নাকি কোন একটা প্রসঙ্গে বলেছেন যে সিপিএম এর রাজ্য সম্পাদক, ত্রিপুরা রাজ্যের বিধানসভা বিরোধী দলের নেতা যেন বাড়াবাড়ি না করেন, যে অতীতে তখনকার সময়কার যারা বিরোধী দলের লোক, তারা আমাদের সম্পর্কে এই বিরোধিতা করতে গিয়ে, আমার চেহারা কালিমা লেপন করতে গিয়ে একটা অভিযোগ তুলে ধরেছিলেন যে সাতচান ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। তো মাঝখানে অনেক দল গড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, আগে অন্য দলে থেকে যারা কথাগুলি বলেছেন তারাই বিজেপি যোগদান করেছে, এখনো অনেকে সেখানে আছেন। ইদানিংকালে ভারতীয় জনতা পার্টি যখন ক্রমশ দুর্বল হচ্ছে, পায়ের তলার মাটি হারাচ্ছে, সেদিন 9 তারিখে বহু ডাল এই দোল পিটিয়ে ঢঙ্কা নিনাদ করে সারা ত্রিপুরা রাজ্যে হুলিয়া জারি করেও তারা আমাদের যে জনসভা আমরা করেছিলাম 29 তারিখে, 29 জানুয়ারি, সমস্ত বাধা বিপত্তি আক্রমণকে মারিয়ে তার অর্ধেকও করতে পারেনি। স্বাভাবিক, ভারতীয় জনতা পার্টির উপরতলা থেকে নিচুতলা অব্দি নেতৃত্বে যারা আছেন তারা আতঙ্কিত। আগামীর অজানা ভয়ে এদের ঘুম নেই। সে থেকেই কি ডাক্তার মানিক সাহা, কি রাজীব ভট্টাচার্য, কি এই বিপ্লব কুমার দেব, এরা যেখানে সেখানে সুযোগ পেলেই আবল তাবল কথা বলেন, প্রাসঙ্গিক বলেন, অপ্রাসঙ্গিকও বলেন। এবং এই বিপ্লব কুমার দেব নাকি বলছেন যে সেই সাতচান ব্লকের সেই ফাইলটা রেডি আছে। আমি বলে রেখেছি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ফাইলটা খোলার জন্য। আমি বিপ্লব কুমার দেব বা তাদের দলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, আপনি 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কোথায় আপনি ঘুমিয়েছিলেন? ওই কথায় কথায় ডাক্তার মানিক শাহ এখন বলেন বিরোধী দলের নেতাদের চোখের ছানি পড়েছে। আপনাকে তাহলে চোখের ছানি পড়েছিল? কেন বিপ্লব কুমার দেব এইভাবেই যে কোনো প্রসঙ্গ ছাড়াই, উদ্দেশ্য ছাড়াই, কারণ ছাড়াই, কি সামাজিক অনুষ্ঠান, কি কোনো ধর্মীয় অনুষ্ঠান, কি কোনো এরকম রাজনৈতিক কোনো কর্মসূচি, যে সর্বত্র তিনি সিপিএম কে দেখে নেবেন, সিপিএম অস্তিত্ব থাকবে না, বঙ্গোপসাগর ভাসিয়ে দেবেন ইত্যাদি বলছেন। সিপিএম তো কখনো কোনো ব্যক্তির নামে, আমরা বিজেপির বিরুদ্ধে আমরা বলি নীতিগতভাবে, রাজনীতিগতভাবে নীতির সমালোচনা করি, কিন্তু আমরা এককভাবে কোনোদিন মানিক সাহা, বিপ্লব কুমার দেবী বলি না। কিন্তু বিপ্লব কুমার দেবের কেন এই অস্থিরতা? ওই যে মানুষের শরীরে যদি কৃমি
ইয়ে হয় কি বলে এই এই দমে অটোমেটিক সে মানে মানুষটা অস্থির থাকে, এক জায়গায় বসতে পারে না। বিপ্লব কুমার দেবেরও তাই। অজস্র প্রশ্ন তার বিরুদ্ধে তার মনে তাড়া করছে। সে পাবলিক তাকে হাত জোর করলেও সেটাকে দেখছে তাকে বোধহয় মারার জন্য ঘুষি দেখাচ্ছে। কারণ 4টা বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে কেন বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাসিত করে দিল? বিজেপির লোক তারা ভেতরে জানে ঠিকই, কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ এগুলো জানে না। ত্রিপুরা রাজ্যের মানুষ সে কারণগুলো খুঁজছে। বিপ্লব কুমার দেবকে, বিজেপিকে সে কারণ দেখাতে হবে। এবং সে কারণগুলো কি? তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি। এই যে বিজেপির সরকারের তাদের পায়ের তলা মাটি যত যাচ্ছে সে তো ভয় পাচ্ছে। বিজেপি সরকার নাই মানে হলো ফাইলগুলি খুলবে। কাজেই অন্যদের উপরে এরকম একটা হাত পা ছুড়ে দিয়ে সে একটু যে মানে শান্তিতে ঘুমাবার চেষ্টা করে, তার তো ঘুম হয় না। এই হলো তার এই বক্তব্যের পেছনে মূল কারণ। নাহলে হঠাৎ করে বলা নেই, কোয়া নেই। তিনি জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে এই সমস্ত কথা বলছেন। এবং আমি প্রকৃত ঘটনা বলি, এই জিতেন্দ্র চৌধুরী তখন আরডি মিনিস্টার ছিলেন। ওই ঘটনা যখন হয়, আর সেই ব্যক্তি যাকে সিপিআইএম এই অনিয়মের কারণে বের করে দেওয়া হলো, তিনি প্রথমে জয়েন করলেন তৎকালীন বিরোধী দলে, তখন বিজেপি ছিল না। আর পরবর্তী সময়ে তিনি বিজেপির একজন দেবতুল্য কার্যকর্তা হয়ে যান। তো বিপ্লব দেব কাকে বলছে, কাকে বোকা বানাচ্ছে? আসল কথাটা হলো তার যে এই ত্রিপুরাজ্যে তাদের যে অস্তিত্ব দিন শেষ হয়ে যাচ্ছে। আর দিন শেষ হয়ে যাওয়া মানে হলো তিনি সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারি গুলো বের হবে। কেন তাকে বিজেপি তাকে সরাতে হবে? আমরা তো সরাইনি, বিজেপি সরিয়েছে। এই কারণগুলো ফাইলগুলো খুলু। বিজেপি তাকে মাফ করে দিয়েছে, আমরা মাফ করবো না, ত্রিপুরার জনগণ মাফ করবে না। এই হলো মূল কথা। जाए हो गया बाइक तो हमारे
বলতে গেলে আবারও বন দপ্তরের সাফল্য কিভাবে স্যার উঠে আসলো এই সাফল্যটা? আমরা প্রতিনিয়তই পেট্রোলিং করছি, আমাদের রেগুলার পেট্রোলিং হচ্ছে। তো কালকে রাত্রিবেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুসে ছিল, তো আমাদের অ্যাম্বুসে থাকার খবর ওরা হয়তো বা পেয়ে যায়। তো এই জন্য এই রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে সিজ করি এবং কাঠগুলো উদ্ধার করি এখান থেকে। স্যার কত ফুট হবে কাঠ? আনুমানিক 100 CFT হবে, আর বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকার মতো হবে। স্যার প্রাথমিক তদন্তে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই কাঠগুলি? আমরা তদন্ত করছি, এখনো আমরা বুঝতে পারছি না কোথা থেকে এসছে, তবে আমরা আশা করি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাবো কোথা থেকে এসছে। এখন কোথায় নিয়ে যাওয়া হবে এগুলি স্যার? এখন আমরা সিজ করে আমাদের কাস্টডিতে এগুলি নিয়ে যাব আমাদের রেঞ্জ অফিসে। আপনার নাম? বিশেষ দাস। কি হয় আপনার? বাইরা। ওনার বউ যে মানে ফাঁসি দিয়ে যে করছে, করছে যে এটা কি বিষয়ে? কোনো বিষয় নাই। তাহলে কি অসুস্থ ছিল? কি করে হয়েছে ঘটনা? আপনি তাদের মধ্যে কোনো পারিবারিক ঝামেলা ছিল না তো? আপনারা উভয় পক্ষে নিয়ে আইছেন? ছেলে মেয়ে বুঝতে পারছে না, বইমন্ত্রী ওই পাইতে বিয়া বাড়িতে আসলাম, বিয়া বাড়িতে গায়ে দিই ওদের ওই মজুরিছে করে। এবার আমি সিলি দিয়েছি, সিলি দিয়েছি। এরপরে এই গ্রামের মানুষও গেছে, গ্রামের মানুষ মেম্বার গেছে, থানা দেখছে, দেখছে করে লাশ থানা লাশ। এমনি কোনো ঝামেলা নাই। আমার আছে, আমার শ্বশুরবাড়ির লোক সবার গেছে, আমার স্টুডেন্ট মাইসে সব ঠিকানা আসতো। আপনার মেসেজের নাম কি? সিতিরানী দেবদাস। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। কোন জায়গা বাড়ি? সোনাতলা বা শুদ্ধ করে। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। কী করে তারা ছেলেরা? ছেলে একজন 12-এ, মেয়ে 12-এ পড়ে, আর ছেলে তোমার মাধ্যমিক। বিষয়টা আপনি বুঝতে পারছেন না কি নিয়ে? কোনো ঝামেলা নাই, আমার সংসারে কোনো ঝামেলা নাই। পাড়ার ভিতরে সবাই জিগেছে, সবাই তো শুনবে, আমার পাড়ার মানুষ সবাই শুনবো, আশেপাশে মানুষ। পুলিশ এখানে গিয়ে কি কইছে? পুলিশ জিগাইছে, মানুষ দেখছে, কথা কইছে, আমার লোক গ্রামের মানুষের লোক কথা কইছে, কথা কয়ে দেখছে, কোনো ঝামেলা টামেলা নাই।
কি কারণে আনছেন? শুধু শুধু আমার অ্যারেস্ট করছে, শুধু আমার কোনো কাজ নাই, আমি বাইপাসে দোকান দিচ্ছি, বাইপাসে দোকান দেওয়ার কারণে আমার অ্যারেস্ট করছে। কোনো আমার ক্ষতিগ্রস্ত যারা পান চাষি আমাদের এলাকার সরকারি সাহায্য দিয়ে উৎসাহিত করা, কারণ পান চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সরকার থেকে কোনো সাহায্য করা হয়নি। আমরা দেখলাম উত্তর মহীশূর গ্রাম পঞ্চায়েতে যেখানে জল উঠেনি, যে বিভিন্ন এলাকা যেগুলো টিলেজনিত সে জায়গাগুলোর লোকের আগে সেখানে তাদেরকে সেখানে অর্থ সাহায্য করেছে, কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করা হয়নি। সুতরাং এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। এই ডেপুটেশনে কমরেড মিহিরদের নেতৃত্বে কমরেড নারায়ণ দেব, নির্মল চন্দ্র দেব, শক্তি মল্ল, গীতা পাল এবং রতন পাল, এই ছজনের প্রতিনিধি। যে মধ্যপাড়া যেখানে ধরা হয় 3 নম্বর ওয়ার্ড অসীম মজুমদারের দোকান থেকে নারায়ণবদ্দের টিলা হয়ে গ্রিপ গ্রুপ পর্যন্ত এটা কার্পেটিংয়ের কাজ অতি দ্রুত করা, যেটা আমাদের বামপন সরকারের সময় স্যাংশন ছিল, কিন্তু দেখা গেল 7 বছরে এই কাজ হয়নি। কী কারণে হচ্ছে না, তাই আমরা এই পঞ্চায়েতের কাছে দাবি রাখছি। সমস্যা জর্জরিত এটা কাটালিয়া মোটর স্ট্যান্ড থেকে অফিস টিলা হয়ে নলডাবা কলোনি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটা আমরা দেখেছিলাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত এসে মেপে ঝুঁকে গেলেন, কিন্তু আজকে 4-5 বছর হয়ে গেল এই রাস্তা হচ্ছে না। আমরা বলছি অতি দ্রুত বর্ষার আগে এই রাস্তার কাজ শেষ করা এবং মেটেলিং কার্পেটিং করতে হবে। ইনচার্জ পঞ্চায়েত সেক্রেটারি তারা যে ডেপুটেশন দিচ্ছে আজকে 7 দফা দাবি নিয়ে, তার মাঝে যে দাবিগুলি আমাদের পঞ্চায়েতে করতে পারবো, আমাদের একটা আছে, সেগুলি আমরা করবো, হ্যাঁ আশা রাখছি। আর যেগুলি করতে পারবো না, আমাদের বিডিও স্যার বা উপর যা আছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি তাদের নিকট আমরা এই প্রস্তাব খুলি পাঠাবো। আর যেগুলি আমরা করতে পারবো সেগুলি আমরা পঞ্চায়েতেই করে নেব। আমাদের যে সমস্যা, জনগণের জরুরি সমস্যাগুলি চিহ্নিত করে ভিডিও করবে, সবাইকে নিয়ে যাচ্ছি সঙ্গীতের জন্য। তো দেখিও সচিব খতম হুয়া ইন্তজার। এই বিষয়ে বলবো মানে কালকে থেকে আজকে ভিড়টা অনেকটাই কম, আর এছাড়া মানে এসএসজি গ্রুপ ছাড়া অন্যরাও মানে আউটরারও এখানে মানে আসা যাওয়া করতেছে, বেচাকিনি করতেছে, বিজাপুর, বাদাম, এভরিথিং মানে রাস্তাঘাটে যারা বিক্রি করতেছে ওখানে তারা এই মেলাতে এসে বিক্রি করতে, তাহলে তো আমাদের মানে বিক্রিটা অনেকটা কমে যেতেছে না, যার লেগে তো আমরাও মানে জিনিসপত্র নিয়ে বসে আছি। এই বিষয়ে মানে আপনাদের চাহিদাটা মানে এই দোকানের চাহিদাটা অনেকটা কম কাস্টমার ওদিকে চলছে। তারা তো কালকে থেকে যে 2টা দোকান অবস্থা তো খারাপ আমাদের, আমরা তো আপনাদের দোকানে কাস্টমার নেই বললেই চলে, একদম নেই বলে, ওরা সন্ধ্যার পরে দোকান দেয়, আমরা কিন্তু 1টা থেকে। সমস্যা বলতে সরসমেলা তো জেলাভিত্তিক হয়, যেটা এসএসজি মেম্বাররা দেয়। আর এখানে মানে এই মেলার মধ্যে 2টা আউট স্টল হয়েছে, আইসক্রিম, তারপরে আরও এক্সট্রা এগরোলের স্টলও আছে, যেটা মানে আলাদা স্টল, যার লেগে কাস্টমার তারটাতেই দিতেছে, আমার কাছে আইতেছে না। যদি তারা না দিতে হয়তো আরও দিদিরা যারা আছে বা আমরা যারা আছে তারা সবাই ব্যবসাটা ঠিকঠাকভাবে হইতো, তার লেগে অনেক কাস্টমার ওইখানে দিতেছে, এদিকে না তারা পুরো আউটভাবে দিতেছে, তারা কোনো স্টল, তারা কোনো গ্রুপই নেই। আমরা তো সব গ্রুপ থেকে দেওয়া হয়েছে, আমরা জাস্ট নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করতেছি, তারা এর আগে ভেঙে দিতেছে জায়গাটাকে। আমরা একটু খুশি হবো, কারণ আমরা আরও মেলা করে এসেছি, ওটির মধ্যে কোনো মানে বাইরের কোনো দোকান এলাউই করছে না। আর এটার মধ্যে তারা কিলিকা বাইরে মানে দোকান এলাউ করছে, তাছাড়াও ফলের রসের দোকান আছে, চায়ের দোকান আছে, তারা তো একদম স্থাপিত 3 দিন ব্যাপী বইতেছে তারা। তো এর লেগে যদি ব্লকের থেকে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় বা একটু দেখে তদারকি করে, আমরা একটু খুশি হবো। কারণ সেই কারণে আপনাদের দোকানে কোনো ভিড় নাই। হ্যাঁ, ভিড় নেই, কাস্টমার ওইখানেই যাইতেছে। তারা যদি না থাকতো নিশ্চয়ই আমরা এদিকে ভিজিট করতো, এদিকে দেখতো, এদিকে কিনতো, খাইতো। তো ওই তারার লেগে আমরা একটু প্রবলেম হয়ে যেতেছে, কারণ আমরা তো নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এরা কি ভাঙ্গা ফেলা দিতেছে আমরা। अमरजीत दोपरमा ट्रैफिक इंस्पेक्टर हो रहे हैं, अमरजीत दोपरमा से उसके बारे में कुछ कहना चाहेंगे आप? नवंबर 5 तारीख से लेके अभी हुआ है तो 2025 मार्च 12 तारीख, आज शाम को अभी मैं चार्ज हैंड ओवर करने जा रहा हूँ। तो मुझे लगा कि हर बार जैसा नॉर्मली ना हो कि एक एसपी आ रहा है दूसरा एसपी जा रहा है, वैसे इस बार मैंने ये
जानबूझ के कि आपको बुलाया। अभी जो नया एसपी आ रहा है उनको भी अभी बुलाया है ताकि वो भी आपसे पहले एक बार मुलाकात करें और जो दोनों साथ में जब टेकिंग और हैंडलिंग और होता है वो सबके आपके सामने करें ताकि आप भी लोगों को पता कर पाए कि नया एसपी आया हुआ है और जो भी उनका प्रायोरिटीज है वो भी आपके सामने प्रस्तुत करें। और ये एक चीज़। और दूसरा विषय, मैं इतना लंबा टेन्योर मेरा यहाँ पे हुआ है, ऑलमोस्ट लॉन्गेस्ट टेन्योर रहा है मेरा यहाँ पे, इसीलिए मैं फिर इतने दिन का हमारा जो रिश्ता है, इतने दिन का हमारा जो रिलेशन है, फिर भी मैं एक बार फिर याद करना चाहता हूँ आपको। इट हैज़ बीन रियली अ मेमोरेबल टेन्योर फॉर मी, क्योंकि ऐसे इतना मुश्किल टाइम पे आए थे हम लोग। मैंने यहाँ पे चार्ज लिया था, आप भी जानते हो, तो 2023 इलेक्शन से पहले 6 महीने पहले आया था मैंने। हर दिन कुछ ना कुछ इश्यू हो रहा था, पार्टी का इधर का लेके, अपोजिशन का, रूलिंग पार्टी का, हर जगह पे। ऐसा एक भी थाना का नहीं है जहाँ पे इश्यू नहीं हो रहा था। उस टाइम से हम लोग साथ रहा है। मैंने तो ये मैं एक एक नाम को तो मैं ये अभिजीत, भवतोषी, रसल, सबको तो मैंने एक एक रात को 12 बजे 1 बजे जगह पे जाते हुए देखा जहाँ पे मुश्किल हो रहे थे। आप भी थे, हम भी थे, हमारे काम हम कर रहे थे, आपका काम जो पब्लिक को इस बात पहुँचाना है आप कर रहे थे। तब से हमारा रिश्ता रहा है। उसके बाद फिर बाई इलेक्शन आया, फिर पार्लियामेंट इलेक्शन, फिर पंचायत इलेक्शन, बीच में कभी कभी छोटा मोटा कम्युनल इंसिडेंट टाइप का भी होने का यहाँ पे कोशिश किए थे, कुछ वेस्टेड इंटरेस्ट। इन सब को हम लोग साथ में एड्रेस किया है। ये मैं पहले भी बोला था, अभी भी आपसे बोल रहा हूँ। श्री विजय देवरना सर, हम लोग एज अ फेयरवेल या फिर इन लोगों के साथ सर हमको लगा कि सब लोग जाने से पहले सब मीडिया वालों से एक बार मिल के जाएंगे करके। तो सर आप लोग ये এই বিপ্লব কুমার দেব তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি, যে সাতচান ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাচিত করে দিল, সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারিগুলো বের হবে। বর্তমানে লোকসভার মাননীয় সাংসদ, যার নির্বাচন নিয়ে এই ত্রিপুরা রাজ্যের মানুষের অজস্র অভিযোগ, কিভাবে তিনি একেবারে বিশ্ব রেকর্ড করে এত ভোটে তিনি নির্বাচিত হয়ে গেলেন। যাই হোক, ওটা আর এক ব্যাপার। তিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন 4 বছর। তিনি নাকি কোন একটা প্রসঙ্গে বলেছেন যে সিপিএম এর রাজ্য সম্পাদক, ত্রিপুরা রাজ্যে বিধানসভা বিরোধী দলের নেতা যেন বাড়াবাড়ি না করেন, যে অতীতে তখনকার সময়কার যারা বিরোধী দলের লোক, তারা আমাদের সম্পর্কে এই বিরোধিতা করতে গিয়ে, আমার চেহারা কালিমা লেপন করতে গিয়ে একটা অভিযোগ তুলে ধরেছিলেন যে সাতচান ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। তো মাঝখানে অনেক দল গড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, আগে অন্য দলে থেকে যারা কথাগুলি বলেছেন তারাই বিজেপি যোগদান করেছে, এখনো অনেকে সেখানে আছেন। ইদানিংকালে ভারতীয় জনতা পার্টি যখন ক্রমশ দুর্বল হচ্ছে, পায়ের তলার মাটি হারাচ্ছে, সেদিন 9 তারিখে বহু এই দোল পিটিয়ে ঢঙ্কা নিনাদ করে সারা ত্রিপুরা রাজ্যে হুলিয়া জারি করেও তারা আমাদের যে জনসভা আমরা করেছিলাম 29 তারিখে, 29 জানুয়ারি, সমস্ত বাধা বিপত্তি আক্রমণকে মারিয়ে তার অর্ধেকও করতে পারে। স্বাভাবিক,
ভারতীয় জনতা পার্টির উপরতলা থেকে নিচুতলা অব্দি নেতৃত্বে যারা আছেন তারা আতঙ্কিত। আগামীর অজানা ভয়ে এদের ঘুম নেই। সে থেকেই কি ডাক্তার মানিক সাহা, কি রাজীব ভট্টাচার্য, কি এই বিপ্লব কুমার দেব, এরা যেখানে সেখানে সুযোগ পেলেই আবল তাবল কথা বলেন, প্রাসঙ্গিক বলেন, অপ্রাসঙ্গিকও বলেন। এবং এই বিপ্লব কুমার দেব নাকি বলছেন যে সেই সাতচাঁদ ব্লকের সেই ফাইলটা রেডি আছে। আমি বলে রেখেছি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ফাইলটা খোলার জন্য। আমি বিপ্লব কুমার দেব বা তাদের দলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, আপনি 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কোথায় আপনি ঘুমিয়েছিলেন? ওই কথায় কথায় ডাক্তার মানিক শাহ এখন বলেন বিরোধী দলের নেতাদের চোখে ছানি পড়েছে। আপনাকে তাহলে চোখে ছানি পড়েছিল? কেন বিপ্লব কুমার দেব এইভাবেই যে কোনো প্রসঙ্গ ছাড়াই, উদ্দেশ্য ছাড়াই, কারণ ছাড়াই, কি সামাজিক অনুষ্ঠান, কি কোনো ধর্মীয় অনুষ্ঠান, কি কোনো এরকম রাজনৈতিক কোনো কর্মসূচি, যে সর্বত্র তিনি সিপিএম কে দেখে নেবেন, সিপিএম অস্তিত্ব থাকবে না, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবেন ইত্যাদি ইত্যাদি বলছেন। সিপিএম তো কখনো কোনো ব্যক্তির নামে, আমরা বিজেপির বিরুদ্ধে আমরা বলি নীতিগতভাবে, রাজনীতিগতভাবে নীতির সমালোচনা করি, কিন্তু আমরা এককভাবে কোনোদিন মানিক সাহা, বিপ্লব কুমার দেবী বলি না। কিন্তু বিপ্লব কুমার দেবের কেন এই অস্থিরতা? ওই যে মানুষের শরীরে যদি কৃমি হয়, কি বলে, এই দমে অটোমেটিক সে মানুষটা অস্থির থাকে, এক জায়গায় বসতে পারে না। বিপ্লব কুমার দেবেরও তাই। অজস্র প্রশ্ন তার বিরুদ্ধে তার মনে তাড়া করছে। সে পাবলিক তাকে হাত জোর করলেও সেটাকে দেখছে তাকে বোধহয় মারার জন্য ঘুষি দেখাচ্ছে। কারণ 4টা বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে কেন বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাসিত করে দিল? বিজেপির লোক তারা ভেতরে জানে ঠিকই, কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ এগুলো জানে না। ত্রিপুরা রাজ্যের মানুষ সে কারণগুলো খুঁজছে। বিপ্লব কুমার দেবকে, বিজেপিকে সে কারণ দেখাতে হবে। এবং সে কারণগুলো কি? তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি। এই যে বিজেপির সরকারের তাদের পায়ের তলা মাটি যত যাচ্ছে, সে তো ভয় পাচ্ছে। বিজেপি সরকার নাই মানে হলো ফাইলগুলি খুলবে। কাজেই অন্যদের উপরে এরকম একটা হাত পা ছুড়ে দিয়ে সে একটু শান্তিতে ঘুমাবার চেষ্টা করে, তার তো ঘুম হয় না। এই হলো তার এই বক্তব্যের পেছনে মূল কারণ। নাহলে হঠাৎ করে বলা নেই, কওয়া নেই। তিনি জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে এই সমস্ত কথা বলছেন। এবং আমি প্রকৃত ঘটনা বলি, এই জিতেন্দ্র চৌধুরী তখন আরডি মিনিস্টার ছিলেন। ওই ঘটনা যখন হয়, আর সেই ব্যক্তি যাকে সিপিআইএম এই অনিয়মের কারণে বের করে দেওয়া হলো, তিনি প্রথমে জয়েন করলেন তৎকালীন বিরোধী দলে, তখন বিজেপি ছিল না। আর পরবর্তী সময়ে তিনি বিজেপির একজন দেবতুল্য কার্যকর্তা হয়ে যান। তো বিপ্লব দেব কাকে বলছে, কাকে বোকা বানাচ্ছে? আসল কথাটা হলো তার যে এই ত্রিপুরার যে তাদের যে অস্তিত্ব দিন শেষ হয়ে যাচ্ছে,
আর তিনি শেষ হয়ে যাওয়া মানে হলো তিনি সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারিগুলো বের হবে। কেন তাকে বিজেপি তাকে সরাতে হবে? আমরা তো সরাইনি, বিজেপি সরিয়েছে। এই কারণগুলো, ফাইলগুলো খুলু। বিজেপি তাকে মাফ করে দিয়েছে, আমরা মাফ করবো না, ত্রিপুরার জনগণ মাফ করবে না। এই হলো মূল কথা। लाई हो गया बाइक तो हमारे বলতে গেলে আবারও বন দপ্তরের সাফল্য, কিভাবে স্যার উঠে আসলো এই সাফল্যটা? আমরা প্রতিনিয়তই পেট্রোলিং করছি, আমাদের রেগুলার পেট্রোলিং হচ্ছে। তো কালকে রাত্রিবেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুসে ছিল, তো আমাদের অ্যাম্বুসে থাকার খবর ওরা হয়তো পেয়ে যায়। তো এই জন্য এই রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে সিজ করি এবং কাঠগুলো উদ্ধার করি এখানে। স্যার কত ফুট হবে কাঠ? আনুমানিক 100 CFT হবে, আর বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকার মতো হবে। স্যার প্রাথমিক তদন্তে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই কাঠগুলি? আমরা তদন্ত করছি, এখনো আমরা বুঝতে পারছি না কোথা থেকে এসছে, তবে আমরা আশা করি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাবো কোথা থেকে এসছে। এখন কোথায় নিয়ে যাওয়া হবে এগুলি স্যার? এখন আমরা সিজ করে আমাদের কাস্টডিতে এগুলি নিয়ে যাব আমাদের রেঞ্জ অফিসে।
আপনার নাম? বিশেষ দেশ কি হয় আপনার? বাইরা ভাইরা ওনার বউ যে মানে ফাঁসি দিয়ে যে করছে করছে যে এটা কি বিষয়ে? কোনো বিষয় কোনো বিষয় নাই। তিনি কি অসুস্থ ছিল? না তেমন কি করে হয়েছে ঘটনা? মানে তাদের মধ্যে কোনো পারিবারিক ঝামেলা ছিল না তো? না যেমন আপনারা উভয় পক্ষে নিয়ে আইছেন? বই পক্ষে নিয়ে ছেলে মেয়ে বুঝতে পারছে না বই মন্ত্রী ওই পাইতে বিয়া বাড়িতে আসলাম, বিয়া বাড়িতে গায়ে দিই ওদের ওই মজা দিছে করে। তারপরে আমি সিল দিয়েছি, ফিল দিয়েছি। তারপরে এই গ্রামের মানুষও গেছে, গ্রামের মানুষ মেম্বার গেছে, কথা দেখছে লাশ থানা লাশ। এমনি কোনো ঝামেলা নাই। আমার আসে আমার শ্বশুরবাড়ির লোক সবার গেছে, আমার ইষ্ট কুটুম আসে, সব ঠিকানা আসতো। আপনার মিসেসের নাম কি? সিতিরানী দেবদাস। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। কোন জায়গা বাড়ি? সোনাতলা বাসুদ্ধ করি। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। কী করে তারা ছেলেরা? ছেলে একজন 12 মেয়ে 12 পড়ে, আর ছেলে তোমার মাধ্যমিক। বিষয়টা আপনি বুঝতে পারছেন না কি নিয়ে? কোনো ঝামেলা নাই, আমার সংসারে কোনো ঝামেলা নাই। পাড়ার ভিতরে সব জিজ্ঞেসে সবাই তো শুনবে, আমার পাড়ার মানুষ সবাই শুনবো, আশেপাশে মানুষ। পুলিশ এখানে গিয়ে কি কইছে? পুলিশ জিজ্ঞাসে, মানুষ দেখছে, কথা কইছে, আমার লোক গ্রামের মানুষের লোক কথা কইছে, কথা কয়ে দেখছে, কোনো ঝামেলা কোনো না। কি কারণে শুধু শুধু আমার অ্যারেস্ট করছে, শুধু আমার কোনো কাজ নাই। আমি বাইপাসে দোকান দিচ্ছি, দোকান দেওয়ার কারণে আমার অ্যারেস্ট করছে। তুমি আমার ভিডিও করতেছ? ক্ষতিগ্রস্ত যারা পান চাষি আমাদের এলাকার, যে পান চাষিদের সরকারি সাহায্য দিয়ে উৎসাহিত করা, কারণ পান চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সরকার থেকে কোনো সাহায্য করা হয়নি। আমরা দেখলাম উত্তর মহীশূর গ্রাম পঞ্চায়েতে যেখানে জল উঠেনি, যে বিভিন্ন এলাকা যেগুলো টিলেজনিত, সে জায়গাগুলোর লোকের আগে সেখানে তাদেরকে সেখানে অর্থ সাহায্য করেছে, কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করা হয়নি। সুতরাং এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। এই ডেপুটেশনে কমরেড মিহিরদের নেতৃত্বে কমরেড নারায়ণ দেব, নির্মল চন্দ্র দেব, শক্তি মল্ল, গীতা পাল এবং রতন পাল, এই ছজনের প্রতিনিধি। যে মধ্যপাড়া যেখানে ধরা হয় 3 নম্বর ওয়ার্ড, অসীম মজুমদারের দোকান থেকে নারায়ণবদ্দের টিলা হয়ে গ্রিপ গ্রুপ পর্যন্ত এটা কার্পেটিংয়ের কাজ অতি দ্রুত করা, যেটা আমাদের বামপন সরকারের সময় স্যাংশন ছিল, কিন্তু দেখা গেল 7 বছরে এই কাজ হয়নি। কী কারণে হচ্ছে না, তাই আমরা এই পঞ্চায়েতের কাছে দাবি রাখছি। সমস্যা জর্জরিত এটা কাটালিয়া মোটর স্ট্যান্ড থেকে অফিস টিলা হয়ে নলডাবা কলোনি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটা আমরা দেখেছিলাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত এসে মেপে ঝুঁকে গেলেন, কিন্তু আজকে 4-5 বছর হয়ে গেল এই রাস্তা হচ্ছে না। আমরা বলছি অতি দ্রুত বর্ষার আগে এই রাস্তার কাজ শেষ করা এবং মেটেলিং কার্পেটিং করতে হবে। ইনচার্জ পঞ্চায়েত সেক্রেটারি তারা যে ডেপুটেশন দিচ্ছে আজকে 7 দফা দাবি নিয়ে, তার মাঝে যে দাবিগুলি আমাদের পঞ্চায়েতে করতে পারবো, আমাদের একটা আছে, সেগুলি আমরা করবো, হ্যাঁ, আশা রাখছি। আর যেগুলি করতে পারবো না, আমাদের বিডিও স্যার বা উপরোধ যা আছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি, তাদের নিকট আমরা এই প্রস্তাবগুলি পাঠাবো। আর যেগুলি আমরা করতে পারবো সেগুলি আমরা পঞ্চায়েতেই করে নেব। আমাদের যে সমস্যা, জনগণের জরুরি সমস্যাগুলি চিহ্নিত করে দ্বিতীয় পর্বে সবাইকে নিয়ে যাচ্ছি সঙ্গীতের জগৎ। তো দেবীয় সচিব
खत्म हुआ इंतजार। এই বিষয়ে বলবো মানে কালকে থেকে আজকে ভিড়টা অনেকটাই কম, আর এছাড়া মানে এসএসজি গ্রুপ ছাড়া অন্যরাও মানে আউটরারও এখানে মানে আসা যাওয়া করতেছে, বেচাকিনি করতেছে, বিজাপুর বাদাম এভরিথিং মানে রাস্তাঘাটে যারা বিক্রি করতেছে ওখানে তারা এই মেলাতে এসে বিক্রি করতে, তাহলে তো আমরা ওদের মানে বিক্রিটা অনেকটা কমে যেতেছে না, যার লিগে তো আমরাও মানে জিনিসপত্র নিয়ে বসে আছি। এই বিষয়ে মানে আপনাদের চাহিদাটা মানে এই দোকানের চাহিদাটা অনেকটা কম কম কাস্টমার ওদিকে চলছে, আর তারা তো কালকে থেকে যে দুটো দোকান অবস্থা তো খারাপ আমাদের, আমরা তো আপনাদের দোকানে কাস্টমার নেই বললেই চলেন, নেই বললেই চলে, একদম নেই বলে ওরা সন্ধ্যার পরে দোকান দেয়, আমরা কিন্তু দেখতে থেকে সমস্যা বলতে সরস মেলা তো জেলাভিত্তিক হয়, যেটা এসএসজির মেম্বাররা দেয়। আর এখানে মানে এই মেলার মধ্যে দুইটা আউট স্টল হয়েছে, আইসক্রিম তারপরে আর এক্সট্রা এগরোলের স্টলও আছে, যেটা মানে আলাদা স্টল, যার লেগে কাস্টমার তারটাতেই দিতেছে, আমার কাছে আইতেছে না। যদি তারা না দিত হয়তো আরও দিদিরা যারা আছে বা আমরা যারা আছে তারা সবাই ব্যবসাটা ঠিকঠাকভাবে হইতো, তার লেগে অনেক কাস্টমার ওইখানে দিতেছে, এদিকে না তারা পুরো আউটভাবে দিতেছে, তারা কোনো স্টল তারা কোনো গ্রুপই নেই, আমরা তো সব গ্রুপ থেকে দেওয়া হয়েছে, আমরা জাস্ট নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করতেছি, তারা এর আগে ভেঙে দিতেছে জায়গাটাকে। আমরা একটু খুশি হবো, কারণ আমরা আরও মেলা করে এসেছি, ওটির মধ্যে কোনো মানে বাইরের কোনো দোকান এলাউই করছে না, আর এটার মধ্যে তারা কিলিকা বাইরে মানে দোকান এলাউ করছে, তাছাড়াও ফলের রসের দোকান আইছে, চায়ের দোকান আইছে, আর তারা তো একদম স্থাপিত 3 দিন ব্যাপী বইতেছে তারা। তো এর লেগে যদি ব্লকের থেকে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় বা একটু দেখে তদারকি করে আমরা একটু খুশি হবো, কারণ সেই কারণে আপনাদের দোকানে কোনো ভিড় নাই। হ্যাঁ ভিড় নেই, কাস্টমার ওইখানেই যাইতেছে, তারা যদি না থাকতো নিশ্চয়ই আমরা এদিকে ভিজিট করতো, এদিকে দেখতো, এদিকে কিনতো খাইতো, তো ওই তারার লেগে আমরা একটু প্রবলেম হয়ে যেতেছে, কারণ আমরা তো নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এরা কি ভাঙ্গা ফেলা দিতেছে আমরা। अमरजीत देवर्मा ट्रैवल इंस्पेक्टर हो रहे हैं, अमरजीत देवर्मा से उसके बारे में कुछ कहना देंगे आप? नवंबर 5 तारीख से लेके अभी हुआ है तो 2025 मार्च 12 तारीख, आज शाम को अभी मैं चार्ज हैंड ओवर करने जा रहा हूँ। तो मुझे लगा कि हर बार जैसा नॉर्मली ना हो कि एक एसपी आ रहा है दूसरा एसपी जा रहा है, वैसे इस बार मैंने ये जानबूझ के कि आपको बुलाया, अभी जो नया एसपी आ रहा है उनको भी अभी बुलाया है ताकि वो भी आपसे पहले एक बार मुलाकात करें, और जो दोनों साथ में जब टेकिंग और हैंडिंग ओवर होता है वो सबके आपके सामने करें, ताकि आप भी लोगों को पता कर पाए कि नया एसपी आया हुआ है, और जो भी उनका प्रायोरिटीज है वो भी आपके सामने प्रस्तुत करें। और ये एक चीज़, और दूसरा विषय, मैं इतना लंबा टेन्योर मेरा यहाँ पे हुआ है, ऑलमोस्ट लॉन्गेस्ट टेन्योर रहा है मेरा यहाँ पे, इसीलिए मैं फिर इतने दिन का हमारा जो रिश्ता है, इतने दिन का हमारा जो रिलेशन है, फिर भी मैं एक बार फिर याद करना चाहता हूँ आपको। इट हैज़ बीन रियली अ मेमोरेबल टेन्योर फॉर मी, क्योंकि ऐसे इतना मुश्किल टाइम पे आए थे हम लोग, मैंने यहाँ पे चार्ज लिया था, आप भी जानते हो, तो 2023 इलेक्शन से पहले 6 महीने पहले आया था मैंने। हर दिन कुछ ना कुछ इश्यू हो रहा था, पार्टी का इधर का लेके, अपोजिशन का, रूलिंग पार्टी का, हर जगह पे ऐसा एक भी थाना का नहीं है जहाँ पे इश्यू नहीं हो रहा था। उस टाइम से हम लोग साथ रहा है। मैंने तो ये जो मैं एक एक नाम को तो मैं ये अभिजीत, भवतोषी, रसल, सबको तो मैंने एक एक रात को 12 बजे 1 बजे जगह पे जाते हुए देखा जहाँ पे मुश्किल हो रहे थे, आप भी थे, हम भी थे, हमारे काम हम कर रहे थे, आपका काम जो पब्लिक को इस बात पहुँचाना आए आप कर रहे थे, तब से हमारा रिश्ता रहा है। उसके बाद फिर बाई इलेक्शन आया, फिर पार्लियामेंट इलेक्शन, फिर पंचायत इलेक्शन, बीच में कभी कभी छोटा मोटा कम्युनल इंसिडेंट टाइप का भी होने का यहाँ पे कोशिश किए थे, कुछ वेस्टेड इंटरेस्ट, इन सब को हम लोग साथ में एड्रेस किया है। ये मैं पहले भी बोला था, अभी भी आपसे बोल रहा हूँ। श्री विजय देवर्मा सर, हम लोग एज अ फेयरवेल या फिर इन लोगों के साथ सारे हमको लगा कि सब लोग जाने से पहले सब मीडिया वालों से एक बार मिल के जाएंगे करके, तो सर आप लोग ये এই বিপ্লব কুমার দেব তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি, যে 7 ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত, বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাচিত করে দিল, সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারিগুলো বের হবে।
বর্তমানে লোকসভার মাননীয় সাংসদ, যার নির্বাচন নিয়ে এই ত্রিপুরা রাজ্যের মানুষের অজস্র অভিযোগ, কিভাবে তিনি একেবারে বিশ্ব রেকর্ড করে এত ভোটে তিনি নির্বাচিত হয়ে গেলেন। যাই হোক, ওটা আর এক ব্যাপার। তিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন 4 বছর। তিনি নাকি কোন একটা প্রসঙ্গে বলেছেন যে সিপিএম এর রাজ্য সম্পাদক, ত্রিপুরা রাজ্যে বিধানসভা বিরোধী দলের নেতা যেন বাড়াবাড়ি না করে, যে অতীতে তখনকার সময়কার যারা বিরোধী দলের লোক, তারা আমাদের সম্পর্কে এই বিরোধিতা করতে গিয়ে, আমার চেহারা কালিমা লেপন করতে গিয়ে একটা অভিযোগ তুলে ধরেছিলেন যে সাতচান ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। তো মাঝখানে অনেক দল গড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, আগে অন্য দলে থেকে যারা কথাগুলি বলেছেন তারাই বিজেপি যোগদান করেছে, এখনো অনেকে সেখানে আছেন। ইদানিং কালে ভারতীয় জনতা পার্টি যখন ক্রমশ দুর্বল হচ্ছে, পায়ের তলার মাটি হারাচ্ছে, সেদিন 9 তারিখে বহু এই দোল পিটিয়ে ঢঙ্কা নিনাদ করে সারা ত্রিপুরা রাজ্যে হুলিয়া জারি করেও তারা আমাদের যে জনসভা আমরা করেছিলাম 29 তারিখে, 29 জানুয়ারি, সমস্ত বাধা বিপত্তি আক্রমণকে মারিয়ে তার অর্ধেকও করতে পারে। স্বাভাবিক, ভারতীয় জনতা পার্টির উপরতলা থেকে নিচুতলা অব্দি নেতৃত্বে যারা আছেন তারা আতঙ্কিত। আগামীর অজানা ভয়ে এদের ঘুম নেই। সে থেকেই কি ডাক্তার মানিক সাহা, কি রাজীব ভট্টাচার্য, কি এই বিপ্লব কুমার দেব, এরা যেখানে সেখানে সুযোগ পেলেই আবল তাবল কথা বলেন, প্রাসঙ্গিক বলেন, অপ্রাসঙ্গিকও বলেন। এবং এই বিপ্লব কুমার দেব নাকি বলছেন যে সেই সাতচান ব্লকের সেই ফাইলটা রেডি আছে। আমি বলে রেখেছি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ফাইলটা খোলার জন্য। আমি বিপ্লব কুমার দেব বা তাদের দলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, আপনি 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কোথায় আপনি ঘুমিয়েছিলেন? ওই কথায় কথায় ডাক্তার মানিক শাহ এখন বলেন বিরোধী দলের নেতাদের চোখে ছানি পড়েছে। আপনাকে তাহলে চোখে ছানি পড়েছিল? কেন বিপ্লব কুমার দেব এইভাবেই যে কোনো প্রসঙ্গ ছাড়াই, উদ্দেশ্য ছাড়াই, কারণ ছাড়াই, কি সামাজিক অনুষ্ঠান, কি কোনো ধর্মীয় অনুষ্ঠান, কি কোনো এরকম রাজনৈতিক কোন কর্মসূচি, যে সর্বত্র তিনি সিপিএম কে দেখে নেবেন, সিপিএম অস্তিত্ব থাকবে না, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবেন ইত্যাদি ইত্যাদি বলছেন। সিপিএম তো কখনো কোনো ব্যক্তির নামে, আমরা বিজেপির বিরুদ্ধে আমরা বলি নীতিগতভাবে, রাজনীতিগতভাবে নীতির সমালোচনা করি, কিন্তু আমরা এককভাবে কোনোদিন মানিক সাহা, বিপ্লব কুমার দেবী বলি না। কিন্তু বিপ্লব কুমার দেবের কেন এই অস্থিরতা? ওই যে মানুষের শরীরে যদি কৃমি হয়,
কি বলে এই এই দমে অটোমেটিক সে মানে মানুষটা অস্থির থাকে, এক জায়গায় বসতে পারে না। বিপ্লব কুমার দেবেরও তাই। অজস্র প্রশ্ন তার বিরুদ্ধে তার মনে তাড়া করছে। সে পাবলিক তাকে হাত জোর করলেও সেটাকে দেখছে তাকে বোধহয় মারার জন্য ঘুষি দেখাচ্ছে। কারণ 4টা বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে কেন বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাসিত করে দিল? বিজেপির লোক তারা ভেতরে জানে ঠিকই, কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ এগুলো জানে না। ত্রিপুরা রাজ্যের মানুষ সে কারণগুলো খুঁজছে। বিপ্লব কুমার দেবকে, বিজেপিকে সে কারণ দেখাতে হবে। এবং সে কারণগুলো কি? তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি। এই যে বিজেপির সরকারের তাদের পায়ের তলা মাটি যত যাচ্ছে সে তো ভয় পাচ্ছে। বিজেপি সরকার নাই মানে হলো ফাইলগুলি খুলবে। কাজেই অন্যদের উপরে এরকম একটা হাত পা ছুড়ে দিয়ে সে একটু যে মানে শান্তিতে ঘুমাবার চেষ্টা করে, তার তো ঘুম হয় না। এই হলো তার এই বক্তব্যের পেছনে মূল কারণ। নাহলে হঠাৎ করে বলা নেই, কওয়া নেই। তিনি জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে এই সমস্ত কথা বলছেন। এবং আমি প্রকৃত ঘটনা বলি, এই জিতেন্দ্র চৌধুরী তখন আরডি মিনিস্টার ছিলেন। ওই ঘটনা যখন হয়, আর সেই ব্যক্তি যাকে সিপিআইএম এই অনিয়মের কারণে বের করে দেওয়া হলো, তিনি প্রথমে জয়েন করলেন তৎকালীন বিরোধী দলে, তখন বিজেপি ছিল না। আর পরবর্তী সময়ে তিনি বিজেপির একজন দেবতুল্য কার্যকর্তা হয়ে যান। তো বিপ্লব দেব কাকে বলছে, কাকে বোকা বানাচ্ছে? আসল কথাটা হলো তার যে এই ত্রিপুরাজ্যে তাদের যে অস্তিত্ব দিন শেষ হয়ে যাচ্ছে। আর দিন শেষ হয়ে যাওয়া মানে হলো তিনি সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারি গুলো বের হবে। কেন তাকে বিজেপি তাকে সরাতে হবে? আমরা তো সরাইনি, বিজেপি সরিয়েছে। এই কারণগুলো ফাইলগুলো খুলুক। বিজেপি তাকে মাফ করে দিয়েছে, আমরা মাফ করবো না, ত্রিপুরার জনগণ মাফ করবে না। এই হলো মূল কথা। लाई हो गया बाइक तो हमारे
বলতে গেলে আবারও বন দপ্তরের সাফল্য, কিভাবে স্যার উঠে আসলো এই সাফল্যটা? আমরা প্রতিনিয়তই পেট্রোলিং করছি, আমাদের রেগুলার পেট্রোলিং হচ্ছে। তো কালকে রাত্রিবেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুসে ছিল, তো আমাদের অ্যাম্বুসে থাকার খবর ওরা হয়তো বা পেয়ে যায়, তো এই জন্য এই রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে সিজ করি এবং কাঠগুলো উদ্ধার করি এখান থেকে। স্যার কত ফুট হবে কাঠ? আনুমানিক 100 CFT হবে, আর বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকার মতো হবে। স্যার প্রাথমিক তদন্তে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই কাঠগুলি? আমরা তদন্ত করছি, এখনো আমরা বুঝতে পারছি না কোথা থেকে এসছে, তবে আমরা আশা করি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাবো কোথা থেকে এসছে। এখন কোথায় নিয়ে যাওয়া হবে এগুলি স্যার? এখন আমরা সিজ করে আমাদের কাস্টডিতে এগুলি নিয়ে যাব আমাদের রেঞ্জ অফিসে। আপনার নাম? বিশেষ দেশ কি হয় আপনার? বাইরা। ওনার বউ যে মানে ফাঁসি দিয়ে যে করছে, এই আত্মদাগ করছে, যে এটা কি বিষয়ে? কোনো বিষয় নাই। তিনি কি অসুস্থ ছিল? কি করে হয়েছে ঘটনা? আপনি তাদের মধ্যে কোনো পারিবারিক ঝামেলা ছিল না তো? আপনারা উভয় পক্ষে নিয়ে এসেছেন? ছেলে মেয়ে বুঝতে পারছে না, বইমন্ত্রী ওই বিয়া বাড়িতে আসলাম, বিয়া বাড়ি থেকে আয়া দিই ওদের ওই মজুরিছে করে। এবার আমি সিল্লি দিয়েছি, সিল্লি দিয়েছি, এরপরে এই গ্রামের মানুষও গেছে, গ্রামের মানুষ মেম্বার গেছে, কথা থানা দিয়েছে, এবারে লাশ থানা লাশ। এমনি কোনো ঝামেলা নাই। আমার আছে, আমার শ্বশুরবাড়ির লোক সবার গেছে, আমার স্কুল মাইসে সব ঠিকানা আসতো। আপনার মেসেজের নাম কি? সিতিরানী দেবদাস। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। কোন জায়গায় বাড়ি? সোনাতলা বাসুদ্ধবাড়ি। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। কী করে তারা ছেলেরা? ছেলে একজন 12, মেয়ে 12 পড়ে, আর ছেলে তোমার মাধ্যমিক দিচ্ছে। বিষয়টা আপনি বুঝতে পারছেন না? কি নিয়ে? কোনো ঝামেলা নাই, আমার সংসারে কোনো ঝামেলা নাই। পাড়ার ভিতরে সবাই জিজ্ঞেসে, সবাই জিজ্ঞেসে, সবাই তো শুনবে, আমার পাড়ার মানুষরা সবাই শুনবে, আশেপাশে মানুষ। পুলিশ এখানে গিয়ে কী কইছে? পুলিশ জিজ্ঞাসে, মানুষ দেখছে, কথা কইছে, আমার লোক গ্রামের মানুষের লোক কথা কইছে, কথা কয়ে দেখছে, কোনো ঝামেলা টাকা নাই।
কি কারণে শুধু শুধু আমার অ্যারেস্ট করছে, শুধু আমার কোনো কাজ নাই, আমি বাইপাসে দোকান দিচ্ছি, বাইপাসে দোকান দেওয়ার কারণে আমার অ্যারেস্ট করছে। তুমি আমার ক্ষতিগ্রস্ত যারা পান চাষি আমাদের এলাকার, যে পান চাষিদের সরকারি সাহায্য দিয়ে উৎসাহিত করা, কারণ পান চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সরকার থেকে কোনো সাহায্য করা হয়নি। আমরা দেখলাম উত্তর মহীশূর গ্রাম পঞ্চায়েতে যেখানে জল উঠেনি, যে বিভিন্ন এলাকা যেগুলো টিলেজনিত সে জায়গাগুলোর লোকের আগে সেখানে তাদেরকে সেখানে অর্থ সাহায্য করেছে, কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করা হয়নি। সুতরাং এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। এই ডেপুটেশনে কমরেড মিহিরদের নেতৃত্বে কমরেড নারায়ণ দেব, নির্মল চন্দ্র দেব, শক্তি মল্ল, গীতা পাল এবং রতন পাল, এই ছজনের প্রতিনিধি, যে মধ্যপাড়া যেখানে ধরা হয় 3 নম্বর ওয়ার্ড অসীম মজুমদারের দোকান থেকে নারায়ণবদ্দের টিলা হয়ে গ্রিপ গ্রুপ পর্যন্ত এটা কার্পেটিংয়ের কাজ অতি দ্রুত করা, যেটা আমাদের বামপন সরকারের সময় স্যাংশন ছিল, কিন্তু দেখা গেল 7 বছরে এই কাজ হয়নি। কী কারণে হচ্ছে না, তাই আমরা এই পঞ্চায়েতের কাছে দাবি রাখছি। সমস্যা জর্জরিত এটা কাটালিয়া মোটর স্ট্যান্ড থেকে অফিস টিলা হয়ে নলডাবা কলোনি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটা আমরা দেখেছিলাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত এসে মেপে ঝুঁকে গেলেন, কিন্তু আজকে 4-5 বছর হয়ে গেল এই রাস্তা হচ্ছে না। আমরা বলছি অতি দ্রুত বর্ষার আগে এই রাস্তার কাজ শেষ করা এবং মেটেলিং কার্পেটিং করতে হবে। ইনচার্জ পঞ্চায়েত সেক্রেটারি তারা যে ডেপুটেশন দিচ্ছে আজকে 7 দফা দাবি নিয়ে, তার মাঝে যে দাবিগুলি আমাদের পঞ্চায়েতে করতে পারবো, আমাদের একটা আছে, সেগুলি আমরা করবো, হ্যাঁ আশা রাখছি। আর যেগুলি করতে পারবো না, আমাদের বিডিও স্যার বা উপরোধ যা আছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি তাদের নিকট আমরা এই প্রস্তাবগুলি পাঠাবো, আর যেগুলি আমরা করতে পারবো সেগুলি আমরা পঞ্চায়েতেই করে নেব। আমাদের যে সমস্যা, জনগণের জরুরি সমস্যাগুলি চিহ্নিত করে দ্বিতীয় পর্বে সবাইকে নিয়ে যাচ্ছি সঙ্গীতের জগৎ। তো দেবীও সচিব খতম হুয়া ইন্তজার। এই বিষয়ে বলবো, মানে কালকে থেকে আজকে ভিড়টা অনেকটাই কম, আর এছাড়া মানে এসএসজি গ্রুপ ছাড়া অন্যরাও মানে আউটরারও এখানে মানে আসা যাওয়া করতেছে, বেচাকিনি করতেছে, বিজাপুর, বাদাম, এভরিথিং, মানে রাস্তাঘাটে যারা বিক্রি করতেছে ওখানে তারা এই মেলাতে এসে বিক্রি করতে, তাহলে তো আমাদের মানে বিক্রিটা অনেকটা কমে যেতেছে না, যার তো আমরাও মানে জিনিসপত্র নিয়ে বসে আছি। এই বিষয়ে মানে আপনাদের চাহিদাটা, মানে এই দোকানের চাহিদাটা অনেকটা কম কাস্টমার ওদিকে চলছে, তারা তো কালকে থেকে যে 2টা দোকান অবস্থা তো খারাপ আমাদের। আমরা তো আপনাদের দোকানে কাস্টমার নেই বললেই চলে, একদম নেই বলে, ওরা সন্ধ্যার পরে দোকান দেয়, আমরা কিন্তু 1টা থেকে। সমস্যা বলতে সরসমলা তো জেলাভিত্তিক হয়, যেটা এসএসজির মেম্বাররা দেয়। আর এখানে মানে এই মেলার মধ্যে 2টা আউট স্টল হয়েছে, আইসক্রিম, তারপরে আর এক্সট্রা এগরোলের স্টলও আছে, যেটা মানে আলাদা স্টল, যার লেগে কাস্টমার তারটাতেই যেতেছে, আমার কাছে আইতেছে না। যদি তারা না দিত হয়তো আরও দিদিরা যারা আছে বা আমরা যারা আছে তারা সবাই ব্যবসাটা ঠিকঠাকভাবে হইতো, তার লেগে অনেক কাস্টমার ওইখানে যেতেছে, এদিকে না তারা পুরো আউটভাবে দিতেছে, তারা কোনো স্টল, তারা কোনো গ্রুপই নেই। আমরা তো সব গ্রুপ থেকে দেওয়া হয়েছে, আমরা জাস্ট নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করতেছি, তারা এর আগে ভেঙে দিতেছে জায়গাটাকে। আমরা একটু খুশি হবো, কারণ আমরা আরও মেলা করে এসেছি, ওটির মধ্যে কোনো মানে বাইরের কোনো দোকান এলাউই করছে না, আর এটার মধ্যে তারা কিলিকা বাইরে মানে দোকান এলাউ করছে। তাছাড়াও ফলের রসের দোকান আইছে, চায়ের দোকান আইছে, আর তারা তো একদম স্থাপিত 3 দিন ব্যাপী বইতেছে তারা। তো এর লেগে যদি ব্লকের থেকে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় বা একটু দেখে তদারকি করে, আমরা একটু খুশি হবো, কারণ সেই কারণে আপনাদের দোকানে কোনো ভিড় নাই। হ্যাঁ, ভিড় নাই, কাস্টমার ওইখানেই যাইতেছে, তারা যদি না থাকতো নিশ্চয়ই আমরা এদিকে ভিজিট করতো, এদিকে দেখতো, এদিকে কিনতো, খাইতো। তো ওই তারার লেগে আমরা একটু প্রবলেম হয়ে যেতেছে, কারণ আমরা তো নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এরা কি ভাঙ্গা ফেলা দিতেছে আমরা। अमरजीत देववर्मा ट्रैफिक इंस्पेक्टर हो रहे हैं, अमरजीत देववर्मा से उसके बारे में कुछ कहना देंगे आप? नवंबर 5 तारीख से लेके अभी हुआ है तो 2025 मार्च 12 तारीख, आज शाम को अभी मैं चार्ज हैंड ओवर करने जा रहा हूँ। तो मुझे लगा कि हर बार जैसा नॉर्मली ना हो कि एक एसपी आ रहा है दूसरा एसपी जा रहा है, वैसे इस बार मैंने ये
जानबूझ के कि आपको बुलाया, अभी जो नया एसपी आ रहा है उनको भी अभी बुलाया है ताकि वो भी आपसे पहले एक बार मुलाकात करें और जो दोनों साथ में जब टेकिंग और हैंडलिंग और होता है वो सबके आपके सामने करें ताकि आप भी लोगों को पता कर पाए कि नया एसपी आया हुआ है और जो भी उनका प्रायोरिटीज है वो भी आपके सामने प्रस्तुत करें। और ये एक चीज़। और दूसरा विषय, मैं इतना लंबा टेन्योर मेरा यहाँ पे हुआ है, ऑलमोस्ट लॉन्गेस्ट टेन्योर रहा है मेरा यहाँ पे, इसीलिए मैं फिर इतने दिन का हमारा जो रिश्ता है, इतने दिन का हमारा जो रिलेशन है, फिर भी मैं एक बार फिर याद करना चाहता हूँ आपको। इट हैज़ बीन रियली अ मेमोरेबल टेन्योर फॉर मी, क्योंकि ऐसे इतना मुश्किल टाइम पे आए थे हम लोग। मैंने यहाँ पे चार्ज लिया था, आप भी जानते हो, तो 2023 इलेक्शन से पहले 6 महीने पहले आया था मैंने। हर दिन कुछ ना कुछ इश्यू हो रहा था, पार्टी का इधर का लेके, अपोजिशन का, रूलिंग पार्टी का, हर जगह पे। ऐसा एक भी थाना का नहीं है जहाँ पे इश्यू नहीं हो रहा था। उस टाइम से हम लोग साथ रहा है। मैंने तो ये ज्योतिर्मय एक एक नाम को तो मैं ये अभिजीत, भवतोषी, रसल, सबको तो मैंने एक एक रात को 12 बजे 1 बजे जगह पे जाते हुए देखा जहाँ पे मुश्किल हो रहे थे। आप भी थे, हम भी थे, हमारे काम हम कर रहे थे, आपका काम जो पब्लिक को इस बात पहुँचाना है आप कर रहे थे। तब से हमारा रिश्ता रहा है। उसके बाद फिर बाई इलेक्शन आया, फिर पार्लियामेंट इलेक्शन, फिर पंचायत इलेक्शन, बीच में कभी कभी छोटा मोटा कम्युनल इंसिडेंट टाइप का भी होने का यहाँ पे कोशिश किए थे, कुछ वेस्टेड इंटरेस्ट। इन सब को हम लोग साथ में एड्रेस किया है। ये मैं पहले भी बोला था, अभी भी आपसे बोल रहा हूँ। श्री विजय देवरना सर, हम लोग एज अ फेयरवेल या फिर इन लोगों के साथ सर हमको लगा कि सब लोग जाने से पहले सब मीडिया वालों से एक बार मिल के जाएंगे करके। तो सर हम लोग ये এই বিপ্লব কুমার দেব তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি, যে 7 ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাচিত করে দিল, সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারিগুলো বের হবে। বর্তমানে লোকসভার মাননীয় সাংসদ, যার নির্বাচন নিয়ে এই ত্রিপুরা রাজ্যের মানুষের অজস্র অভিযোগ, কিভাবে তিনি একেবারে বিশ্ব রেকর্ড করে এত ভোটে তিনি নির্বাচিত হয়ে গেলেন। যাই হোক, ওটা আর এক ব্যাপার। তিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন 4 বছর। তিনি নাকি কোন একটা প্রসঙ্গে বলেছেন যে সিপিএম এর রাজ্য সম্পাদক, ত্রিপুরা রাজ্যের বিধানসভা বিরোধী দল নেতা যেন বাড়াবাড়ি না করেন, যে অতীতে তখনকার সময়কার যারা বিরোধী দলের লোক, তারা আমাদের সম্পর্কে এই বিরোধিতা করতে গিয়ে, আমার চেহারা কালিমা লেপন করতে গিয়ে একটা অভিযোগ তুলে ধরেছিলেন যে 7 ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। তো মাঝখানে অনেক দল গড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, আগে অন্য দলে থেকে যারা কথাগুলি বলেছেন তারাই বিজেপি যোগদান করেছে, এখনো অনেকে সেখানে আছেন। জানিনকালে ভারতীয় জনতা পার্টি যখন ক্রমশ দুর্বল হচ্ছে, পায়ের তলার মাটি হারাচ্ছে, সেদিন 9 তারিখে বহু এই দোল পিটিয়ে ঢঙ্কা নিনাদ করে সারা ত্রিপুরা রাজ্যে হুলিয়া জারি করেও তারা আমাদের যে জনসভা আমরা করেছিলাম 29 তারিখে, 29 জানুয়ারি, সমস্ত বাধা বিপত্তি আক্রমণকে মারিয়ে তার আর্ধেকও করতে পারেনি। স্বাভাবিক
ভারতীয় জনতা পার্টির উপরতলা থেকে নিচুতলা অব্দি নেতৃত্বে যারা আছেন তারা আতঙ্কিত। আগামীর অজানা ভয়ে এদের ঘুম নেই। সে থেকেই কি ডাক্তার মানিক সাহা, কি রাজীব ভট্টাচার্য, কি এই বিপ্লব কুমার দেব, এরা যেখানে সেখানে সুযোগ পেলেই আবল টাবল কথা বলেন, প্রাসঙ্গিক বলেন, অপ্রাসঙ্গিকও বলেন। এবং এই বিপ্লব কুমার দেব নাকি বলছেন যে সেই সাতচাঁদ ব্লকের সেই ফাইলটা রেডি আছে। আমি বলে রেখেছি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ফাইলটা খোলার জন্য। আমি বিপ্লব কুমার দেব বা তাদের দলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, আপনি 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কোথায় আপনি ঘুমিয়েছিলেন? ওই কথায় কথায় ডাক্তার মানিক সাহা এখন বলেন বিরোধী দলের নেতাদের চোখের ছানি পড়েছে। আপনাকে তাহলে চোখের ছানি পড়েছিল? কেন বিপ্লব কুমার দেব এইভাবেই যে কোনো প্রসঙ্গ ছাড়াই, উদ্দেশ্য ছাড়াই, কারণ ছাড়াই, কি সামাজিক অনুষ্ঠান, কি কোনো ধর্মীয় অনুষ্ঠান, কি কোনো এরকম রাজনৈতিক কোনো কর্মসূচি, যে সর্বত্র তিনি সিপিএম কে দেখে নেবেন, সিপিএম অস্তিত্ব থাকবে না, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবেন ইত্যাদি ইত্যাদি বলছেন। সিপিএম তো কখনো কোনো ব্যক্তির নামে, আমরা বিজেপির বিরুদ্ধে আমরা বলি নীতিগতভাবে, রাজনীতিগতভাবে নীতির সমালোচনা করি, কিন্তু আমরা এককভাবে কোনোদিন মানিক সাহা, বিপ্লব কুমার দেবী বলি না। কিন্তু বিপ্লব কুমার দেবের কেন এই অস্থিরতা? ওই যে মানুষের শরীরে যদি কৃমি হয়, কি বলে, এই দমে অটোমেটিক সে মানুষটা অস্থির থাকে, এক জায়গায় বসতে পারে না। বিপ্লব কুমার দেবেরও তাই। অজস্র প্রশ্ন তার বিরুদ্ধে তার মনে তাড়া করছে। সে পাবলিক তাকে হাত জোর করলেও সেটাকে দেখছে তাকে বোধহয় মারার জন্য ঘুষি দেখাচ্ছে। কারণ 4টা বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে কেন বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাসিত করে দিল? বিজেপির লোক তারা ভেতরে জানে ঠিকই, কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ এগুলো জানে না। ত্রিপুরা রাজ্যের মানুষ সে কারণগুলো খুঁজছে। বিপ্লব কুমার দেবকে, বিজেপিকে সে কারণ দেখাতে হবে। এবং সে কারণগুলো কি? তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি। এই যে বিজেপির সরকারের তাদের পায়ের তলা মাটি যত যাচ্ছে, সে তো ভয় পাচ্ছে। বিজেপি সরকার নাই মানে হলো ফাইলগুলি খুলবে। কাজেই অন্যদের উপরে এরকম একটা হাত পা ছুড়ে দিয়ে সে একটু যে শান্তিতে ঘুমাবার চেষ্টা করে, তার তো ঘুম হয় না। এই হলো তার এই বক্তব্যের পেছনে মূল কারণ। নাহলে হঠাৎ করে বলা নেই, কওয়া নেই। তিনি জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে এই সমস্ত কথা বলছেন। এবং আমি প্রকৃত ঘটনা বলি, এই জিতেন্দ্র চৌধুরী তখন আরডি মিনিস্টার ছিলেন। ওই ঘটনা যখন হয়, আর সেই ব্যক্তি যাকে সিপিআইএম এই অনিয়মের কারণে বের করে দেওয়া হলো, তিনি প্রথমে জয়েন করলেন তৎকালীন বিরোধী দলে, তখন বিজেপি ছিল না। আর পরবর্তী সময়ে তিনি বিজেপির একজন দেবতুল্য কার্যকর্তা হয়ে যান। তো বিপ্লব দেব কাকে বলছে, কাকে বোকা বানাচ্ছে? আসল কথাটা হলো তার যে এই ত্রিপুরার যে তাদের যে অস্তিত্ব দিন শেষ হয়ে যাচ্ছে,
আর তিনি শেষ হয়ে যাওয়া মানে হলো তিনি সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারিগুলো বের হবে। কেন তাকে বিজেপি তাকে সরাতে হবে? আমরা তো সরাইনি, বিজেপি সরিয়েছে। এই কারণগুলো, ফাইলগুলো খুলু। বিজেপি তাকে মাফ করে দিয়েছে, আমরা মাফ করবো না, ত্রিপুরার জনগণ মাফ করবে না। এই হলো মূল কথা। लाई हो गया बाइक तो हमारे বলতে গেলে আবারও বন দপ্তরের সাফল্য, কিভাবে স্যার উঠে আসলো এই সাফল্যটা? আমরা প্রতিনিয়তই পেট্রোলিং করছি, আমাদের রেগুলার পেট্রোলিং হচ্ছে। তো কালকে রাত্রিবেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুসে ছিল। তো আমাদের অ্যাম্বুসে থাকার খবর ওরা হয়তো বা পেয়ে যায়। তো এই জন্য এই রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে সিজ করি এবং কাঠগুলো উদ্ধার করি এখান থেকে। স্যার কত ফুট হবে কাঠ? আনুমানিক 100 CFT হবে, আর বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকার মতো হবে। স্যার প্রাথমিক তদন্তে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই কাঠগুলি? আমরা তদন্ত করছি, এখনো আমরা বুঝতে পারছি না কোথা থেকে এসছে, তবে আমরা আশা করি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাবো কোথা থেকে এসছে। এখন কোথায় নিয়ে যাওয়া হবে এগুলো স্যার? এখন আমরা সিজ করে আমাদের কাস্টডিতে এগুলি নিয়ে যাব আমাদের রেঞ্জ অফিসে।
আপনার নাম? বিশেষ দেশ কি হয় আপনার? বাইরা। ওনার বউ যে মানে ফাঁসি দিয়ে যে করছে, করছে যে, এটা কি বিষয়ে? কোনো বিষয় নাই। তিনি কি অসুস্থ ছিল? কি করে হয়েছে ঘটনা? মানে তাদের মধ্যে কোনো পারিবারিক ঝামেলা ছিল না তো? আপনারা উভয় পক্ষে নিয়ে আইছেন? ছেলে মেয়ে সব বুঝতে পারছে না। বইমন্ত্রী ওই পাইতে বিয়া বাড়িতে আসলাম, বিয়া বাড়ি থেকে আয়া দেখি ওই মজুর এসে করে। এবার আমি সিল দিয়েছি, সিল দিয়েছি। এরপরে এই গ্রামের মানুষ গেছে, গ্রামের মানুষ মেম্বার গেছে, কথা থানা দেখছে, এবারে লাশ থানা লাশ। এমনি কোনো ঝামেলা নাই। আমার আসে, আমার শ্বশুরবাড়ির লোক সবার গেছে, আমার স্টুডেন্ট আসে, সব এখানে আসতো। আপনার মিসেসের নাম কি? স্মৃতিরানী দেবদাস। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। কোন জায়গা বাড়ি? সোনাতলা বাসুদ্ধ বাড়ি। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। কী করে তারা ছেলেরা? ছেলে একজন 12-এ, মেয়ে 12-এ পড়ে, আর ছেলে তোমার মাধ্যমিক দিচ্ছে। বিষয়টা আপনি বুঝতে পারছেন না কি নিয়ে? কোনো ঝামেলা নাই, আমার সংসারে কোনো ঝামেলা নাই। পাড়ার ভিতরে সবাই জিজ্ঞেসে, সবাই তো শুনবে, আমার পাড়ার মানুষ সবাই শুনবো, আশেপাশে মানুষ। পুলিশ এখানে গিয়ে কি কইছে? পুলিশ জিজ্ঞাসে, মানুষ দেখছে, কথা কইছে, আমার লোক গ্রামের মানুষের লোক কথা কইছে, কথা কয়ে দেখছে, কোনো ঝামেলা কোনো না। কি কারণে শুধু শুধু আমার অ্যারেস্ট করছে, শুধু আমার কোনো কাজ নাই। আমি বাইপাসে দোকান দিচ্ছি, দোকান দেওয়ার কারণে আমার অ্যারেস্ট করছে। পুরো আমার ভাই ভিডিও করতেছ? ক্ষতিগ্রস্ত যারা পান চাষি আমাদের এলাকার, যে পান চাষিদের সরকারি সাহায্য দিয়ে উৎসাহিত করা, কারণ পান চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সরকার থেকে কোনো সাহায্য করা হয়নি। আমরা দেখলাম উত্তর মহীশূর গ্রাম পঞ্চায়েতে যেখানে জল উঠেনি, যে বিভিন্ন এলাকা যেগুলো টিলেজনিত, সে জায়গাগুলোর লোকের আগে সেখানে তাদেরকে সেখানে অর্থ সাহায্য করেছে, কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করা হয়নি। সুতরাং এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। এই ডেপুটেশনে কমরেড মিহিরদের নেতৃত্বে কমরেড নারায়ণ দেব, নির্মল চন্দ্র দেব, শক্তি মল্ল, গীতা পাল এবং রতন পাল, এই ছজনের প্রতিনিধি। যে মধ্যপাড়া যেখানে ধরা হয় 3 নম্বর ওয়ার্ড, অসীম মজুমদারের দোকান থেকে নারায়ণ বদ্দের টিলা হয়ে গ্রিপ প্রুফ পর্যন্ত এটা কার্পেটিংয়ের কাজ অতি দ্রুত করা, যেটা আমাদের বামপন সরকারের সময় স্যাংশন ছিল, কিন্তু দেখা গেল 7 বছরে এই কাজ হয়নি। কী কারণে হচ্ছে না, তাই আমরা এই পঞ্চায়েতের কাছে দাবি রাখছি। সমস্যা জর্জরিত, এটা কাটালিয়া মোটর স্ট্যান্ড থেকে অফিস টিলা হয়ে নলডাবা কলোনি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটা আমরা দেখেছিলাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত এসে মেপে ঝুঁকে গেলেন, কিন্তু আজকে 4-5 বছর হয়ে গেল এই রাস্তা হচ্ছে না। আমরা বলছি অতি দ্রুত বর্ষার আগে এই রাস্তার কাজ শেষ করা এবং মেটেলিং কার্পেটিং করতে হবে। ইনচার্জ পঞ্চায়েত সেক্রেটারি তারা যে ডেপুটেশন দিচ্ছে আজকে 7 দফা দাবি নিয়ে, তার মাঝে যে দাবিগুলি আমাদের পঞ্চায়েতে করতে পারবো, আমাদের একটা আছে, সেগুলি আমরা করবো, হ্যাঁ, আশা রাখছি। আর যেগুলি করতে পারবো না, আমাদের বিডিও স্যার বা উপরোধ যা আছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি, তাদের নিকট আমরা এই প্রস্তাবগুলি পাঠাবো। আর যেগুলি আমরা করতে পারবো সেগুলি আমরা পঞ্চায়েতেই করে নেব। আমাদের যে সমস্যা, জনগণের জরুরি সমস্যাগুলি চিহ্নিত করে
দ্বিতীয় পর্বে সবাইকে নিয়ে যাচ্ছি সঙ্গীতের জগৎ। তো দেবী ও সচিব খতম হুয়া ইন্তজার। এই বিষয়ে বলবো মানে কালকে থেকে আজকে ভিড়টা অনেকটাই কম, আর এছাড়া মানে এসএসজি গ্রুপ ছাড়া অন্যরাও মানে আউটরারও এখানে মানে আসা যাওয়া করতেছে, বেচাকিনি করতেছে, ভিজা বুট, বাদাম, এভরিথিং মানে রাস্তাঘাটে যারা বিক্রি করতেছে ওখানে তারা এই মেলাতে এসে বিক্রি করতে, তাহলে তো আমাদের মানে বিক্রিটা অনেকটা কমে যেতেছে না, যার লিগে তো আমরাও মানে জিনিসপত্র নিয়ে বসে আছি। এই বিষয়ে মানে আপনাদের চাহিদাটা মানে এই দোকানের চাহিদাটা অনেকটা কম 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 কাস্টমার ওদিকে চলছে, আর তারা তো কালকে থেকে যে দুটো দোকান অবস্থা তো খারাপ আমাদের, আমরা তো আপনাদের দোকানে কাস্টমার নেই বললেই চলেন, নেই বললেই চলে, একদম নেই বলে ওরা সন্ধ্যার পরে দোকান দেয়, আমরা কিন্তু দেখতে থেকে সমস্যা বলতে সরস মেলা তো জেলাভিত্তিক হয়, যেটা এসএসজির মেম্বাররা দেয়। আর এখানে মানে এই মেলার মধ্যে দুইটা আউট স্টল হয়েছে, আইসক্রিম তারপরে আর এক্সট্রা এগরোলের স্টলও আছে, যেটা মানে আলাদা স্টল, যার লেগে কাস্টমার তারটাতেই দিতেছে, আমার কাছে আইতেছে না। যদি তারা না দিত হয়তো আরও দিদিরা যারা আছে বা আমরা যারা আছে তারা সবাই ব্যবসাটা ঠিকঠাকভাবে হইতো, তার লেগে অনেক কাস্টমার ওইখানে দিতেছে, এদিকে না তারা পুরো আউটভাবে দিতেছে, তারা কোনো স্টল তার কোনো গ্রুপই নেই, আমরা তো সব গ্রুপ থেকে দেওয়া হয়েছে, আমরা জাস্ট নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করতেছি, তারা এর আগে ভেঙে দিতেছে জায়গাটাকে। আমরা একটু খুশি হবো, কারণ আমরা আরও মেলা করে এসেছি, ওটির মধ্যে কোনো মানে বাইরের কোনো দোকান এলাউই করছে না, আর এটার মধ্যে তারা কিলিকা বাইরের মানে দোকান এলাউ করছে, তাছাড়াও ফলের রসের দোকান আছে, চায়ের দোকান আছে, তারা তো একদম স্থাপিত, তিন দিন ব্যাপী বইতেছে তারা। তো এটার লেগে যদি ব্লকের থেকে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় বা একটু দেখে তদারকি করে আমরা একটু খুশি হবো, কারণ সেই কারণে আপনাদের দোকানে কোনো ভিড় নাই। হ্যাঁ ভিড় নেই, কাস্টমার ওইখানেই যেতেছে, তারা যদি না থাকতো নিশ্চয়ই আমরা এদিকে ভিজিট করতো, এদিকে দেখতো, এদিকে কিনতো খাইতো, তো ওই তারার লেগে আমরা একটু প্রবলেম হয়ে যেতেছে, কারণ আমরা তো নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এরা কি ভাঙ্গা ফেলা দিতেছে আমরা। अमरजीत देवर्मा ट्रैवल इंस्पेक्टर हुए हैं, अमरजीत देवर्मा से उसके बारे में कुछ कहना चाहेंगे आप? नवंबर 5 तारीख से लेके अभी हुआ है तो 2025 मार्च 12 तारीख, आज शाम को अभी मैं चार्ज हैंड ओवर करने जा रहा हूँ। तो मुझे लगा कि हर बार जैसा नॉर्मली ना हो कि एक एसपी आ रहा है दूसरा एसपी जा रहा है, वैसे इस बार मैंने ये जानबूझ के कि आपको बुलाया, अभी जो नया एसपी आ रहा है उनको भी अभी बुलाया है ताकि वो भी आपसे पहले एक बार मुलाकात करें, और जो दोनों साथ में जब टेकिंग और हैंडिंग ओवर होता है वो सबके आपके सामने करें, ताकि आप भी लोगों को पता कर पाए कि नया एसपी आया हुआ है, और जो भी उनका प्रायोरिटीज है वो भी आपके सामने प्रस्तुत करें। और ये एक चीज़, और दूसरा विषय, मैं इतना लंबा टेन्योर मेरा यहाँ पे हुआ है, ऑलमोस्ट लॉन्गेस्ट टेन्योर रहा है मेरा यहाँ पे, इसीलिए मैं फिर इतने दिन का हमारा जो रिश्ता है, इतने दिन का हमारा जो रिलेशन है, फिर भी मैं एक बार फिर याद करना चाहता हूँ आपको। इट हैज़ बीन रियली अ मेमोरेबल टेन्योर फॉर मी, क्योंकि ऐसे इतना मुश्किल टाइम पे आए थे हम लोग, मैंने यहाँ पे चार्ज लिया था, आप भी जानते हो, तो 2023 इलेक्शन से पहले 6 महीने पहले आया था मैंने। हर दिन कुछ ना कुछ इश्यू हो रहा था, पार्टी का इधर का लेके, अपोजिशन का, रूलिंग पार्टी का, हर जगह पे, ऐसा एक भी थाना का नहीं है जहाँ पे इश्यू नहीं हो रहा था। उस टाइम से हम लोग साथ रहा है। मैंने तो ये ज्योतिर्मय एक नाम को तो मैं ये अभिजीत, भवतोजी, रसल, सबको तो मैंने एक रात को 12 बजे 1 बजे जगह पे जाते हुए देखा जहाँ पे मुश्किल हो रहे थे, आप भी थे, हम भी थे, हमारे काम हम कर रहे थे, आपका काम जो पब्लिक को इस बात पहुँचाना आए आप कर रहे थे, तब से हमारा रिश्ता रहा है। उसके बाद फिर बाई इलेक्शन आया, फिर पार्लियामेंट इलेक्शन, फिर पंचायत इलेक्शन, बीच में कभी कभी छोटा मोटा कम्युनल इंसिडेंट टाइप का भी होने का तो यहाँ पे कोशिश किए थे, कुछ वेस्टेड इंटरेस्ट, इन सब को हम लोग साथ में एड्रेस किया है। ये मैं पहले भी बोला था, अभी भी आपसे बोल रहा हूँ। श्री विजय देवर्मा सर, हम लोग एज अ फेयरवेल या फिर इन लोगों के साथ सर हमको लगा कि सब लोग जाने से पहले सब मीडिया वालों से एक बार मिल के जाएंगे करके, तो सर आप लोग ये এই বিপ্লব কুমার দেব তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি, যে 7 ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে
নির্বাচিত করে দিল, সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারিগুলো বের হবে। বর্তমানে লোকসভার মাননীয় সাংসদ, যার নির্বাচন নিয়ে এই ত্রিপুরা রাজ্যের মানুষের অজস্র অভিযোগ, কিভাবে তিনি একেবারে বিশ্ব রেকর্ড করে এত ভোটে তিনি নির্বাচিত হয়ে গেলেন। যাই হোক, ওটা আর এক ব্যাপার। তিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন 4 বছর। তিনি নাকি কোন একটা প্রসঙ্গে বলেছেন যে সিপিএম এর রাজ্য সম্পাদক, ত্রিপুরা রাজ্যের বিধানসভা বিরোধী দলের নেতা যেন বাড়াবাড়ি না করে, যে অতীতে তখনকার সময়কার যারা বিরোধী দলের লোক, তারা আমাদের সম্পর্কে এই বিরোধিতা করতে গিয়ে, আমার চেহারায় কালিমা লেপন করতে গিয়ে একটা অভিযোগ তুলে ধরেছিলেন যে সাতচান ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। তো মাঝখানে অনেক দল গড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, আগে অন্য দলে থেকে যারা এই কথাগুলি বলেছেন তারাই বিজেপি যোগদান করেছে, এখনো অনেকে সেখানে আছেন। ইদানিংকালে ভারতীয় জনতা পার্টি যখন ক্রমশ দুর্বল হচ্ছে, পায়ের তলার মাটি হারাচ্ছে, সেদিন 9 তারিখে বহু এই দোল পিটিয়ে ঢঙ্কা নিনাদ করে সারা ত্রিপুরা রাজ্যে হুলিয়া জারি করেও তারা আমাদের যে জনসভা আমরা করেছিলাম 29 তারিখে, 29 জানুয়ারি, সমস্ত বাধা বিপত্তি আক্রমণকে মারিয়ে তার অর্ধেকও করতে পারে। স্বাভাবিক, ভারতীয় জনতা পার্টির উপরতলা থেকে নিচুতলা অব্দি নেতৃত্বে যারা আছেন তারা আতঙ্কিত। আগামীর অজানা ভয়ে এদের ঘুম নেই। সে থেকেই কি ডাক্তার মানিক সাহা, কি রাজীব ভট্টাচার্য, কি এই বিপ্লব কুমার দেব, এরা যেখানে সেখানে সুযোগ পেলেই আবল তাবল কথা বলেন, প্রাসঙ্গিক বলেন, অপ্রাসঙ্গিকও বলেন। এবং এই বিপ্লব কুমার দেব নাকি বলছেন যে সেই সাতচান ব্লকের সেই ফাইলটা রেডি আছে। আমি বলে রেখেছি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ফাইলটা খোলার জন্য। আমি বিপ্লব কুমার দেব বা তাদের দলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, আপনি 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন,